নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি সংসদে লোকসভায় দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে যাবেন। শেষ এই কারণে, তার কারণ আগামী বছর নির্বাচনের বছর 2024, সেই কারণে আগামী বছর ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে। তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। এখনো পর্যন্ত যা অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে অতিমারির যে অতিমারির যে ঝটকা, তার থেকে কিন্তু অর্থনীতি বেরোতে পারেনি। শুধু এদেশের অর্থনীতি নয়, সারা পৃথিবী সেই যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টের মধ্যে রয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় ধাক্কা দিয়েছে এই অতিমারি, কারণ লকডাউন শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও লকডাউন হয়েছে। তার ফলে কাজ খুইয়েছেন হাজার হাজার মানুষ। এবং তারপরে রুশ ইউক্রেন যে সংঘর্ষ, সেই সংঘর্ষের কিন্তু একটা ইম্প্যাক্ট পৃথিবীর প্রত্যেক দেশেই পড়েছে, ভারতে তো বিশেষ করে পড়েছে। বিশেষ করে জ্বালানির জন্য এই রুশ ইউক্রেন এই অঞ্চলের ওপর ভারত অনেকটা নির্ভরশীল। এবং তার পাশাপাশি মূল্যবৃদ্ধি, তারও একটা কিন্তু ইম্প্যাক্ট রয়েছে, তারও একটা প্রভাব রয়েছে ভারতের অর্থনীতিতে। প্রায় 6.8% এই মুহূর্তে মূল্যবৃদ্ধির হার, যা গতকাল যে ইকোনমিক সার্ভে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ হয়েছে সংসদে, তার থেকে এই পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে নির্মলা সীতারামন বাজেট পেশ করতে যাবেন। সকাল 11টায় লোকসভায় বাজেট বক্তৃতা নির্মলা সীতারামনের। কিন্তু যেটা বলা যায় একদম প্রথা বা স্টাইল বা স্ট্র্যাটেজি থাকে, যে শেষ যে পূর্ণাঙ্গ বাজেট থাকে তাতে কিন্তু সরকার পক্ষ চেষ্টা করে যে পরের বছর নির্বাচন আছে, সেই নির্বাচনের দিকে তাকিয়ে যেটাকে বলা হয় জনমোহিনী, জনদরদি, এই ধরনের একটা বাজেটকে সামনে নিয়ে আসবার চেষ্টা সরকার পক্ষ থাকে, কারণ মানুষের মন জয় করার একটা চেষ্টা থাকে। কিন্তু একদিকে এই অতিমারির কোপ, কর্মসংস্থানে কোপ, রুশ ইউক্রেন একটা লড়াই যার প্রভাব অর্থনীতিতে পড়েছে, এই সব কিছুকে মিলিয়ে নির্মলা সীতারামন কতটা জনদরদি, জনমোহিনী, জনমুখী বাজেট পেশ করতে পারবেন, সে নিয়েও কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে ওয়াকিবহল মহলে। কেমন হতে পারে সেই বাজেট, সে নিয়েই আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একাধিক অতিথিরা, আমার সঙ্গে আজ সারা দিন নিউজ টাইমে এই বাজেট পর্যালোচনা বিশ্লেষণে যোগ দেবেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কৃষাণু ভট্টাচার্য, অর্থনৈতিক বিশেষজ্ঞ, রয়েছেন বিজেপি প্রতিনিধি এবং তিনি নিজেও একজন ব্যক্তিগতভাবে তিনি অর্থনীতির লোক, অর্থনৈতিক বিশেষজ্ঞ, রয়েছেন নারায়ণ জৈন। আমি প্রথমেই কৃষাণু ভট্টাচার্যর কাছে যাব এবং ওপেনিং কমেন্ট তার থেকে নিতে চাইব যে কি এক্সপেকটেশন, কি প্রত্যাশা রাখা যায় কৃষাণুবাবু আজকের এই নির্মলা সীতারামনের বাজেট থেকে, বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা রয়েছে তার নিরিখে, তার পরিপ্রেক্ষিতে। প্রথমেই যেটা বলতে হবে, আপনি প্রথমে শুরুতেই বললেন যে পরের বছর ভোট, এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। জনগণের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে অনেক কিছু পপুলিস্ট কিছু ঘোষণা করবেন, এটাই লোকের আশা করে। কিন্তু ঘটনা হচ্ছে, আমাদের যা ধারণা এই মুহূর্তে ভারতবর্ষ যে অবস্থায় চলছে, তাতে দুটো জিনিস খুব মারাত্মক। একটা ইনফ্লেশন রেটটা, মানে রাইজিং প্রাইস লেভেল, মানে ইনফ্লেশন আমরা সবাই জানি রাইজিং প্রাইস লেভেল নয়, রাইজিং, আমাদের কন্টিনিউয়াসলি রাইজিং প্রাইস লেভেলই চলছে। দ্বিতীয় ইস্যু হচ্ছে জব ক্রিয়েশন। আনএমপ্লয়মেন্ট রেট বোধহয় 7%-এর বেশি। এটা এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ। লোকের হাতে টাকা নেই, এটাও একটা খুবই খারাপ অবস্থা। এর মধ্যে এবার যদি মানুষের হাতে টাকা দিতে হয়, তাহলে বাজেটে এমন কিছু জিনিস করতে হবে যেগুলো এত বছর সরকার কখনো করেনি। যেমন
মানে খুব লোকে ভাবে প্রতিবারই যে আমাদের ইনকাম ট্যাক্সের এক্সামশন লিমিটটা বাড়বে 2.5 লাখ থেকে 5 লাখ। কিন্তু সেটা কি করা সম্ভব যেভাবে ইনফ্লেশনের কথা আপনিও যেটা বলছেন? আমি বলছি সেই জন্যই তো প্রশ্নটা আসছে। সেটা হচ্ছে 17-18 পর থেকে ওই আপনার 2.5 লাখের সীমা তো আর বাড়েনি। তো 2.5 লাখের সীমা তো 2.5 লাখই রয়ে গেছে। 5 লাখ হলে হ্যাঁ লোকের হাতে টাকা থাকে, কারণ আমরা এই জিনিসটা জানি আমাদের যে পড়শি দেশ সেখানে হায়েস্ট ট্যাক্স রেটের স্ল্যাব হচ্ছে, যেমন ধরুন হংকংয়ে 17%, আপনার যদি আপনি দেখেন সিঙ্গাপুরে 22%, সেখানে আমাদের 30%। তো 30% রেটটা যদি আমরা একটু কমাতে পারি তাহলে কিন্তু লোকের হাতে টাকা আছে। কিন্তু আবার উল্টো দিকে যদি দেখেন 30% কারা দেয়? যাদের ইনকাম লেভেলটা হাই। মানে আমি একটু বোঝার সহজ করাবার জন্য সাধারণ মানুষের, এই যে 30% বলছেন যেটা ম্যাক্সিমাম, আপনি কি প্রত্যাশা করছেন যে এই স্ল্যাব, যেটাকে বলা হয় স্ল্যাবটার কথাই বলছি, 2.5 লাখ 5 লাখ 10 লাখ, এই স্ল্যাবে একটা অন্তত চেঞ্জ? আমি স্ল্যাবের কথাই বলছি, কারণ যদি ওই 2.5 লাখ টাকা বাড়িয়ে 5 লাখ করা হয়, এখন 5 লাখের কোনো ভ্যালু নেই। তো এই 5 লাখ টাকা স্বচ্ছন্দেই উনি করতে পারেন, কিন্তু করবেন কি করবেন না সেটা ওনার ব্যাপার। দ্বিতীয় ইস্যু হচ্ছে প্রচুর ইনসেন্টিভ স্কিম যেটা গভর্নমেন্ট গতবার চালু করেছিল। আপনি যদি গতবারের 22-23-এর বাজেটটাকে ভালো করে দেখেন, সেখানে 4টে পিলারের উপর বাজেটটা দাঁড়িয়েছিল। তার মধ্যে একটা ছিল পিএম গতিশক্তি, একটা ছিল আপনার ইকুইটেবল গ্রোথ। এই ইকুইটেবল গ্রোথটা যদি এবার উনি করতে চান তাহলে ওনাকে অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে। চিন্তাভাবনা করতে গেলে প্রচুর ইনসেন্টিভ আমাদের মানে জনগণকে দিতে হবে। এই এত ইনসেন্টিভ তো দেওয়া সম্ভব নয়। যেমন ধরুন পার্সোনাল ট্যাক্সের ক্ষেত্রে, পার্সোনাল ট্যাক্স নিয়ে লোকের মাথা ব্যথা বেশি, ওই কোম্পানি ট্যাক্স নিয়ে তো খুব একটা লোকের মাথা ব্যথা নেই, সেটা আপনার বিজনেসম্যানরা বলবেন বা চেম্বার অফ কমার্স বলবে। কিন্তু পার্সোনাল ট্যাক্স যদি একটুখানি স্ল্যাবটা চেঞ্জ করেন, রেটটা চেঞ্জ করেন, কিছু ইনসেন্টিভ দেন, সেকশন 80C 80D 24B, মানে যেগুলো সাধারণ জনগণের কাজে লাগে, যাতে সেগুলো যদি একটুখানি চেঞ্জ করেন, বাড়ান, তাহলে কেউ লোকের হাতে কিছু টাকা পয়সা আসে। টাকা পয়সা না এলে জনগণ খরচা করবে কোত্থেকে? ইনফ্লেশন তো বাড়তেই থাকবে। একেবারে আমি আপনার কাছে ফিরবো। ইতিমধ্যেই আমার সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কোহিনুর মজুমদার, এবং আমার সঙ্গে যোগ দিয়েছেন আমাদের আরেক অর্থনৈতিক বিশেষজ্ঞ দেবর্ষী ভট্টাচার্য। আমি দেবর্ষী বাবুর কাছে যাব, তারপরে কোহিনুর এবং নারায়ণ জৈন তার কাছে যাব। দেবর্ষী বাবু, যেমনটা কৃষাণুবাবু বলছেন, আপনারা অর্থনীতি নিয়ে প্রতিনিয়ত কাজ করেন, খবর রাখেন, ওয়াকিবহল। কি প্রত্যাশা করা যায় যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? গতকাল আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ হয়েছে, সেখানেও বলা হচ্ছে যে জিডিপি গ্রোথ রেট, যেটা আভ্যন্তরীণ যে বৃদ্ধির হার, সেটাও কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। সেটা দেখানো হয়েছে, আপনি জানেন যে 6 থেকে 6.8%, এবং IMF বলছে ওটা 6.1% থাকবে। যদি এই প্রজেকশনই সঠিক হয় তাহলে বিগত 2 বছর, অর্থাৎ চলতি অর্থবর্ষ এবং তার আগের অর্থবর্ষ এবং আগামী অর্থবর্ষ, এই 3টেকে ধরলে সবচেয়ে লোয়েস্ট জায়গায় চলে যাচ্ছে কিন্তু আর্থিক বৃদ্ধির হার। দেবশ্রীবাবু, শুভ সকাল সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আমি একটু একাডেমিক ডিসকাশনে আসি। একদমই। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে বাজেট হয় আর এই গভর্নমেন্টের বাজেটের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কোথায়? আমরা বাড়িতে বাজেট করি অন দ্য বেসিস অফ আওয়ার ইনকাম, আমরা এক্সপেন্ডিচারকে প্রজেক্ট করি, আয় ধরে ব্যয়। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে ঠিক উল্টোটা, অর্থাৎ আমরা আগে এক্সপেন্ডিচারটাকে প্রজেক্ট করে তার বেসিসে কী কী রেভিনিউ জেনারেট করা যায়, ঠিক একটা রিভার্স ওয়েতে করা যায়। এখন দেখুন, এই যে ইনকাম ট্যাক্স স্ল্যাব এটসেট্রা উনি যেটা বলছিলেন, তার থেকে আমি আরেকটু এক্সটেন্ড করে বলবো হয়তো, কিন্তু এইটা কিন্তু একটা কম সংখ্যক ভারতীয় সমস্যা। বেশি সংখ্যক ভারতীয়, আম ভারতীয় সমস্যাটা কোথায়? দুটো জিনিস কিন্তু একটা সাবস্টেন্সিভ এভিডেন্স বলা যেতে পারে। একটা হচ্ছে অক্সফাম রিপোর্ট 2023, সেখানে কি বলছে? 2018 থেকে 2022 150 মিলিয়ন ক্ষুধার্ত ভারতবাসী বেড়েছে। 2, যে আমাদের যে হাঙ্গার ইন্ডেক্স, সেই হাঙ্গার ইন্ডেক্সে আমরা কোথায় আছি? 107 আউট অফ 121। অর্থাৎ দুটো ডকুমেন্টে কিন্তু প্যারালালি একই জিনিস সাবস্টেন্স করছে, যে আমাদের প্রান্তিক মানুষদের কথা, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, যে বৈষম্যের পাহাড়। আপনি জানেন অক্সফাম রিপোর্টটার নামই দেওয়া হয়েছে সার্ভাইভাল অফ রিচেস্ট। এই যে অসাম্য, পর্বত প্রমাণ অসাম্য ভারতবর্ষে, যার দেখা যাচ্ছে যে অনলি যে আপনার 2020 থেকে 22-এর মধ্যে 102 থেকে 166-তে বেড়েছে ধনকুবেরদের সংখ্যা। অর্থাৎ টোটাল যে আমাদের রিসোর্স আছে তার 60%ই দেখা যাচ্ছে 1% লোকেরা কুক্ষিগত করে রেখেছে, আর সবচেয়ে লোয়ার ইনকাম গ্রুপের 50% লোকের কাছে অনলি 3% অফ দ্য টোটাল রিসোর্সেস। সরকার তো এই জন্যেই, সরকারের কাজটা কি? উঁচু জমি আছে, নিচু জমি আছে, উঁচু জমি কেটে নিচু জমিতে দিয়ে যথাসম্ভব ভরাট করা।
সেটাই তো একটা কাম্য, সেটাই তো একটা সমাজতান্ত্রিক ইকোনমির দিশা হবে। আপনি রেপোর দেখুন, এই যে আমি টেকনিক্যাল টার্মে আসছি না, গ্রোথ রেট, জিডিপির কটা কম্পোনেন্ট আছে? 6টা কম্পোনেন্ট আছে। জিডিপিতে একটা কিছু কিন্তু নির্ভর করে না, জিডিপি 6টা কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি জাজ করে বলতে হবে কোন জায়গাটা উইকনেস, কোন জায়গাটা স্ট্রং। ফলে জিডিপি ওভাবে, আর পার ক্যাপিটা তো নয়। ফলে একটা জিনিস সবচেয়ে আপনাকে আপনি যেটা বলছিলেন যে 1% 66 মানে 66% 1%-এর হাতে, এটা থেকে আজকে নতুন হয়েছে, এটা তো ছিল। তাহলে সরকার বস্তুটা কি করতে রয়েছে? আমাদের জনকল্যাণমুখী সরকার, যার মূল দৃষ্টি সমাজতন্ত্রের দিকে নিয়ে যাওয়া, টুয়ার্ড সোশ্যালিজম, সেই সরকার বস্তুটা কি করতে রয়েছে? প্রশ্নটা তো বারবার জাগবে আম ভারতবাসীর। দুই আপনি যে ইনকাম ট্যাক্সের কথা বলছেন, সেটা হচ্ছে আমি একটা বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে আপনি দেখুন যে একটা রিসেন্ট রিসার্চ বেরিয়েছে যে ম্যাক্সিমাম লোক অপ্ট করছে কিন্তু ওল্ড ট্যাক্স রিজম। ওল্ড ট্যাক্স রিজমে আপনি দেখুন যে সেকেন্ড স্ল্যাবটা, অর্থাৎ ওই যেটা 2 লাখ আর 5 লাখ আর 10 লাখ, সেইটা কিন্তু 2013-এর পরে আপডেট হয়নি। কিন্তু সিআইআই কি বলছে, আপনার কস্ট ইনফ্লেশন ইনডেক্স কি বলছে, 2013 থেকে 2022-এর মধ্যে 50% বেড়েছে। সেই জন্য তো ন্যাশনালাইজেশন অফ ইনকাম ট্যাক্স এবং শুধু নয়, ইম্পোজিশন অফ ওয়েলথ ট্যাক্স, আমি এটা না কেন আনা হবে না? এই যে সম্পদ কর দিয়ে কি কি করা যেতে পারে, প্রচুর রিপোর্টে দেখা যাচ্ছে। সারা ভারতবর্ষের যারা অপুষ্টিতে ভুগছে, তাদের 3 বছরের পুষ্টির ব্যবস্থা করা যেতে পারে যদি 1% ওয়েলথ ট্যাক্স ইম্পোজ করা হয়। ট্যাক্স তো ছিল, এতকাল তো হয়নি। না হয়নি মানে হবে না, ছিল মানে হয়নি। যারা সম্পদ এত কুক্ষিগত করছে তারা ট্যাক্স দেবে না, তখন ছিল, এখন বেশ। আমি একটু আমি নারায়ণ জৈন, বিজেপি প্রতিনিধি এখানে রয়েছেন এবং তিনিও অর্থনীতি একজন বিশেষজ্ঞ। নারায়ণবাবু, কি এক্সপেক্ট করা যেতে পারে এই যে বাজেট, একটা যেটা আমি শুরুতেই বলছিলাম যে ভোটের আগের বছরের শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেখানে প্রতি সরকারেরই একটা লক্ষ্য থাকে যে এমন কিছু নিয়ে আসবার জন্য, এমন কিছু ঘোষণা করবার জন্য যা মানুষকে আকর্ষণ করতে পারে, যা ভোট বাক্সে তাকে বেনিফিট দেবে। কিন্তু অর্থনীতি যে জায়গায় রয়েছে, যে ঝিমুনি, একটা অর্থনৈতিক বিশেষজ্ঞরা একটা শব্দ প্রয়োগ করেন যে লকডাউন এবং অতিমারির পর একটা ঝিমুনি ভাব, এবং তার পাশাপাশি রুশ ইউক্রেন সংঘাত, সেটাও ইম্প্যাক্ট ফেলেছে আমাদের দেশের অর্থনীতিতে। এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আপনি কি এক্সপেক্ট করছেন? নির্মলা সীতারামন কোন দাওয়াই দেবেন বা কোন পথে হাঁটবেন এবারের বাজেটে? সবাইকে নমস্কার। আমরা সবাই অপেক্ষা করছি যে কিছুক্ষণ পরেই আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি বাজেট পেশ করবেন পার্লামেন্টে। আর দেখুন, আমাদের দেশ যেটা আছে, গতকাল ইকোনমিক সার্ভে মোটামুটি স্টাডি করে বোঝা যাচ্ছে যে আমরা প্যান্ডেমিক থেকে বেরিয়ে এসেছি। এটা মানে খুবই একটা পজিটিভ সাইন। আর দ্বিতীয় কথা, যেটা সার্ভে আছে ইকোনমিক সার্ভে, ওটাতে আমাদের এভারেজ নেক্সট ইয়ারের জন্য গ্রোথ দেখাচ্ছেন, জিডিপি গ্রোথ নেট 6.5%। এটা অবশ্যই আগে বছর থেকে একটু কম হবে, কেন আগে বছরে এবার থাকবার কথা আছে 7%, আর তার আগে ছিল 8.7%। কিন্তু দেখুন, প্রত্যেকটা দেশেই আপনি ইংল্যান্ড নিন, ইউএসএ নিন, যা ডেভেলপড কান্ট্রিজ আছে, ওখানেও ইকোনমিক অবস্থা খুব খারাপ। আমাদের যেটা গভর্নমেন্ট আছে, মোদিজির গভর্নমেন্ট, একা ফাইন্যান্স মিনিস্টার কিংবা একা একটা মন্ত্রী তো কিছু করতে পারবে না। এটা তো সব গাইডেন্স থাকে অনারেবল প্রাইম মিনিস্টারের। তো যেরকম রাজনৈতিকভাবে কিংবা বিদেশ নীতিভাবে কিংবা আর্থিক নীতি হিসাবে যা করা হচ্ছে, ওটাতে বোঝা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়া, আমাদের দেশ, মানে বিভিন্ন অন্য দেশ থেকে আমরা এবার যে আগামী বছরেও আমরা এগিয়ে যাব। আর আমরা এক্সপেক্ট করছি যে আমাদের গ্রোথ রেট, ইন্ডিয়া গ্রোথ রেট সব থেকে ম্যাক্সিমাম থাকবে। আর এটা যেটা অপটিমিজম আছে, এই যে জিনিসটা আমরা ভাবছি কিংবা ইকোনমিক সার্ভেতে ভাবা হয়েছে, তার কয়েকটা গ্রাউন্ড আছে, কয়েকটা রিজন আছে। একটা আছে যে আর্থিক সার্ভেতে বলা হয়েছে যে এবার কনজামশন যেটা আছে ওটা বেটার হবে। দ্বিতীয় কথা, ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাও আরও বেশি হবে। তারপরে
অনেকগুলো সার্ভিস ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ক্ষেত্রে যেটা আছে অনেকগুলো এরিয়া ওটা ডেভেলপ করবে, ওটা হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল, শপিং মল, সিনেমা হল, তারপরে সবচেয়ে বড় চিন্তার জায়গাটা নারায়ণবাবু কিন্তু হচ্ছে যে কর্মসংস্থান। তার কারণ হচ্ছে অতিমারিতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ তাদের কাজ খুইয়েছেন, বিশেষ করে যারা পরিযায়ী লেবার, যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যান, কাজ করেন, তারা কিন্তু অনেকেই তাদের চাকরি খুইয়েছেন, তাদের কাজ খুইয়েছেন। এইটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা। ওটা একটু ঘটনা স্যার। আর এটা এখনো থাকছে। আমরা দেখব যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার কি স্টেপ নিতে পারে। আর বেশ, এমপ্লয়মেন্ট যেটা, আনএমপ্লয়মেন্ট যেটা আছে, আনএমপ্লয়মেন্ট রেটটাও যেটা আছে, ব্ল্যাক কফি দিতে বলুন। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট রেট 22-23 ছিল 7.2%, মানে হওয়ার এবার সম্ভাবনা আছে 7.2%, উইচ ইজ লোয়ার দেন আর্লিয়ার ইয়ার। কিন্তু তবেও আমাদের যে দেশে যুবা আছে, যারা পড়ালেখা করেছে, ওরাও কাজ পাচ্ছে না। আর যারা পড়ালেখা কম আছে, ওরাও কাজ পাচ্ছে না। আজকে আমরা যদি আমাদের এখানে পশ্চিমবাংলার সিনারিওটাও দেখি, এখানটা সিনারিও দেখি, তাহলে এখানে আমি ব্যক্তিগত যেটা আমার এক্সপিরিয়েন্স আছে তার বেসিসে বলছি যে এখানে 8,000 টাকা 10,000 টাকার কোনো লোক চাকরি পেতে চায় তো সেটাও পাওয়া যাচ্ছে না। মানে লোক বাধ্য হয়ে যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, গুজরাট যাচ্ছে, দিল্লি যাচ্ছে। আর ওখানে আমি শুনতে পাচ্ছি যে বিভিন্ন অন্য স্টেটে যারা যাচ্ছে আমাদের এখানকার লোক, পার্টিকুলারলি দি লেবার ক্লাস, they are living life in very unhygienic condition. তো এটা আমাদের পুরো দেশকেও দেখতে হবে এবং আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে। তাছাড়া যে বিভিন্ন স্টেটেও দেখতে হবে যে আনএমপ্লয়মেন্টের কী পরিস্থিতি, তার মধ্যে স্টেট গভর্নমেন্ট কি করতে পারে সেটাও স্টেপস নিতে হবে। একদমই। আমি আসবো আপনার কাছে। আমি কোহিনুরের কাছে যাব। তৃণমূল প্রতিনিধি কোহিনুর মজুমদার রয়েছেন আমার সঙ্গে। কোহিনুর, আর কিছুক্ষণের মধ্যেই নির্মলা সীতারামন তিনি বাজেট বক্তৃতা করবেন, বাজেট পেশ করবেন লোকসভায়। তৃণমূল কংগ্রেস লোকসভায় একটা তৃতীয় বৃহত্তম শক্তি। তৃণমূল কিভাবে এক্সপেকটেশন দলের পক্ষ থেকে যে এই বাজেটের থেকে প্রত্যাশা আপনাদের কি? দেখুন, একটা তো নিশ্চয়ই যে আমাদের প্রথমে তো নোটবন্দির পর এবং তারপর তার 4 বছর পর কোভিড পিরিয়ডে আমরা দেখেছি যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একদম মার্জিনাল মানুষের কাছে বা তার মধ্যবিত্ত মানুষের কাছেও পারচেসিং পাওয়ারটা একেবারেই অভাব। মানুষ কিনতে পারছে না। কিন্তু ইনফ্লেশনটা মানে একটা অদ্ভুত ব্যাপার, রিটেল সেক্টরে ইনফ্লেশনটা কমছে না। মানুষের হাতে যদি অর্থ না থাকে, আমরা জানি ছোটোবেলায় অর্থনীতিতে যতটুকু পড়েছি আমরা জানি, অর্থনীতিবিদরা আছেন যে যদি মানুষের কাছে প্রচুর পয়সা হয়ে যায় তাহলে নর্মাল কোর্সে ইনফ্লেশন হবে। কিন্তু আমরা দেখছি রিটেল সেক্টরে ইনফ্লেশনটা থাকতেও পারচেসিং পাওয়ারটা কমন পিপলের কাছে থেকে নেই। তাহলে কি করতে হবে? আমরা অমর্ত্য সেনের কাছ থেকেও শুনেছি, আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনেছি যে টাকাটা, লিকুইড টাকাটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং তার জন্য ইনসেন্টিভ স্কিমের ইনফ্রাস্ট্রাকচারগুলো বাড়াতে হবে। আমি গত বাজেটে দেখেছি সরকার মানরেগাতে গিয়ে হঠাৎ করে কৃপণ হয়ে যায়। এটা কেন? যে সময় কোভিড পিরিয়ডের পর আপনার প্রচুর স্টেট থেকে, স্পেশালি বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, এই স্টেটে যখন লেবার সাউথ ইন্ডিয়া থেকে ব্যাক করছে, ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারের লেবার ব্যাক করেন, এটা আপনারাই টিভিতে দেখিয়েছেন, কিন্তু সাউথ ইন্ডিয়া থেকে যেখানে প্রচুর লেবার ব্যাক করছে সেখানে তাদেরকে নিজেদের জায়গায় কিছু কাজ দেওয়ার জন্য মানরেগাটাকে বাড়ানো উচিত ছিল বা মানরেগার অ্যালোকেশনসটা অনেক বেশি বাড়ানো উচিত ছিল ক্যাপেক্সে। কিন্তু সরকার হঠাৎ করে মানরেগাতে কৃপণ হয়ে যায়। আবার আমরা দেখেছি বহু জায়গায়, ধরুন এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় 60, মানে আমি 14 ফেব্রুয়ারি অব দি রিপোর্ট 68% খরচা হয়েছে। এটা একটা কোভিড পিরিয়ডের পর এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যদি জোর দেওয়া হতো তাহলে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার থেকে যে রেভিনিউ আসে পরবর্তীকালে, ধরুন রেল থেকে, বাড়ি ভাড়া থেকে, আমরা ন্যাশনাল হাইওয়ে টোল থেকে, সেটাও যেমন আসতো, তেমনি একদম তলার স্তরে আমরা যদি ওটা আউটসোর্সিং করে দেওয়া হয় বিভিন্ন ছোট ছোট সেক্টরে, কিন্তু গরিব লেবারের হাতে, গরিব মানুষের হাতে কিছু অর্থ আসতো। ইট ইজ আরেকটাও আমাদের এই সরকার হঠাৎ করে, আমি জানি না এই সরকারের একটা গরিব মানুষের উপর রাগ কেন। দেখুন, আমাদের এই সময় আমরা যখন দেখছি যে রিটেল সেক্টরে একটি ইনফ্লেশন আছে কিন্তু আবার গরিব মানুষের হাতে পারচেসিং পাওয়ার নেই,
গভর্নমেন্ট টার্গেট করছে এসেনশিয়াল আইটেমসের উপর জিএসটি বসানো, মুড়ির উপর জিএসটি। কি রিকোয়ারমেন্ট ভাই? কত রেভিনিউ আসবে আপনার মুড়ির উপর জিএসটি বসিয়ে, দুধের উপর জিএসটি বসিয়ে? এসেনশিয়াল আইটেমসের উপর আপনার ট্যাক্স বসানো মানে প্রাইমারিলি গরিব মানুষের উপর ইনডাইরেক্ট ট্যাক্স চাপানো, মানে হচ্ছে এই এসেনশিয়াল আইটেমসে গরিব মানুষের পেটে লাথি মারা। এইগুলোকে কিন্তু সরকার দেখতে পারে। আরেকটা জিনিস দেখতে হবে যে নন পারফর্মিং অ্যাসেটস যেগুলো বাড়ছে, এই নন পারফর্মিং অ্যাসেটস বাড়া এবং তার সঙ্গে ন্যাশনালাইজড অ্যাসেটগুলোকে প্রাইভেটাইজ করে দেওয়া ইজ এ ভেরি ইজি সলিউশন, বাট ইটস নট আ পার্মানেন্ট সলিউশন। লং টার্মের ক্ষেত্রে আমাদের এই ন্যাশনাল অ্যাসেটগুলো যদি প্রাইভেটাইজড হয়, তাহলে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এত হেভিলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রির কাছে গভর্নমেন্টের পাবলিক ওয়েলফেয়ার, গভর্নমেন্টের যে পরিচয় আছে ভারত সরকারের, সেটা কিন্তু ধীরে ধীরে লস হবে। এটাকেও কিন্তু গভর্নমেন্টকে এই মুহূর্তে চেক করা দরকার। আমরা এই আলোচনাতেই থাকবো। 11টার সময় সংসদে বাজেট বক্তৃতা দিতে উঠবেন নির্মলা সীতারামন। তার আগে আমরা আলোচনা করছি কি প্রত্যাশা করা যেতে পারে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে যে জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে এই বাজেট থেকে কি প্রত্যাশা আম আদমি, সাধারণ মানুষ করতে পারে, আমরা এই আলোচনাতেই থাকবো। কিন্তু এই মুহূর্তে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। আর এক্স মাইনাস এম। ফিরে এলাম বিরতির পরে। আমরা আলোচনা করছি 23-এর বাজেট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই লোকসভায় বাজেট বক্তৃতা দিবেন নির্মলা সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজকের যে অর্থনৈতিক পরিস্থিতি রয়েছে, সেইখানে দাঁড়িয়ে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে কতটা জনমোহিনী তিনি হতে পারবেন। কারণ তাকে আবার একটা জিনিসও মাথায় রাখতে হবে, অর্থনীতিকে চাঙ্গা করার দাওয়াইও যেমন দিতে হবে, ঠিক তেমনিভাবে আগামী বছর সাধারণ নির্বাচন, সেই দিকেও তাকে নজর রাখতে হবে। এই দুটোকে কিভাবে ভারসাম্য বজায় রেখে নির্মলা সীতারামন তার বাজেট পেশ করবেন, তা নিয়েই আমরা আলোচনা করছি। আমি দেবশ্রী বাবুর কাছে যাব। দেবশ্রী ভট্টাচার্য অর্থনীতিবিদ আমার সঙ্গে রয়েছেন, বিশেষজ্ঞ। আমরা বিরতিতে যাওয়ার আগেও ছোট করে ইনফ্লেশন নিয়ে কথা বলছিলাম। এই ইনফ্লেশন বা স্ট্যাগফ্লেশন যে পরিভাষাই বলা যাক না কেন, সাধারণ মানুষের জন্য সোজা কথা হচ্ছে যে লোকটা অমুক বস্তুটা আজ থেকে 10 বছর আগে 5 টাকায় কিনতো, আজকে সেইটা কিনতে তাকে প্রায় 20 টাকা, 22 টাকা, 25 টাকায় খরচা করতে হচ্ছে। এটাকেই অর্থনীতির পরিভাষায় ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি, কখনো স্ট্যাগফ্লেশন, বিভিন্ন ভাষা প্রয়োগ করা হয়। কেন কিছুতেই দেবশ্রীবাবু, অর্থ সরকার বদলেছে, কংগ্রেস গভর্নমেন্ট থেকে বিজেপি গভর্নমেন্ট এসছে, বিজেপি গভর্নমেন্টেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী পাল্টেছে, অরুণ জেটলির জায়গায় নির্মলা সীতারামন এসছেন, কিন্তু এই ইনফ্লেশন ব্যাপারটাকে কেন
ট্যাকেল করা যাচ্ছে না? বিরতির আগে কোহিনূর একটা খুব খুব দামি প্রশ্ন তুলেছে যে এক জায়গায় আমরা বলছি মানুষের হাতে পয়সা নেই, পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, কিন্তু তবু জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এরম এরম উলট পুরাণ কি করে হচ্ছে? দেখুন, এইটা নির্ভর করে সরকারের কতটা সদিচ্ছা এবং সরকারের কোন অবজেক্টিভিটিটার উপর। সরকার যদি পৃষ্ঠপোষক হয় ওই 1% ইন্ডিয়ানের, তার রেজাল্টেন্ট ফ্যাক্টরটা কিন্তু এটাই দাঁড়ায়, এটা অবশ্যম্ভাবী। আপনি দেখুন, যদি অর্থনীতির কথা বলেন, আপনার রেট অফ ইন্টারেস্ট যদি কম থাকে তাহলে কি কি দাঁড়ায়? ইকোনমি গ্রো করে। আমরা বলি রেট অফ ইন্টারেস্ট কম থাকলে ইকোনমি গ্রো করবে এবং ইনফ্লেশন বাড়বে। তাহলে আজকে কিন্তু একটা উল্টো সিচুয়েশন, অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা অনেক বেশি, তাহলে তার লাইকলি কি হওয়া উচিত ছিল? তার লাইকলি ইকোনমি স্লো হয়েছে এবং ইনফ্লেশন ডিক্রিজ করা উচিত, কিন্তু ইনফ্লেশন ডিক্রিজ করেনি। তার জন্য এটাকে আমরা স্ট্যাগফ্লেশন বলছি, কিন্তু ইকোনমি স্লো হয়েছে। দেখুন, অর্থনীতির যে থিওরিটা বদলে দিয়েছে, অর্থাৎ আমার ইন্টারেস্ট রেট বাড়লে কি হচ্ছে? অর্থনীতি স্লো ডাউন হচ্ছে, ইনফ্লেশন রেট কমবে, কিন্তু কমছে না, স্ট্যাগফ্লেশন হচ্ছে। কারণ সরকারের অ্যাটিটিউডটা প্রচুর পরিমাণে এই যে কোহিনূর যে কথাটা বললো তার এক্সটেন্ড করে বলি, সেখানেও একটা ড্রব্যাক আছে। যেমন মুড়ির ওপর জিএসটি বসানো হচ্ছে, যেমন দুধের ওপর বসানো হচ্ছে, তেমনি কিন্তু মদের ওপর বা আপনার ফুয়েলের ওপর বসানো হচ্ছে না। এবং কিছু কিছু স্টেট গভর্নমেন্টেরও ভয়ঙ্কর অনিয়ম আছে, কারণ তাদের রেভিনিউটা কমে যাবে। এটা খুব অন্যায় নয়, কিন্তু স্টেটের যে ডিস্ট্রিবিউশন, বিকেন্দ্রীকরণ, যে ফেডারেল স্ট্রাকচার, স্টেটের হাতে অর্থনৈতিক ক্ষমতাটা অনেক কম। কি কি সোর্সে স্টেট ইনকাম করে সেটাও আমি বলে দিতে পারি, কিন্তু সেটাখানে টপিক করলে অনেক লেন্দি হয়ে যাবে। ফলে স্টেট কেন অবজেক্ট করছে সেটাও একটা ভাবার দরকার। এই যে আমাদের যে গভর্নমেন্টের কি একটা প্রতিটা বাজেটে মূল জায়গাটা কোথায়? ডিসইনভেস্টমেন্ট, একের পর এক ডিসইনভেস্টমেন্ট আপনি দেখে নিন। এবং যেগুলো সরকারি এতে খুব ভালো চলতো সেগুলোও ডিসইনভেস্টমেন্ট হচ্ছে। সরকারের এই টার্গেট থেকে যতক্ষণ না সরবে এবং মানুষের জনমুখী, অর্থাৎ সেই প্রান্তিক মানুষ, যেখানে অক্সফাম বলছে যে 150 মিলিয়ন ক্ষুধার্ত ভারতীয় বেড়েছে 4 বছরে, যেখানে আমাদের হাঙ্গার ইন্ডেক্সে আমরা একদম প্রায় পিছনের সারিতে, গভর্নমেন্ট তাদের কথা ভাববে না? প্রান্তিক, তাহলে ইনফ্লেশন আটকাবে কি করে? মানুষ কিনবে কি করে? গভর্নমেন্ট তো সে কথা ভাবছে না। খুব দুঃখের সাথে বলছি, দেখুন, কর্মসংস্থান একটা কথা, উৎপাদন, কর্মসংস্থান, বিকাশ, এই ফর্মুলাটা আমরা সবাই জানি, তার জন্য অর্থনীতি পড়তে হয় না। একেবারেই উৎপাদন যদি তলানিতে আসে, কর্মসংস্থানে আপনার দেখুন একটা আগার ওরা 8% ধরে, আপনার 8%-এর বেশি আমাদের আনএমপ্লয়মেন্ট রেট চলছে। তাহলে যদি এই ভারতবর্ষটা হয়, শুধু তো শিক্ষিত ভারতীয় নয়, অশিক্ষিত ভারতীয়, তাদেরও কর্মসংস্থানের কথা ভাবতে হবে। এই রেজাল্টেন্টটা যদি হয়, তাহলে এই বক্তব্য নিয়ে আমাদের চলতে হবে। কৃষ্ণবাবু, আমরা গত কয়েকটা বাজেটে ধরেই দেখতে পাচ্ছি, গত যদি আমরা 3-4টে বাজেট দেখি, জিএসটি এসছে, ডিমনিটাইজেশন হয়েছে, অতিমারির প্রশ্ন ছিল, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাই প্রতি বছরই বাজেটে যে কথাটা একদম শুরুতেই দেবশ্রীবাবু বলছিলেন যে বাজেট বেসিক্যালি কি? আয় এবং ব্যয়ের হিসাব, যেমন আমাদের পরিবারেও থাকে তেমনি সরকারেরও। সরকারের ক্ষেত্রেও দেবশ্রীবাবু যেমন বলছিলেন যে প্রথমে ব্যয় তারপরে আয়ের প্রশ্নটা আছে, বাজেট ভাষণেও তাই থাকে। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, প্রথমে ব্যয়ের জায়গাগুলো থাকে, কি কি নতুন আনতে চলেছেন, কোথায় কত খাতে কি ব্যয় করতে চলেছেন, পরের পার্টে আয়ের প্রশ্নটা থাকে। আয়ের জায়গাটাতে কেন্দ্রীয় সরকার খুব বেশি করে ডিসইনভেস্টমেন্ট বা বিলগ্নীকরণ যাকে বলে তার উপরেই ভরসা করে ফেলছে মনে হচ্ছে, যেন গত 3-4টে বাজেট দেখলেন। আর কি কোনো পথ নেই? না, আমি ধরুন গত বছরের 22-23-এ যদি আপনি সমীক্ষা দেখেন, সেখানে লক্ষ্য করে দেখবেন যখন ওরা বলছেন যে খরচাগুলো দেখাবার পর, ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখাবার পরে বা অন্য ইনফ্রাস্ট্রাকচার খাতে এক্সপেন্ডিচার দেখাবার পরে, সমস্ত খরচা দেখাবার পরে যেটা টাকাটা কোত্থেকে আসবে এটা একটা বড় প্রশ্ন থাকে। টাকা প্রশ্ন যদি লিস্টটা দেখেন তাহলে দেখবেন 35% লেখা আছে বড়োয়িংস অ্যান্ড আদার রিসিটস। তো বড়োয়িং অ্যান্ড আদার রিসিটস মানে ওই ঘুরে ফিরে সেই মানে ধার করো এবং ডিসইনভেস্টমেন্ট করো। তো এবারও যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আমাদের এক্সপেকটেশন হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়বে, আমাদের এক্সপেকটেশন হচ্ছে ডিফেন্স খাতে বাড়বে, আমাদের এক্সপেকটেশন আরও অনেক কিছু আছে, অনেক খাতে এক্সপেন্ডিচার হবে, কিন্তু আসবে কোত্থেকে? ঘুরে ফিরে আবার কিছু ডিসইনভেস্টমেন্ট হবে, আবার কিছু মানে পাবলিক সেক্টরকে, যেমন বা ধরুন কোনো ব্যাংকের প্রাইভেটাইজেশন হবে, এগুলো এবছরও হবে, কারণ টাকাটা আনতে গেলে এছাড়া কোনো উপায় নেই। আপনি এরা বলছেন যে প্রফিটেবল সংস্থা, সব সংস্থা প্রফিটেবল ছিল না, যেগুলোকে করেছে কিছু কিছু সংস্থা অবশ্যই প্রফিটেবল ছিল, সেগুলো নিয়ে বলা যেতেই পারে। সরকার হয়তো পুরোটা ঠিক কাজ করেনি, কিন্তু কিছু ভেবে করেছে, সে ভাবনা তো আর আমাদের পক্ষে ভাবা সম্ভব নয়। কিন্তু এটা ঘটনা যে প্রফিটেবল না হলে লোকে কিনবে কেন?
কোনো ব্যবসায়ী কিনবে কেন? প্রফিটেবল এক্স্যাক্টলি ওই জন্যই প্রফিটেবল নেই নয় বলেই সেটাকে ডিসইনভেস্টমেন্ট করেছে বা প্রাইভেট করে দিচ্ছে। প্রাইভেট হলে সবসময় যে ভালো হয় তা নয়, কিন্তু প্রাইভেটাইজেশন করার দরকার হয়ে পড়েছে বলেই হয়তো করেছে, সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু এটাও ঘটনা যে আপনার আলটিমেটলি টাকাটা আসতে গেলে লক্ষ্য করে দেখতে হবে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, কাস্টমস, এগুলো বাদ দিয়ে বাকি যে টাকাটা আসবে এই খরচাটা করার জন্য সেটা কিন্তু ওই বরোয়িংস অ্যান্ড আদার রিসিটস, ওইখান থেকে গতবারের হিসাব বলছে 35%, বাকিটা 65% হচ্ছে আপনার ট্যাক্স বা আপনার নানা রকম ট্যাক্স, কাস্টমস এবং সমস্ত থেকে আসা ফিগার হচ্ছে 65%, বাকি ফিগার হচ্ছে 35%। গভর্নমেন্টের নিজের সমীক্ষাই বলছে এটা গতবারে। তো সুতরাং এইবারে আমরা আশাই করতে পারি এবারও ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়বে। তবে আমরা একটা খুব আশা করতে পারি, ভারতবর্ষের 35% জিডিপি আসে এমএসএমই সেক্টর থেকে। এই এমএসএমই সেক্টরের জন্য যদি গভর্নমেন্ট কোনো অ্যানাউন্সমেন্ট করে তাহলে সেটা দেশের পক্ষে খুবই ভালো জিনিস। এবারে বড় অংশের মানুষ এই সেক্টরটা এমএসএমই সেক্টর না 50% আপনার এই এক্সপোর্টও কন্ট্রিবিউট করে। সেটা পিএলআই গতবার বলেছিলেন প্রোডাকশন ইতিমধ্যে আমার সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেসের প্রতিনিধি লিপিকা ঘোষ। লিপিকা, আপনাকে স্বাগত এই আলোচনায়। আমরা আলোচনা করছি আর কিছুক্ষণের মধ্যেই নির্মলা সীতারামন দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে যাবেন। অর্থনীতির যে হাল এবং তার পাশাপাশি আগামী বছর নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের দিকে তাকিয়ে প্রতিটি সরকারই যেটা করে চেষ্টা করে একটা বড় ঘোষণা নিয়ে আসবার জন্য, একটা দুটো যা মানুষকে অ্যাট্রাক্ট করবে, ভোট বাক্সে যার একটা প্রতিফলন ঘটবে। আপনি আপনার দল প্রধান বিরোধী দল কেন্দ্রে, লোকসভায় এবং রাজ্যসভায়, আপনারা কি এক্সপেক্ট করছেন নির্মলা সীতারামনের এই বাজেট থেকে? আমরা এক্সপেক্ট বলতে সাধারণ মানুষের একটু নাভিশ্বাস না ওঠে, সাধারণ মানুষ ভালোভাবে থাকে, সাধারণ মানুষের কিছু সুযোগ সুবিধা হয়, এটা যেন এই মুহূর্তে আমরা জানি এবছরে জম্মু কাশ্মীর নিলে প্রায় 10টা রাজ্যে ইলেকশন রয়েছে। সেই ইলেকশনের কথা মাথায় রেখে যদি কোনো কিছু করে এবং পরবর্তীকালে যেরকম আমরা 2014 থেকে দেখে আসছি বছরের শেষে একটা রিভাইজড বাজেট আনা হয়, যেটার ফলে অরিজিনাল বাজেটে একটা মানে সেটা প্রায় অধরাই থেকে যায়, এরকম যেন কিছু না হয়। সাধারণ মানুষ যেন তাদের মধ্যবিত্তদের কথা সত্যি কথা বলতে কেউ ভাবে না, সব থেকে বেশি সাফারার কিন্তু মধ্যবিত্তরা। তাই মধ্যবিত্তরা যাতে একটু নাভিশ্বাস না ওঠে তারা যেন একটু সুস্থভাবে জীবনযাপন করতে পারে, একটু সুদের হার বলুন বা যাই বলুন, মানে সুদের হার সেগুলোতে যেন একটু ছাড় পায়, ট্যাক্সের ক্ষেত্রে যেন একটা ছাড় থাকে, এইগুলোই সাধারণ মানুষের দিকে ভেবে যেন, সাধারণ এবং দরিদ্র মানুষের কথা ভেবে যেন বাজেট হয়, সেটাই আমরা একমাত্র ভাববো, যেন আদানি আম্বানির কথা না ভেবে বাজেট হয়, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। একেবারেই। কোহিনূর, এ রাজ্যে মুখ্যমন্ত্রী অনেকগুলো প্রকল্প এনেছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক, যেগুলো নিয়ে সমালোচনাও কিন্তু কম হয়নি। কিন্তু আপনি কি মনে করেন যে মানুষের হাতে, এটা নিয়ে একটা বলা যেতে পারে একটা বিতর্ক রয়েছে যে কাজ না দিয়ে শুধুমাত্র কাজ করছে না, কিন্তু মানুষের হাতে পয়সা পৌঁছে দেওয়া, এইটা নিয়ে কিন্তু ভারতেও যেমন বিতর্ক আছে, গোটা পৃথিবী জুড়েও বিতর্ক আছে বেসিক ইনকামের। আপনি জানবেন যে সুইজারল্যান্ডে এটা নিয়ে একটা ভোটাভুটিও পর্যন্ত হয়ে গেছে, সেখানকার মানুষ খারিজ করে দিয়েছে এই বেসিক ইনকামের কনসেপ্টটা। এইভাবে মানুষের হাতে পয়সা পৌঁছে দেওয়া, এটা আখেরে অর্থনীতিকে কতটা লাভ দেয়? এই রাজ্যে এই ধরনের প্রকল্প চালিয়ে এই সরকারের কি এক্সপিরিয়েন্স, যে আমি কাজ নিচ্ছি না তার থেকে? মানরেগা এক ধরনের, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য ভাতাগুলো আরেক ধরনের প্রজেক্ট। কোহিনূর, না, আমি একটা জিনিস বলি, দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে এটা কাকে দেওয়া হচ্ছে? একজন বাড়ির মহিলা, একজন হাউস হেল্প, মানে যিনি ট্যাক্সেবল ইনকাম করেন না, তিনি চাকরি বাকরি করেন না বা তার অর্থনৈতিক আয় নেই, সেটাই ধরে নেওয়া হচ্ছে। তো তার হাতে একদম বেসিক মিনিমাম টাকাটা পৌঁছে দেওয়া, যাতে সে অর্থনীতির মধ্যে পার্টিসিপেট করে, তাকে অর্থনীতির ভেন ডায়াগ্রামের মধ্যে আমি নিয়ে আসছে, এই জন্যই করে। এবং আজকে তো শুধুমাত্র তাই নয়, ধরুন সমস্যাটা কোন জায়গাটায়? সমস্যাটা হচ্ছে এই পলিটিক্যাল ভেন্ডেটার জন্য কিছু স্টেট গভর্নমেন্ট, শুধু আমার নয়, কংগ্রেসের ছত্তিশগড়কেও এটা নিয়ে হচ্ছে, কিন্তু ঠিক তার পাশের রাজ্য মধ্যপ্রদেশের সাতানায় সেটা হচ্ছে না। এই মানরেগার ক্ষেত্রে বলুন বা ইনসেন্টিভে আবাস যোজনার ক্ষেত্রে বলুন,
সবসময় গভর্নমেন্টের এই ফান্ড ডিসবার্সমেন্টের একটা বিশাল সমস্যা দাঁড়াচ্ছে, এবং ফান্ড ডিসবার্সমেন্টের সমস্যায় কি হচ্ছে, যে গরিব মানুষগুলো টাকা পেতেন তার সময় মতো টাকাটা না দেবো, কারণ কি তার তো সেভিংস নেই কিছু, সে যে টাকাটা পাবে সে টাকাটা সে সঙ্গে সঙ্গেই খরচা করবে, তার সেভিংসটা খুব মিনিমাম। এবং আমাদের ভারতবর্ষে এটা আমরা শুনেওছি, ছোটোবেলা অর্থনীতিতে পড়েছি যে সেভিংস করার প্রবণতা নেই, আমরা খরচা করার প্রবণতায় থাকি গরিব মানুষের ক্ষেত্রে। তো সেই সেভিংস নেই, তাদের টাকাটা ডিসবার্স হচ্ছে লেটে বা অনেক দেরিতে হচ্ছে। আমার মনে হয় যে এই জায়গাগুলোকে সরকারকে দেখতে হবে। দেখুন, পলিটিক্যাল স্টান্ট একটা জায়গায়, পলিটিক্যাল স্ট্র্যাটেজি একটা জায়গায়, এবং দেশ চালানো একটা জায়গায়। আমি শুধু একটা জায়গায় অ্যাড করবো এখানে, যে ইনফ্লেশন হবে। আপনি 5 টাকায়, আমার বাবা কাকা মুড়ি কিনতো, আজকেও 5 টাকায় মুড়ি কিনলে তার অর্থনীতি জলন্দিরিতে গেছে, এটা তো ঠিক না, এটা তো উল্টো দিক। একদমই তো। যে আমি 1985 সালে 5 টাকায় মুড়ি কিনতাম, 2022 সালে আমি 5 টাকায় মুড়ি কিনছি, মানে এটা অসম্ভব ব্যাপার। কিন্তু এই ইনফ্লেশনের সঙ্গে লিভলিহুড, মিনস অফ লিভলিহুডের, এবং সেটা খুব ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। দেবশ্রীদা খুব ফাইন বললেন যে সত্যি তো, আমি দেখেছি যে প্রচুর বড়লোক, কিছু বড়লোক শ্রেণী হয়েছে, কিছু মানুষ হয়েছে যারা প্রচুর বড়লোক হচ্ছে না। আমাদের আজকে কলকাতার বুকে কত ক্যাফে চলে, খুব ছোট্ট উদাহরণ, কত ক্যাফে চলে যেখানে চায়ের দাম 600 টাকা, এক কাপ চায়ের দাম 600 টাকা, এবং গম গম করছে, ভিড় হচ্ছে। কিছু মানুষের হাতে কিন্তু টাকা গেছে, কিন্তু সেটা কিছু। আর মার্জিনাল মাইনরিটি, কিন্তু সংখ্যায় মার্জিনাল মাইনরিটি আমাদের দেশে নয়। যদি সংখ্যায়, এই যে অর্থনৈতিকভাবে মার্জিনাল মাইনরিটি যদি সংখ্যায় মার্জিনাল মাইনরিটি হতো, তাহলে কিন্তু হাঙ্গার ইন্ডেক্সে আমাদের এই দশা হতো না, আমরা সেকেন্ড ডিভিশন খেলতাম না, রেলিগেশন হতো না। হাঙ্গার ইন্ডেক্সে আমরা পিছিয়ে গেছি, কারণ কি এই অর্থনৈতিকভাবে মার্জিনাল মাইনরিটিরা পিছিয়ে গেছে। এই জন্যই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পুশ করা, এই জন্যই শিল্পীদের, ধরুন আমার একটা শিল্পী, পশ্চিমবঙ্গ সরকার কি বলেছে যে যারা শিল্পী আছে তাদের ভাতা কেন, তারা এই 2 জায়গায় গান টান ইত্যাদি ইত্যাদি করছে, সেখানে মেলা হচ্ছে, সেখানে লোকে আসছে, 2টো বেলুন বিক্রি করছে, কেউ তাদের হাতের কাজ বিক্রি করছে, কেউ নাগরদোলা দিচ্ছে, কেউ ঢাক বাজাচ্ছে, কেউ 2টো গান করছে, 2টো মিউজিশিয়ানের পয়সা হচ্ছে। এই যে কোনোভাবে হোক পয়সাটা মার্জিনাল মাইনরিটিদের হাতে পৌঁছে দেওয়া, যাতে তারা অর্থনীতিতে পার্টিসিপেট করে, তারা গিয়ে 2 টাকা 2টো বিস্কুট কেনে, এই ব্যবস্থাটা গভর্নমেন্টকে কিন্তু করতে হবে। আমি ইচ্ছা শেষ করব একটু জিনিস বলে, আমাদের একটা জিনিস, আমরা ধরুন এমএসএমইটা আমরা দেখি, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ধারণা নির্বাচন জিতেছিলেন, তার মূল একটা কারিগর ছিল হচ্ছে SHG, সেলফ হেল্প গ্রুপ, স্বনির্ভর গোষ্ঠী। এই স্বনির্ভর গোষ্ঠী কিন্তু পশ্চিমবাংলায় একটা প্যারালাল অর্থনীতি চালায়। এটা আমি অন্তত নিজের নির্বাচন, আমি অর্থনীতি পড়িনি অত ভালো করে, কিন্তু আমি সামনে দেখেছি যে সংঘ, এই সেলফ হেল্প গ্রুপ পশ্চিমবাংলায় একটা প্যারালাল অর্থনীতি চালায়। এই সেলফ হেল্প গ্রুপ কিন্তু এক হচ্ছে আপনার সামাজিকভাবে মাইনরিটি মহিলা, তাদেরকে এম্পাওয়ার করা একটা যেমন কাজ, আরেকটা কাজ হচ্ছে এই প্যারালাল ইকোনমিটাকে কন্টিনিউ করা। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এই পলিসি, এটা কেন প্রো রাইটিস্ট গভর্নমেন্ট আমরা দেখেছি, যদিও একজন প্রধানমন্ত্রী, ভেরি সরি টু সে, মে সাউন্ড আনপার্লামেন্টারি, বাট যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে চাওয়ালা, এবং চাওয়ালা থেকে একজন একদম মার্জিনাল মাইনরিটি থেকে প্রধানমন্ত্রী, দেশের মোস্ট পাওয়ারফুল ম্যান হয়েছে বলে শিক্ষা দিয়ে আমাদের ভোটে নির্বাচিত হয়েছে, সে কি করে একটা প্রো রাইটিস্ট গভর্নমেন্ট চালায়, আমি এখনো পর্যন্ত তার কোনো লজিক নেই আমার কাছে। কিন্তু এই সেলফ হেল্প গ্রুপ, এই প্রো রাইটিস্ট গভর্নমেন্ট কিছুতেই অ্যালাউ করে না, কিছুতেই তার প্রতি কোনো ইনভেস্টমেন্ট থাকে না, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে তার প্রতি টাকা থাকে না, কোনো ডিসিশন থাকে না, কোনো প্রম্পট ডিসিশন থাকে না। কেন, এটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। এমএসএমই তো অন্য জিনিস। আমি এমএসএমই আর সেলফ হেল্প গ্রুপটাও বলছি। বক্তব্য নিয়ে নারায়ণবাবুর কাছে যাব। নারায়ণ জৈন বিজেপি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নারায়ণবাবু, সংসদে, লোকসভাতে রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে কিন্তু যে অভিযোগ করেছিল তারই এক ধরনের প্রতিধ্বনি কিন্তু আমরা এখানে তৃণমূল প্রতিনিধি কোহিনুরের থেকে পেলাম। সরাসরি রাহুল গান্ধী বলেছিলেন সুট বুট কা সরকার, এবং কোহিনুরও যে কথা বলছে যে এই নরেন্দ্র মোদী সরকার, যেটা সেকেন্ড টার্ম চলছে, কমপ্লিট করতে যাচ্ছে, আজকে 9 বছর ধরে সরকার চালাচ্ছে, তার অর্থনৈতিক যে স্টেপসগুলো, সেগুলোতে সর্বক্ষণ যেন মনে হয়েছে যে এরা স্যুট বুট পরা ওপরের যে শ্রেণীটা রয়েছে দেশের, তাদের জন্যই এই সরকার চলছে। কেন এই সমালোচনা? এটা স্যার একটা মিসনোমার।
যে দেশে কোনো লোক প্রেসিডেন্ট আছে কিংবা প্রাইম মিনিস্টার আছে কিংবা মন্ত্রী আছে কিংবা আর্মি চিফ আছে, ওদেরকে একটা বি ফিটিং ড্রেস পরতে হয়। আর নরেন্দ্র মোদির মতো লোক সকালে 5টার সময় দিল্লি থেকে বেরিয়ে রাত্রি 11টায় ফিরে আর কত জায়গা পাবলিক মিটিং করে, ওনার খাওয়া দাওয়া থাকবা ড্রেসিং সিস্টেম ওটা যে আছে ওটাতে এইসব আলোচনা করা উচিত নেই একবারে। আজকে টিভি ডিবেটে যত আমরা বন্ধু এসছেন, তো এই যে কোহিনুর আরেকটা প্রশ্ন করছিল, কিছুর উপরে একটা জিএসটি চাপিয়ে দেওয়া, এটা কতটা উনি বোধহয় আমার প্রশ্নটা বুঝতে পারেননি। আপনি বোধহয় আমাকে মিস কোট করেছেন আর কি, আমার বোধহয় ভাষা সমস্যার জন্য। আমি একেবারেই বলিনি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি পরিধান করবেন, মানে হাউ হি উইল ড্রেস এন্ড হাউ উইল অ্যাক্ট অর হোয়াট এভার হি উইল ইট। মাই কোয়েশ্চেন ইজ that what is his ideology, what is his objective? Is his primary objective is to serve the people with suit boot, or his primary objective, as he said, like he was a chawala and became the most powerful man. Just let me complete. Okay, what is his primary objective? Is his primary objective to serve the suit booted people or to the marginal minority or economic minority of the country? That is what my question. I have nothing no interest about what Pradhan Mantri dresses. Exactly. যা কোনো লোক প্রধানমন্ত্রী হবে, উনি তো বলেছেন যে आम आदमी जो है, जो पहले कांग्रेस भी बोलता था, एनी पॉलिटिकल पार्टी विच इज इन पावर, आई एम नॉट डेलिब्रेटिंग एज ए रिप्रेजेंटेटिव ऑफ ए पॉलिटिकल पार्टी, these views sir are my independent views. আর যেটা জিএসটি আছে, যেটা যে आम লোকেদের দুধ আছে কিংবা খাওয়া দাওয়া আছে, there is a scope for reconsideration and that should be reconsidered. I agree with you, but at the same time I appreciate the government. Rather, that time our President Pranab Mukherjee launched the GST in 2017, 1st July. Now unexpectedly we are collecting more than 1.5 lakh crore rupees from GST. আগে যে আমাদের সেলস ট্যাক্স ছিল বিভিন্ন রাজ্যতে, তারপরে ওয়েট হয়েছিল, তো দেয়ার ওয়াজ লট অফ ট্যাক্স ইভেশন, particularly sales tax evasion. Now at least 90% people are correctly paying their tax. We may call it GST, আগে যেটা ওয়েট ছিল, সেলস ট্যাক্স ছিল, at least now people have understood যে আমাদের এই দেশে ব্যবসায় করতে গেলে আমাদেরকে যে গভর্নমেন্টের রেভিনিউ আছে ওটা ফাঁকি দেওয়া যাবে না। Let me complete. Please, you cannot interfere me all the time. No, I'm just seeking answer. I'm just asking for I'm just seeking one thing. We are not debating between the two. The issue is we are the opposition and we have every right to ask the question. My question was very simple and very precise. That look, that I was not part of the Congress government. But just one word. The Congress like food security bill একটা এনেছিল, সেটা একদম ডাইরেক্ট pro people, pro economic minority. My one simple question is last 10 years, rather 8 years, একটা budget आप बोलिए, in one budget where government made a very radical revolutionary step to protect the minimum security, minimum economic security of the marginal minority of the country. No, the government didn't care about that. That was my question. And you see, even at the initial stage of pandemic, and ওটা এখন পর্যন্ত চালু আছে, আমার ভাই বোনরা যারা গরিব মানুষ, দে আর স্টিল গেটিং ফ্রি রাশন। আগে একটা ছিল যে কনসেশনাল রেটে দেবো, নাও দে আর গেটিং ফ্রি, অ্যান্ড দি কোয়ান্টিটি উইচ ইজ বিং গিভন টু দেম ইজ এনাফ। What percentage of the population? No, I have not come with that. What percentage of population is getting Annodaya Yojana? That is decided by the state government. Who is like West Bengal government is giving everybody who is entitled to BPL card, that is not decided by the central government. That is decided by the state government. একদম। আমি একবার দেবশ্রী বাবুর কাছে যাব। দেবশ্রী ভট্টাচার্য অর্থনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন। এই যে রাজনীতির প্রসঙ্গটা আসছে, অর্থনীতি, বাজেট, এর সঙ্গে তারা রাজনীতির সরাসরি যোগ রয়েছে। জানিয়ে দিই, এই মুহূর্তে
কিন্তু ক্যাবিনেট বৈঠক চলছে সংসদে। ক্যাবিনেট বৈঠকে প্রথা অনুযায়ী বাজেট ক্যাবিনেট বৈঠকে পেশ করে সেখান থেকে পাশ করাতে হয়, তারপরেই সেটা সংসদে প্রেজেন্ট করা হয়, পেশ করা হয়। এই মুহূর্তে সংসদে ক্যাবিনেট বৈঠক চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে। তারপরে আর কিছুক্ষণের মধ্যেই, আর খুব বেশি সময় নেই, 13-14 মিনিট আর পড়ে রয়েছে, তারপরেই কিন্তু সংসদে বাজেট বক্তৃতা দিতে উঠবেন নির্মলা সীতারামন। আমি দেবশ্রী বাবুর কাছে যাব। কৃষি বিল নিয়ে কিন্তু যথেষ্ট চাপে পড়েছিল এই নরেন্দ্র মোদী সরকার। পিছু হটতে হয়েছিল সরকারকে, আইন প্রত্যাহার করতে হয়েছিল সংসদে পেশ হয়ে যাওয়ার পরও। আপনার কি মনে হয় যে এই বাজেটে আগামী নির্বাচনের কথা মাথায় রেখে, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2008-এ ইউপিএ 1 গভর্নমেন্ট একটা মাস্টার স্ট্রোক দিয়েছিল 2008-এর বাজেটে, যে কৃষি ঋণ ওয়েভ করার, মকুব করার একটা প্রস্তাব নিয়ে এসেছিল বাজেট বক্তৃতায়, যেটা কিন্তু অনেকেই ওয়াকিবহাল মনে করেন যে 2009-এ যে আরো শক্তিশালী হয়ে ইউপিএ 2 ফিরে আসতে পেরেছিল, তার পেছনে এই 2008-এর বাজেট একটা বড় ভূমিকা পালন করেছিল। এক্ষেত্রে কি এই কৃষকদের মন জয় করবার জন্য কোনো ঘোষণা আসতে পারে বলে আপনার মনে হয়? এই ভারতবর্ষের অর্থনীতির সমস্যাটা, অর্থাৎ ফোকাসটা কিসের হচ্ছে? ফোকাসটা হচ্ছে কোন অঙ্কে, মানে পাটিগণিতের হিসাবে সোজা চলে আসছে, আমার ভোট আসবে তাৎক্ষণিকভাবে, বাড়বে তাৎক্ষণিক। আমরা লং রান কোনো প্রসেসের কথা ভাবছি না, যে আমি একটা এন্টিটি, আমি একটা গভর্নমেন্ট, আমার ভোটটা নিশ্চয়ই, ভোটে না জিতলে এরা তো আর চ্যারিটেবল ইনস্টিটিউশন না, এদের একটা উদ্দেশ্য নিশ্চয়ই ভোটের মাধ্যমে, যেহেতু সংসদীয় গণতন্ত্র চলছে তাই ভোট ব্যবস্থার মধ্যে আমি ক্ষমতা দখল করবো, দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। কিন্তু সমস্যাটা কি হচ্ছে, সবই ভোটকে ফোকাস রেখে যদি আমাদের পুরো অর্থনৈতিক প্ল্যানিংটা হয়, তার কনসিকুয়েন্সটা কি হবে? ওই যে আপনি বললেন 2008-এ কংগ্রেস করেছে, 2009 কংগ্রেস আবার ক্ষমতায় এসছে, তারপরে কোথায় গেল? আর আমাদের যে ঋণ শোধ করা, যে ঋণ খেলাপিটা তো একটা ভারতবর্ষের ট্রেন্ড। দেখুন সব ব্যাংকগুলো যে বারবার ব্যাংকগুলোকে মার্জার করতে হচ্ছে, কেন মার্জার করতে হচ্ছে? তার মূল কারণ হচ্ছে ঋণ খেলাপি। কারা ঋণ খেলাপ করছে? তারা কিন্তু এই মার্জিনাল কৃষক নয়, তার থেকে অনেক বেশি এনপিএ হচ্ছে বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, যাকে ধনকুবের বলা যেতে পারে। এবং আপনি জানেন অক্সফাম ইন্ডিয়ার 2022-এর রিপোর্টে একটা সেন্টেন্স ছিল, আমি চমকে গেছিলাম, তার বাংলা তর্জমাটা আমি করে এনেছি, যে ভারতবর্ষের সম্পদের বিপুল বৈষম্য এমন একটি অর্থনৈতিক ব্যবস্থার ফল, যা গরিব এবং প্রান্তিক মানুষদের ওপর ধনকুবেরদের কারচুপির ফসল। যে কথা কিন্তু হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টে একই কথা বলা হচ্ছে, এই কারচুপির ব্যাপারটা। গভর্নমেন্ট কেন এগুলো দেখবে না? ওয়েলফেয়ার স্টেটে গভর্নমেন্ট তো অভিভাবক। যদি উনি বললেন, মিস্টার জৈন বললেন যে প্যান্ডেমিক পিরিয়ডে গভর্নমেন্ট খাবার দিয়ে জানি, দ্যাট ইজ দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট। অবশ্যই গভর্নমেন্ট একটা অভিভাবক, অ্যাজ এ গার্জিয়ান অফ দ্য নেশন। এটা তারা কিছুই এক্সট্রা করেনি, এটা করার জন্যই সরকার নির্বাচিত হয়েছে। আমি শুনুন, একটা পুলিশ যদি একটা চোরকে ধরে, আপনি কি মনে করেন পুলিশ দুর্দান্ত কাজ করেছে? সেটা হাততালি এই কাজটাই ওরা করার কথা, না করলেই that person will be criticized। ফলে এইটাকে গ্লোরিফাই করার কোনো জায়গা নেই, বরঞ্চ আমার মনে হয়েছে যা যা করা উচিত ছিল, আমি অনেক খবরের কাগজে দেখবেন আমার এডিটোরিয়ালে প্রচুর লেখা এরকম রয়েছে, যে যেখানে যা যা করার উচিত ছিল তার অনেক কিছু করেনি। আপনি কিছু অন্যভাবে মনে করবেন, এটা কোনো রং খুঁজবেন না প্লিজ। আপনি বরঞ্চ সোশ্যালিস্ট দেশগুলোকে দেখুন, ভিয়েতনাম, কিউবায় দেখুন, কত অনেক মানে ট্যাক্টফুলি তারা কোভিডকে কিন্তু সামলেছে, ডেটা বলছে, কিন্তু আমি বলছি না। একদমই আমাদের হাতে সময় খুবই কমে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই নির্মলা সীতারামন তার বাজেট বক্তৃতা দেবেন। আমি তার আগে আরেকবার কৃষ্ণবাবুর কাছে যাবো। কৃষ্ণবাবু, আমি যেমন আয়ের দিকটা নিয়ে বলছিলাম যে ডিসইনভেস্টমেন্ট ওপরই একটা বড় ভরসা সরকারকে আমরা করতে দেখছি গত কয়েক বছর ধরে আয়ের ক্ষেত্রে। আরেকটা সরকারের বড় ভরসার জায়গা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই, বা অন্যান্য স্টক মার্কেটে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ। এই মুহূর্তে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে, সেক্ষেত্রে কতটা বিদেশি বিনিয়োগের আমরা আশা করতে পারি, ভরসা করতে পারি? অবশ্যই পারি, কারণ কিছু ভালো অ্যানাউন্সমেন্ট এই বাজেটে যদি হয়, সঙ্গে সঙ্গে বিদেশি বিনিয়োগের দরজাও খুলে যায়। কিরকম ভালো ঘোষণা? ভালো অ্যানাউন্সমেন্ট বলতে আমি যেটা মনে করি, আমাদের এখানে যে পিএলআই, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ, যেটা গতবার উনি ঘোষণা করেছিলেন এক্সপোর্ট রিলেটেড ম্যাটারে, যেটা মানে গতবারের বাজেটে ছিল 22-23-এ, সেই পিএলআইটা এখনও ইন ডিটেল আমরা কিছু পাইনি। কিন্তু পিএলআইটার ওপরে যদি কাজ হয়, প্রোডাকশন মানে এক্সপোর্ট বাড়াবার জন্যই করা হয়েছিল, তো পিএলআইটা ইমপ্লিমেন্টেশন এখনও সঠিকভাবে হয়নি। কিন্তু যদি হয় প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ, আমার মনে হয় ওটা খুবই ভালো অ্যানাউন্সমেন্ট ছিল গতবারে। এটা গেলে 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে বিদেশি বিনিয়োগ টানতে গেলে
দেশে কতগুলো উন্নতি দরকার, তার মধ্যে একটা অবশ্যই ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং ইনফ্রাস্ট্রাকচার খাতে উন্নতিটা খুব প্রয়োজন, যেটা এই গভর্নমেন্ট খুব সাকসেসফুলি করছে। এবং মানে অস্বীকার করার জায়গাটা, আপনি যে কিউবা ভিয়েতনামের সঙ্গে তুলনা করলেন, কিউবা ভিয়েতনাম দুটো ছোটো ছোটো দেশ, আর ভারতবর্ষের সঙ্গে কিউবা ভিয়েতনামের কি তুলনা হয়? কোনোদিন তুলনা হয়? ওরা প্যান্ডেমিক সামলেছে, আমরা প্যান্ডেমিক সামলাতে পারিনি, এটা কোনো কাজের কথা না, আমার মনে হয় না এটা ঠিক খুব ভালো। আমি সে কথা বলিনি, কিন্তু আমি বলেছি ওরা অনেক যাই হোক, সামলেছে। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা ইম্পর্টেন্ট, মানে ইনফ্রাস্ট্রাকচার খাতে খরচা যদি হয়, দেশ যদি বিনিয়োগের জায়গা বিদেশ মনে করে তাহলে নিশ্চয়ই করবে, তার জন্য ইনফ্রাস্ট্রাকচারটা খুব দরকার। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে আরও অনেক কিছুই দরকার, যেগুলো হচ্ছে আমাদের দেশে করাপশান একটা বিরাট জিনিস। এই করাপশানটা ভারতবর্ষ থেকে যতদিন না যাবে, বিদেশি বিনিয়োগ, এবং আপনাকে একটা লেটেস্ট উদাহরণ দিচ্ছি, আমার কাছে একটি বিদেশি কোম্পানি রিসেন্টলি এসছে, বাইরের কোম্পানি, বার্মার কোম্পানি। তাদের বক্তব্য হচ্ছে আমরা এখানে জমি চাইছি, কিন্তু জমিটা আমরা পাচ্ছি না। আমরা স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলেছি, এবং স্টেট গভর্নমেন্ট নয়, সব জায়গাতে করাপশানটা বিরাট জিনিস। বিদেশে আমাদের মতো করাপশান নেই, মানে আছে, অনেক দেশে আছে, কিন্তু ডেভেলপ কান্ট্রিতে এত করাপশান নেই। এই করাপশান যতদিন না পর্যন্ত দেশ থেকে যাবে ততদিন ইনভেস্টমেন্ট আসবে না। এই করাপশানটা যাওয়া আমাদের দেশ থেকে পুরোপুরি যাওয়া অসম্ভব, সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু করাপশান বা আপনার শুধু মানে ইনফ্রাস্ট্রাকচার খাতে খরচা করলে হবে না, করাপশানটাকে দূর করার একটা কাজ। তার সঙ্গে আপনার জব ক্রিয়েশন, মানে আমাদের দেশে আপনার দেশে আমি পা রাখবো, কেন পা রাখবো, এই কোশ্চেনটা একটু বিদেশি একদমই, তারা তো এটা করবে, ওরা কারণ করবে। তারাও তো লাভ সেটা করার করতে জন্যই গেলে, হ্যাঁ, আসছে, সেটা বিনিয়োগ করতে করছে। গেলে যদি কাটমানি দিতে হয়, সেটা করতে গেলে যদি ল্যান্ড পেতে গেলে যদি প্রবলেমে পড়তে হয়, তাহলে লোকে আসবে কেন ইনভেস্ট করতে? এই বার্মার কোম্পানিটা সম্বন্ধে আপনাকে আমি এই জন্য বললাম, তারা বলছে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা করতে পারছি না, কারণ ওই প্রবলেম হচ্ছে ওই করাপশন। একেবারে আমি লিপিকার কাছে একবার যাব, আর কিছুক্ষণের মধ্যেই নির্মলা সীতারামন বাজেট বক্তৃতা দেবেন, 11টা বাজতে আর কিছু সময় বাকি রয়েছে। লিপিকা, আমি যে কথাটা বলছিলাম আগে কোহিনূর এবং কৃষাণুর সঙ্গে, এই নারায়ণবাবুর সঙ্গে আলোচনার সময়, যে রাহুল গান্ধী এই সরকারকে দেখে দিয়েছেন স্যুট বুট কা সরকার বলে। কেন? এই সরকারও তো অনেকগুলো প্রকল্প নিয়ে এসছে, যা কিন্তু সরাসরি প্রান্তিক মানুষ, মধ্যবিত্ত মানুষের পক্ষে যায়। তো কেন কংগ্রেস এই ধরনের টার্ম ইউজ করে মোদী সরকার সম্বন্ধে? না, একটা জিনিস বলুন তো, যদি প্রান্তিক মানুষের জন্য এত সুবিধাই করবে, তাহলে এত বড় কৃষক আন্দোলন হতো না। এত বড় আন্দোলন হলো কিসের জন্য? যদি প্রান্তিক মানুষ, কিন্তু সব কৃষক কিন্তু প্রান্তিক নয়। আমার রাজ্যের কৃষকের সঙ্গে লিপিকা গুলিয়ে ফেললে হবে না। আপনি দেখেছিলেন কি যে ওই কৃষক আন্দোলনে পাঞ্জাব, হরিয়ানা থেকে কতগুলো হারলে কি জানি একটা বলে ডেভিডসন না কি, কোহিনূর বেটার জানবে, কতগুলো সেই ধরনের গাড়ি এসেছিল। না, সে আসার পরেও সাধারণ কৃষক, আমি উত্তরপ্রদেশে গিয়ে দেখেছি মার্সিডিজ চড়ছে কৃষক হুক্কা নিয়ে। দেখুন, সব রকম থাকবেই, কিন্তু তার মানে যে সাধারণ কৃষকেরও অনেক সুবিধা করে দিয়েছে এটা কিন্তু নয়। আর একটা সুটবুটের সরকার যেটা বলেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা আদানি আম্বানিকে কি ফ্যাসিলিটি কি জায়গায় দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আজকে নীরব মোদি এখান থেকে কিভাবে স্ক্যাম করে তিনি বেরিয়ে চলে গেল, তাকে আনতে পেরেছে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে তো বলবেই যে সাধারণ মানুষের কথা বলছি, অথচ ভাবছি আমি শিল্পপতিদের কথা, ভাবছি আমি একটা সেই 5% একটা পার্সেন্টেজের মানুষের কথা আমি ভাবছি, সাধারণ মানুষের কথা কিছু ভাবছি না। সাধারণ মানুষের কোনো সুযোগ সুবিধা নেই। বারবার করে রাহুল গান্ধীজি বলেছেন, এই ভারত জোড়ো যাত্রার শেষেও উনি বলেছেন যে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের দিকে নজর দিতে হবে। আজকে কোথায়? আজকে সবকিছুতে ছাড় দিলে আমি রেশন দিয়ে দিচ্ছি, কম পয়সার আমি রেশন দিয়ে মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছি, কিন্তু বিনা পয়সায় রেশনের আগে দেখতে হবে সাধারণ ছেলে মেয়েরা চাকরি পায় যাতে। আজকে 2 কোটি কর্মসংস্থানের কথা বলেছিল, কোথায় সেই চাকরি? কোথায় আজকে মানুষের চাকরি? কেন বাইরে চলে যেতে হচ্ছে ছেলে মেয়েদের ভারতবর্ষ ছেড়ে? সেটা তো ভাবতে হবে। শেষ পর্যায়ে পৌঁছে আমি একদম লিপিকাকে দিয়ে শুরু করব। আমি যদি বলি যে একটা উইশ লিস্ট, একটি বা দুটি আপনার আজকের বাজেটের থেকে প্রত্যাশা করেন, আমি লিপিকাকে দিয়ে শুরু করছি। লিপিকা, একদম আমরা যেটা বারবার করে প্রথম থেকে বলছি, এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলছি বেকারত্ব ঘোচাতে হবে এবং মুদ্রাস্ফীতি যেটা মূল্য বৃদ্ধি সেটাকে রুখতে হবে, অর্থাৎ জব ক্রিয়েশন এবং ইনফ্লেশনের উপরে একটা রাশ টেনে ধরা সঠিকভাবে। কোহিনূর, না, নিশ্চয়ই গরিব প্রান্তিক মানুষের উপর থেকে বোঝা কমাতে হবে, ইনসেন্টিভ স্কিমস দিতে হবে, গরিব মানুষের মহিলাদের হাতে এমপ্লয়মেন্ট তুলে দিতে হবে, এবং সার্ভিস সেক্টরে একটা ম্যাসিভ, আপনারা জানেন যে এই মুহূর্তে কলকাতা আজ থেকে 10 বছর আগে 12 নম্বর ছিল, 11 নম্বর ছিল, এখন 7, এবং প্রজেক্ট করা হচ্ছে 3 নম্বরে চলে যাবে আইটি এক্সপোর্টে। আইটি এক্সপোর্টস আমাদের আরও বেশি বাড়াতে হবে, আমাদের হিউম্যান রিসোর্সগুলোর ব্যবহার করতে হবে, এবং লাস্টলি
নন পারফর্মিং অ্যাসেটগুলো যেগুলো বড় লোক যারা নিয়েছে সেই নন পারফর্মিং অ্যাসেটের বদলে ডিসইনভেস্টমেন্ট করে দেওয়া, এই সিম্পল ফান্ডামেন্টাল পলিসিটাকে বন্ধ করতে হবে। একেবারেই আমি হ্যাঁ, ওই আমার কৃষাণবাবুকে আমার জিজ্ঞাসা করবো, বক্তব্য আপনার খুব wish list পরিষ্কার, কি থাকবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়াতে হবে ইনফ্রাস্ট্রাকচার খাতে, এমএসএমইকে কিছু ইনসেন্টিভ দিতে হবে, এমএসএমইর জন্য কিছু অ্যানাউন্সমেন্ট চাই, যেটা খুব প্রয়োজনীয়। ট্যাক্স স্ট্রাকচারের কিছু জায়গাতে রেশনালাইজেশন করা প্রয়োজন, সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট বোথ। এবং তার সঙ্গে সত্যি কথা বলতে কি, বিশেষ করে জিএসটির কতগুলো জায়গায় সিম্পলিফিকেশনের দরকার আছে, বিশেষ করে আইটিসি ইনপুট ট্যাক্স ক্রেডিট, সেগুলোকে সরকারকে একটু চিন্তা করতে হবে, যাতে সাধারণ মানুষের জিনিসগুলো বুঝতে পারে। মানুষের যদি এত প্রবলেম হয় বুঝতে, আমাদের মতো কমপ্লেক্স ট্যাক্স স্ট্রাকচার পৃথিবীতে খুব কম আছে। একদমই শুধু এগুলো ঠিক করতে আমি হবে। নারায়ণবাবুর কাছে যাবো, আপনার উইশ কি থাকবে খুব দ্রুত, আমার কাছে সময় নেই। স্যার, আমাদের আছে ট্যাক্স কালচার আর ওয়ার্ক কালচার। আমাদের ট্যাক্স কালচার আমাদের দেশে ডেভেলপ করতে হবে। এভরি সিটিজেন মাস্ট পে ইজ রাইট অ্যামাউন্ট অফ ট্যাক্স। আর ওয়ার্ক কালচার, আমাদের যত লোক আমরা আছি, আমাদের অন্তর্ভাব হতে হবে যে আমাদের কাজ করতে হবে, নিজের জন্য আমাদের রোজগার করতে হবে, প্লাস দেশের ভালোর জন্য আমাকে ওয়ার্ক কালচার ডেভেলপ করতে হবে। একদমই। And whatever my other colleagues have said, I fully agree with them. দেবশ্রী বাবু, গভর্নমেন্ট যদি সত্যি জনকল্যাণ চায়, তার কাছে অনেক টাকা দরকার। তার জন্য প্রথম দরকার হচ্ছে কর্পোরেট ট্যাক্সটাকে রিভাইজ করতে হবে, রিভিশন অফ কর্পোরেট ট্যাক্স, ইম্পোজিশন অফ ওয়েলথ ট্যাক্স, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে ইনইকুয়ালিটি, ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স, ইনইকুয়ালিটি কমানো, সেটা প্রাইম টার্গেট থাকলেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লড়বে। একদম ঠিক কথা। বেশ আর কিছুক্ষণের মধ্যেই সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। আমরা আলোচনা করছিলাম যে এই যে অর্থনৈতিক পরিস্থিতি রয়েছে, গতকাল আর্থিক সমীক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে নির্মলা সীতারামন একদিকে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, সামনের বছর ভোটের কথা মাথায় রাখতেই হবে রাজনৈতিক দল হিসাবে, এবং অর্থনীতিগত দিক থেকে যে প্যারামিটার্সগুলো রয়েছে সেগুলোকে সামলে কিভাবে ব্যালেন্স বাজেট পেশ করতে পারবেন। আমার সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেমন রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা, তারা আলোচনা করছিলেন যে কি ধরনের একটা বাজেট এক্সপেকটেশন থাকতে পারে। এই কিছুক্ষণের মধ্যেই বাজেট বক্তৃতা শুরু হবে নির্মলা সীতারামনের, তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। আমরা ফিরে এলাম 23-এর বাজেটের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম কি ধরনের এক্সপেকটেশন করা যায় এই বাজেট থেকে, এই পরিস্থিতিতে কি ধরনের বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। ইতিমধ্যেই সংসদে কিন্তু বাজেট অধিবেশনের দিন শুরু হয়ে গিয়েছে, অধিবেশন কক্ষে পৌঁছে গিয়েছেন অধ্যক্ষ, এবং নির্মলা সীতারামন তিনিও কিন্তু উঠে দাঁড়িয়েছেন বাজেট বক্তৃতার জন্য। আমাদের সকলের চোখ এবং কান এবার লোকসভায়। I present the budget for 2023-2024. This is the first budget in Amrit Kal. This budget hopes to build on the foundation laid in the previous budget and the blueprint drawn for India at 100. We envision a prosperous and inclusive India in which the fruits of development will reach all sections and citizens, especially our youth, women, farmers, OBCs, scheduled castes and scheduled tribes. In the 75th year of our independence, the world has recognized the Indian economy as a bright star. Our current year's economic growth is estimated to be at 7%. It is notable that this is the highest among all the major economies. This
is in spite of the massive slowdown globally caused by COVID-19 and the war. The Indian economy is therefore on the right track, and despite a time of challenges, heading towards a bright future. Today, as Indians stand with their head held high and the world appreciates India's achievements and successes, we are sure that elders who had fought for India's independence will, with joy, bless us in our endeavors going forward as well. Our focus on wide-ranging reforms and sound policies implemented through Sabka Prayas, resulting in Jan Bhagidari and targeted support to those in need, helped us perform well in trying times. India's rising global profile is because of the several accomplishments: unique world-class digital public infrastructure, example, Aadhaar, CoWIN and UPI, COVID vaccination drive in unparalleled scale and speed, proactive role in frontier areas such as achieving the climate-related goals, Mission Life and National Hydrogen Mission. During the COVID-19 pandemic, we ensured that no one goes to bed hungry with a scheme to supply free food grains to over 80 crore persons for 28 months. Continuing our commitment to ensure food and nutritional security, we are implementing from 1st January 2023 a scheme to supply free food grain to all Antyodaya and priority households for the next 1 year. Under PM Garib Kalyan Anna Yojana, the entire expenditure of about 2 lakh crore will be borne by the central government. In these times of global challenges, the G20 presidency gives us a unique opportunity to strengthen India's role in the world economic order. With the theme of Vasudhaiva Kutumbakam, we are steering an ambitious, people-centric agenda to address global challenges and to facilitate sustainable economic development. The government's efforts since 2014 have ensured for all citizens a better quality of life and life of dignity. The per capita income has more than doubled to 1.97 lakh rupees. In these 9 years, the Indian economy has increased in size from being 10th to 5th largest in the world. We have significantly improved our position as well as a well-governed and innovative country with a conducive environment for business as reflected in several global indices. We have made a significant progress in many sustainable development goals. The economy has become a lot more formalized as reflected in the EPFO membership, more than doubling to 27 crore and rupees 7,400 crore digital payments of 126 lakh crore rupees through UPI in 2022. The efficient implementation of many schemes with universalization of targeted benefits has resulted in inclusive development. Some of the schemes are 11.7 crore household toilets under Swachh Bharat mission, which is achieved, 9.6 crore LPG connections under Ujjwala, 220 crore COVID vaccination of 102 crore persons, 47.8 crore PM Jan Dhan bank accounts,
insurance cover for 44.6 crore persons under PM Suraksha Bima and PM Jeevan Jyoti Yojana, and cash transfer of 2.2 lakh crores of rupees to 11.4 crore to over 11.4 crore farmers under PM Kisan Samman Nidhi. Our vision for the Amrit Kal includes technology-driven and knowledge-based economy with strong public finances and a robust financial sector. To achieve this, Jan Bhagidari through Sabka Saath Sabka Prayas is essential. The economic agenda for achieving this vision focuses on three things. First, facilitating ample opportunities for citizens, especially the youth, to fulfill their aspirations. Second, providing strong impetus to growth and job creation. And third, strengthening macroeconomic stability. To service these focus areas in our journey to India at 100, we believe that the following four opportunities can be transformative during Amrit Kal. Economic empowerment of women. Deen Dayal Antyodaya Yojana National Rural Livelihood Mission has achieved remarkable success by mobilizing rural women into 81 lakh self-help groups. We will enable these groups to reach the next stage of economic empowerment through formation of large producer enterprises or collectives, with each having several thousand members and managed professionally. They will be helped with raw materials supply and for better design, quality, branding and marketing of their products. Through supporting these policies, they will be enabled to scale up their operations to serve the large consumer markets, as has been the case with the several startups growing into unicorns. PM Vishwakarma Kaushal Samman, PM Vikas. For centuries, traditional artisans and craftspeople who work with their hands using tools have brought renown for India. They are generally referred to as Vishwakarma. The art and the handicraft created by them represents the true spirit of Atmanirbhar Bharat. For the first time, a package of assistance for them has been conceptualized. The new scheme will enable them to improve the quality, scale, and reach of their products, integrating them with the MSME value chain. The components of the scheme will include not only financial support, but also access to advanced skill training, knowledge of modern digital techniques, and efficient green technologies, brand promotion, linkage with local and global markets, digital payments, and social security. This will greatly benefit the scheduled castes, scheduled tribes, OBCs, women, and people belonging to the weaker sections. Tourism. The country offers immense attraction for domestic as well as foreign tourists. There is a large potential to be tapped in tourism. The sector holds huge opportunities for jobs and entrepreneurship for youth in particular. Promotion of tourism will be taken up on mission mode with active participation of states, convergence of government programs, and public-private partnerships. Green growth. We are implementing many programs for green fuel, green energy, green farming, green mobility, green buildings, and green equipment, and policies for efficient use of energy across various economic sectors. These green growth efforts help in reducing carbon intensity of the economy and provides for large-scale green job opportunities.
Priorities of this budget. The budget adopts the following 7 priorities. They complement each other and act as the Saptarishi guiding us through the Amrit Kal. Inclusive development, reaching the last mile, infrastructure and investment, unleashing the potential, green growth, youth power, and financial sector. I now speak on the priority number 1, inclusive development. The government's philosophy of Sabka Saath, Sabka Vikas has facilitated inclusive development covering in specific farmers, women, youth, OBCs, scheduled castes, scheduled tribes, Divyangjan and economically weaker sections, and overall priority for the underprivileged. Vanchiton ko variyata. There has also been a sustained focus on Jammu Kashmir, Ladakh and the Northeast. This budget builds on those efforts. Digital public infrastructure for agriculture. Digital public infrastructure for agriculture will be built as an open source, open standard and interoperable public good. This will enable inclusive farmer-centric solutions through relevant information services for crop planning and health, improved access to farm inputs, credit and insurance, help for crop estimation, market intelligence, and support for growth of agri-tech industry and startups. An agriculture accelerator fund. An agriculture accelerator fund will be set up to encourage agri startups by young entrepreneurs in rural areas. The fund will aim at bringing innovative and affordable solutions for challenges faced by farmers. It will also bring in modern technologies to transform agricultural practices, increase productivity and profitability. To enhance the productivity of extra long staple cotton, we will adopt a cluster-based and value chain approach through public-private partnerships. This will mean collaboration between farmers, state and industry for input supplies, extension services and market linkages. We will launch an Atmanirbhar Clean Plant program to boost availability of disease-free, quality planting material for high-value horticultural crops at an outlay of 2,200 crores. Global hub for millets, which are Sri Anna. India is the forefront. India is at the forefront of popularizing millets, whose consumption furthers nutrition, food security, and welfare of farmers, said the Honorable Prime Minister. We are the largest producer and second largest exporter of Sri Anna in the world. We grow several types of Sri Anna, such as Sri Anna Jowar, Sri Anna Ragi, Sri Anna Bajra, Sri Anna Kutu, Ramdana, Kangni, Kutni, Kutki, Kodo, China and Sama. These have a number of health benefits and have been an integral part of our food for centuries. I acknowledge with pride the huge service done by small farmers in contributing to the health of fellow citizens by growing these Sri Anna. Now, to make India a global hub for Sri Anna, the Indian Institute of Millet Research, ideally Indian Institute of the Sri Anna Research, Hyderabad, will be supported as the center of excellence for sharing
best practices, research and technologies at the international level. The agricultural credit target will be increased to 20 lakh crores with focus on animal husbandry, dairy and fisheries. We will launch a new sub-scheme of PM Matsya Sampada Yojana, which is an existing scheme, but we'll launch a new sub-scheme with targeted investment of 6,000 crores to further enable activities of fishermen, fish vendors and micro and small entrepreneurs, improve value chain efficiencies and expand the market. For farmers, especially small and marginal farmers and other marginalized sections, the government is promoting cooperative-based economic development model. A new Ministry of Cooperation was formed with a mandate to realize the vision of Sahakar Se Samriddhi. To realize this vision, the government has already initiated computerization of 63,000 primary agricultural credit societies with an investment of 2,516 crores. In consultation with all the stakeholders and the states, model bylaws for PACS were formulated, enabling them to become multi-purpose PACS. A national cooperative database is being prepared for countrywide mapping of cooperative societies. With this backdrop, we will implement a plan to set up massive decentralized storage capacity. This will help farmers store their produce and realize remunerative prices through sale at appropriate times. The government will also facilitate setting up of a large number of multi-purpose cooperative societies, primary fishery societies and dairy cooperative societies in uncovered panchayat and villages in the next 5 years. Health, education and skilling. 157 new nursing colleges will be established in co-location with the existing 157 medical colleges established since 2014. A mission to eliminate sickle cell anemia by 2047 will be launched. It will entail awareness creation, universal screening of 7 crore people in the age group of 0 to 40 years in affected tribal areas and counseling through collaborative efforts of central ministries and state governments. Facilities in select ICMR labs, Indian Council for Medical Research Labs, will be made available for research by public and private medical college faculty and private sector R&D teams for encouraging collaborative research and innovation. A new program to promote research and innovation in pharmaceuticals will be taken up through centers of excellence. We shall also encourage industry to invest in research and development in specific priority areas. Dedicated multidisciplinary courses for medical devices will be supported in existing institutions to ensure availability of skilled manpower for futuristic medical technologies, high-end manufacturing and research. Teachers training. Teachers training will be re-envisioned through innovative pedagogy, curriculum transaction, continuous professional development,
dipstick surveys, and ICT implementation. The District Institute of Education and Training will be developed as vibrant institutes of excellence for this purpose. National Digital Library for Children and Adolescents. A National Digital Library for Children and Adolescents will be set up for facilitating availability of quality books across geographies, languages, genres, and levels, and device-agnostic accessibility. States will be encouraged to set up physical libraries for them at panchayat and ward levels and provide infrastructure for accessing the national digital library resources. Additionally, to build a culture of reading and to make up for pandemic time learning loss, the National Book Trust, the Children's Book Trust, and other sources will be encouraged to provide and replenish non-curricular titles in regional languages and in English to these physical libraries. Collaboration with NGOs that work in literacy will also be a part of this initiative. To inculcate financial literacy, financial sector regulators and organizations will be encouraged to provide age-appropriate reading material to these libraries. I move to priority 2, reaching the last mile. Prime Minister Vajpayee's government had formed the Ministry of Tribal Affairs and the Department of Development of Northeast Region to provide a sharper focus to the objective of reaching the last mile. Our government has formed the Ministries of Ayush, Fisheries, Animal Husbandry and Dairying, Skill Development, Jal Shakti and Cooperation. Building on the success of the Aspirational Districts program, the government has recently launched the Aspirational Blocks program covering 500 blocks for saturation of essential government services across multiple domains such as health, nutrition, education, agriculture, water resources, financial inclusion, skill development and basic infrastructure. Manya Speaker Sir, Pradhan Mantri PBTG, which is Primitive Vulnerable Tribal Groups Development Mission, is being launched. To improve socio-economic conditions of the particularly vulnerable tribal groups, the PBTGs as we refer them to, Pradhan Mantri PBTG Development Mission will be launched. This will saturate PBTG families and habitations with basic facilities such as safe housing, clean drinking water and sanitation, improved access to education, health, nutrition, road and telecom connectivity, and sustainable livelihood opportunities. An amount of 15,000 crores will be made available to implement the mission in the next 3 years under the Development Action Plan for the Scheduled Tribes. Ekalavya Model Residential Schools. In the next 3 years, Center will recruit 38,800 teachers and support staff for the 740 Ekalavya Model Residential Schools, which is serving 3.5 lakh tribal students. In the drought-prone central regions of Karnataka, central assistance of 5,300 crore will be given to Upper Bhadra project.
to provide sustainable micro irrigation and filling up of surface tanks for drinking water. PM Awas Yojana. The outlay for PM Awas Yojana is being enhanced by 66% to over 79,000 crores. Bharat Shared Repository of Inscriptions will be set up in a digital epigraphy museum with digitization of 1 lakh ancient inscriptions in the first stage. Support for poor prisoners. For poor persons who are in prisons and unable to afford the penalty or the bail amount, required financial support will be provided. Priority number 3, infrastructure and investment. Investments in infrastructure and productive capacity have a large multiplier impact on growth and employment. After the subdued period of the pandemic, private investments are growing again. The budget takes the lead once again to ramp up the virtuous cycle of investment and job creation. Honorable Speaker, sir, the capital investment outlay is being increased steeply for the 3rd year in a row by 33% to 10 lakh crores, which would be which would be 3.3% of GDP. This will almost be 3 times the outlay made in 2019-20. This substantial increase in recent years is central to the government's efforts to enhance growth potential and job creation, crowd in private investments, and provide a cushion against global headwinds. The direct capital investment by the centre is complemented by the provision made for creation of capital assets through grants and aids to state. The effective capital expenditure of the centre is budgeted at 13.7 lakh crore rupees, which will be 4.5% of GDP. Support to state governments for capital investment. I have decided to continue the 50-year interest-free loan to state governments for 1 more year to spur investment in infrastructure and to incentivize them for complementary policy actions with a significantly enhanced outlay of 1.3 lakh crores. The newly established Infrastructure Finance Secretariat will assist all stakeholders for more private investment in infrastructure, including railways, roads, urban infrastructure and power, which are predominantly depend on public resources. The harmonized master list of infrastructure will be reviewed by an expert committee for recommending the classification and financing framework suitable for Amartkal. A capital outlay, I'm talking about railways now, sir, Honorable Speaker, railways. A capital outlay of 2.40 lakh crores has been provided for the railways. This is the highest ever outlay this highest ever outlay is about 9 times the outlay made in 2013-14. 100 critical transport infrastructure projects for last and first mile connectivity for ports, coal, steel, fertilizer and food grain sectors have been identified. They will be taken up on priority with investment of 75,000 crores
including 15,000 crore from private sources. 50 additional airports, heliports, water aerodromes, and advanced landing grounds will be revived for improving regional air connectivity. Sustainable cities for tomorrow. States and cities will be encouraged to undertake urban planning reforms and actions to transform our cities into sustainable cities of tomorrow. This means efficient use of land resources, adequate resources for urban infrastructure, transit-oriented development, enhanced availability and affordability of urban land and opportunities for all. Through property tax governance reforms and ring-fencing user charges on urban infrastructure, cities will be incentivized to improve their creditworthiness for municipal bonds. Like the RIDF, an urban infrastructure development fund will be established through use of priority sector lending shortfall. This will be managed by the National Housing Bank and will be used by public agencies to create urban infrastructure in Tier 2 and Tier 3 cities. States will be encouraged to leverage resources from the grants of the 15th Finance Commission as well as existing schemes to adopt appropriate user charges while accessing the UIDF. We expect to make available 10,000 crore rupees per annum for this purpose. All cities and towns will be enabled for 100% mechanical desludging of septic tanks and sewers to transition from manhole to machine hole mode. Enhanced focus will be provided for scientific management of dry and wet waste. Honorable Speaker, sir, our Prime Minister had said, good governance is the key to a nation's progress. Our government is committed to providing a transparent and accountable administration which works for the betterment and welfare of common citizens. Mission Karma Yogi. Under Mission Karma Yogi, centre, states and the union territories are making and implementing capacity building plans for civil servants. The government has also launched an integrated online training platform, I Got Karma Yogi, to provide continuous learning opportunities for lakhs of government employees to upgrade their skills and facilitate people-centric approach. Sir, for enhancing ease of doing business, more than 39,000 compliances have been reduced and more than 3,400 legal provisions have been decriminalized. For furthering the trust-based governance, we have introduced the Jan Vishwas Bill to amend 42 central acts. This budget proposes a series of measures to unleash the potential of our economy. Centers of Excellence for Artificial Intelligence. For realizing the vision of Make AI in India and Make AI Work for India, 3 centers of excellence for artificial intelligence will be set up in top educational institutions. Leading industry players will partner in conducting interdisciplinary research, develop cutting-edge applications, and scalable problem solutions in the areas of agriculture, health, and sustainable cities.
This will galvanize an effective AI ecosystem and nurture quality human resources in the field. National Data Governance Policy to unleash innovation and research by startups and academia. A national data governance policy will be brought out. This will enable access to anonymized data. The KYC process will be simplified, adopting a risk-based instead of one-size-fits-all approach. The financial sector regulators will also be encouraged to have a KYC system fully amenable to meet the needs of digital India. One-stop solution for identity and address updating. A one-stop solution for reconciliation and updating of identity and address of individuals maintained by various government agencies, regulators and regulated entities will be established using DigiLocker service and Aadhaar as foundational identity. Speaker, sir, common business identifier for the business establishments required to have a permanent account number. The PAN will be used as the common identifier for all digital systems of specified government agencies. This will bring ease of doing business, and it will be facilitated through a legal mandate. For obviating the need for separate submission of same information to different government agencies, a system of unified filing process will be set up. Such filing of information or return in simplified forms on a common portal will be shared with other agencies as per the filer's choice. Vivad se Vishwas 1, relief for MSMEs. In cases of failure by MSMEs to execute contracts during the COVID period, 95% of the forfeited amount relating to the bid or performance security will be returned to them by government and government undertakings. This will provide relief to the MSMEs. Vivad se Vishwas 2, settling contractual disputes. To settle contractual disputes of government and government undertakings wherein arbitral award is under challenge in a court, a voluntary settlement scheme with standardized terms will be introduced. This will be done by offering graded settlement terms depending on pendency level of the dispute. The state support mission of Niti Aayog will be continued for 3 years for our collective efforts towards national priorities. Result-based financing. To better allocate scarce resources for competing development needs, the financing of select schemes will be changed on a pilot basis from input-based to result-based. E-courts. For efficient administration of justice, Phase 3 of e-courts project will be launched with an outlay of 7,000 crores. Fintech services in India have been facilitated by our digital public infrastructure, including Aadhaar, PM Jan Dhan Yojana, Video, KYC, India Stack and UPI. To enable more fintech innovative services, the scope of documents available in DigiLocker for individuals will be expanded. An entity DigiLocker will be set up for the use by MSMEs, large businesses and also charitable trusts. This will be towards storing and sharing documents online securely
whenever needed with various authorities, regulators, banks and other business entities. 5G services. 100 labs for developing applications using 5G services will be set up in engineering institutions. To realize a new range of opportunities, business models and employment potential. The labs will cover, among others, applications such as smart classrooms, precision farming, intelligent transport systems and healthcare applications. Lab-grown diamonds. Lab-grown diamonds is a technology and innovation-driven emerging sector with high employment potential. These environment-friendly diamonds, which have optically and chemically the same properties as natural diamonds. To encourage indigenous production of LGD, lab-grown diamond seeds and machines, and to reduce import dependency, a research and development grant will be provided to one of the IITs for 5 years. To reduce the cost of production, a proposal to review the custom duty on LGD seeds will be indicated in Part B of the speech. I come to the fifth priority, Honorable Speaker, sir, green growth. Honorable Prime Minister has given a vision for life or lifestyle for environment to spur a movement of environmentally conscious lifestyle. India is moving forward firmly for the Panchamrit, the net zero carbon emission by 2070 to usher in green industrial and economic transition. This budget builds on our focus on green growth. The recently launched National Green Hydrogen Mission, with an outlay of 19,700 crores, will facilitate transition of the economy to low carbon intensity, reduce dependence on fossil fuel imports, and make the country assume technology and market leadership in this sunrise sector. Our target is to reach an annual production of 5 MMT by 2030. Energy transition. This budget provides for 35,000 crores for priority capital investment towards energy transition and net zero objectives and energy security by Ministry of Petroleum and Natural Gas. To steer the economy on sustainable development path, battery energy storage systems with capacity of 4,000 MWH will be supported with viability gap funding. A detailed framework for pumped storage projects will also be formulated. Renewable energy evacuation. The interstate transmission system for evacuation and grid integration of 13 gigawatt renewable energy from Ladakh will be constructed with investment of 20,700 crores, including central support of 8,300 crores. Green credit program. For encouraging behavioral change, a green credit program will be notified under the Environment Protection Act. This will incentivize environmentally sustainable and responsive actions by companies, individuals and local bodies, and help mobilize additional resources for such activities. PM Program for Restoration, Awareness, Nourishment and Amelioration of Mother Earth, PM Pranam, will be launched to incentivize states and union territories to promote alternative fertilizers and balanced use of chemical fertilizers. Go Bardhan scheme. 500 new
waste to wealth plans under Govardhan, galvanizing organic bio-agro resources done. Govardhan scheme will be established for promoting circular economy. These will include 200 compressed biogas plants, including 75 plants in urban areas and 300 community or cluster-based plants at a total investment of 10,000 crores. I will refer to this in Part B also. In due course, a 5% CBG mandate will be introduced for all organizations marketing natural and biogas. For collection of biomass and distribution of biomanure, appropriate fiscal support will also be provided. Bharatiya Prakritik Kheti Bio Input Resource Centers. Over the next 3 years, we will facilitate 1 crore farmers to adopt natural farming. For this, Honorable Speaker, 10,000 bio input resource centers will be set up, creating a national level distributed micro fertilizer and pesticide manufacturing network. Mishti. Building on India's success in afforestation, mangrove initiative for shoreline habitats and tangible incomes, Mishti, will be taken up for mangrove plantation along the coastline and on salt pan lands wherever feasible through convergence between Manrega, Campa Fund and other sources. Amrit Dharohar. Wetlands are vital ecosystems which sustain biological diversity. In his latest Mann Ki Baat, the Prime Minister said, now, I quote, now the total number of Ramsar sites in our country has increased to 75, whereas before 2014 there were only 26, unquote. Local communities have always been at the forefront of conservation efforts. The government will promote their unique conservation values through Amrit Dharohar, a scheme that will be implemented over the next 3 years to encourage optimal use of wetlands and enhance biodiversity, carbon stock, ecotourism opportunities and income generation for local communities. Coastal shipping. Coastal shipping will be promoted as the energy efficient and lower cost mode of transport, both for passengers and freight, through PPP mode with viability gap funding. Vehicle replacement. Vehicle replacement is an important continuing policy, replacing the old political, replacing, absolutely, thank you. Replacing old polluting vehicles. May be applicable, right? Replacing old polluting vehicles is an important part of greening our economy. In furtherance of the vehicle scrapping policy mentioned in Budget 21-22, I have allocated adequate funds to scrap old vehicles of the central government. States will also be supported in replacing old vehicles and old state ambulances. Honorable Speaker, sir, I move to priority 6, youth power. To empower our youth and help the Amrit PD realize their dreams, we have formulated the national education policy, which is very wide in its scope, but one of the things is also to focus on skilling, adopted economic policies that facilitate job creation at scale and have supported business opportunities.
Pradhan Mantri Kaushal Vikas Yojana. Pradhan Mantri Kaushal Vikas Yojana 4.0 will be launched to skill lakhs of youth within the next 3 years. On-job training, industry partnership and alignment of courses with needs of industry will be emphasized. The scheme will also cover new age courses for Industry 4.0 like coding, AI, robotics, mechatronics, IoT, 3D printing, drones and other soft skills. To skill youth for international opportunities, 30 Skill India International Centers will be set up across different states. The digital ecosystem for skilling will be further expanded with the launch of a unified Skill India digital platform for enabling demand-based formal skilling, linking with employers including MSMEs, and facilitating access to entrepreneurship schemes. To provide stipend support to 47 lakh youths in 3 years, direct benefit transfer under a pan-India national apprenticeship promotion scheme will be rolled out. Tourism. Honorable Speaker, sir, with an integrated and innovative approach, at least 50 destinations will be selected through challenge mode. In addition to aspects such as physical connectivity, virtual connectivity, tourist guides, high standards for food streets and tourist security, all the relevant aspects would be made available on an app to enhance tourist experience. Every destination would be developed as a complete package. The focus of development of tourism would be on domestic as well as foreign tourists. Sector-specific skilling and entrepreneurship development will be dovetailed to achieve the objectives of Dekho Apna Desh initiative. This was launched as an appeal by the Honorable Prime Minister to the middle class to prefer domestic tourism over international tourism. The integrated development of theme-based tourist circuits, the Swadesh Darshan scheme, was also launched. Under the Vibrant Villages program, tourism infrastructure and amenities will be facilitated in border villages. Unity Mall. States will be encouraged to set up a Unity Mall in their state capital or most prominent tourism center or the financial capital for promotion and sale of their one district, one product and GI products and other handicraft products, and for providing space for such products of all other states as well. Sir, priority number 7, financial sector. Our reforms in the financial sector and innovative use of technology have led to financial inclusion at scale, better and faster service delivery, ease of access to credit and participation in financial markets. This budget proposes to further these measures. Credit guarantee for MSMEs. Last year, I proposed revamping of the credit guarantee scheme for the MSMEs. I am happy to announce that the revamped scheme will take effect from 1st April 2023 through infusion of 9,000 crores in the corpus. This will enable additional collateral-free guaranteed credit of 2 lakh crores of rupees. Further, the cost of credit will be reduced by about 1%. A national financial information registry will be set up to serve as the central repository of financial and ancillary information. This will facilitate efficient flow of credit,
promote financial inclusion, and foster financial stability. A new legislative framework will govern this credit public infrastructure and will be designed in consultation with the RBI. To meet the needs of Amritkal and to facilitate optimum regulation in the financial sector, public consultation, as necessary and feasible, will be brought to the process of regulation making and issuing subsidiary directions. To simplify, to ease, and to reduce cost of compliance, financial sector regulators will be requested to carry out a comprehensive review of existing regulations. For this, they will consider suggestions from public and regulated entities. Time limits to decide the application under various regulations will also be laid down. Honorable Speaker, sir, to enhance business activities in GIFT IFSC, the following measures will be taken. Delegating powers under the SEZ Act to the IFSCA to avoid dual regulation. Setting up a single window IT system for registration and approval of IFSCA, SEZ authorities, GSTN, RBI, SEBI, and IRDAI. Permitting acquisition financing by IFSC banking units of foreign banks. Establishing a subsidiary of Exim Bank for trade refinancing. Amending IFSCA Act for statutory provisions for arbitration, ancillary services, and avoiding dual regulation under the SEZ Act, and recognizing offshore derivative instruments as valid contracts. Honorable Speaker, sir, data embassy. For countries looking for digital continuity solutions, we will facilitate setting up of their data embassies in GIFT IFSC. Improving governance and investor protection in banking sector. To improve bank governance and enhance investors' protection, certain amendments to the Banking Regulation Act, the Banking Companies Act, and the Reserve Bank of India Act are being proposed. Capacity building in securities market. Honorable Speaker, sir, to build capacity of functionaries and professionals in the securities market, SEBI will be empowered to develop, regulate, maintain, and enforce norms and standards for education in the National Institute of Securities Markets and to recognize award of degrees, diplomas, and certificates. A central processing center will be set up for faster response to companies through centralized handling of various forms filed with field officers under the Companies Act. Reclaiming of shares and dividends. For investors to reclaim unclaimed shares and unpaid dividends from the Investor Education and Protection Fund Authority with ease, from the Investor Education and Protection Fund Authority with ease, an integrated IT portal will be established. Digital payments continue to find wide acceptance. In 2022, they show an increase of 76% in transaction and 91% in value. Fiscal support for this digital public infrastructure will continue in 2023-2024. Azadi Ka Amrit Mahotsav, Mahila Samman Bachat Patra. For commemorating Azadi Ka Amrit Mahotsav, a one-time new small savings scheme, Mahila Samman Savings Patra or Savings Certificate, Mahila Samman Savings Certificate will be made available for a 2-year period
up to March 2025. This will offer deposit facility up to 2 lakh in the name of a woman or girls for a tenor of 2 years at fixed interest rate of 7.5% with partial withdrawal option. Senior citizens. The maximum deposit limit for senior citizens savings scheme will be enhanced from 15 lakh to 30 lakhs of rupees. The maximum deposit limit for monthly income account scheme will be enhanced from 4.5 lakh to 9 lakh for single account and from 9 lakh to 15 lakh for joint account. Honorable Speaker, sir, fiscal management. 50 years interest-free loan to states. The entire 50-year loan to states has to be spent on capital expenditure within 2023-24. Most of this will be at the discretion of the states, but a part will be conditional on states increasing their actual capital expenditure. Parts of the outlay will also be linked to or allocated for the following purposes: scrapping old government vehicles, urban planning reforms and actions, financing reforms in urban local bodies to make them credit-worthy for municipal bonds, housing for police personnel above or as part of the police station, constructing unity malls, children and adolescent libraries and digital infrastructure, and state share of capital expenditure of central schemes. Honorable Speaker, sir, fiscal deficit of states. States will be allowed a fiscal deficit of 3.5% of GSDP, of which 0.5% will be tied to power sector reforms. Revised estimates 2022 to 2023. The revised estimate, Honorable Speaker, sir, of the total receipts other than borrowing is 24.3 lakh crores, of which the net tax receipts are 20.9 lakh crores. The revised estimate of the total expenditure is 41.9 lakh crores of rupees, of which the capital expenditure is about 7.3 lakh crores. The revised estimate of the fiscal deficit is 6.4% of GDP, adhering to the budget estimate. So budget estimates of 2023-24. Coming to 2023-24, the total receipts other than borrowings and the total expenditure are estimated at 27.2 lakh crores and 45 lakh crores respectively. The net tax receipts are estimated at 23.3 lakh crores. The fiscal deficit is estimated to be 5.9% of the GDP. In my budget speech for 21-22, I had announced that we plan to continue the path of fiscal consolidation, reaching a fiscal deficit of below 4.5% by 2025-26 with a fairly steady decline over the period. We have adhered to this path, and I reiterate my intention to bring the fiscal deficit below 4.5% of GDP by 2025-26. To finance the fiscal deficit in 2023-24, the net market borrowings from dated securities are estimated at 11.8 lakh crores. The balance financing is expected to come from small savings and other sources. The gross market borrowings are estimated at 15.43 lakh crores of rupees. Honorable Speaker, sir, I now move to Part B.
indirect taxes. My indirect tax proposals will aim to promote exports, boost domestic manufacturing, enhance domestic value addition, encourage green energy and mobility. A simplified tax structure with fewer tax rates helps in reducing compliance burden and improving tax administration. I propose to reduce the number of basic customs duty rates on goods other than textiles and agriculture from 21 to 13. As a result, there are minor changes in the basic custom duties, cesses and surcharges on some items including toys, bicycle, automobiles and naphtha. Green mobility. To avoid cascading of taxes on blended compressed natural gas, I propose to exempt excise duty on GST paid compressed biogas contained in it. To further provide impetus to green mobility, customs duty exemptions is being extended to import of capital goods and machinery required for manufacture of lithium-ion cells for batteries used in electrical vehicles as well. Electronics. As a result of various initiatives of the government, including phased manufacturing program, mobile phone production in India has increased from 5.8 crore units valued at about 18,900 crore in 2014-15 to 31 crore units valued at 2,75,000 crore in the last financial year. To further deepen domestic value addition in manufacturing of mobile phones, I propose to provide relief to customs duty. I propose to provide relief in customs duty on import of certain parts and inputs like camera lens and continue the concessional duty on lithium-ion cells for batteries for another year. Similarly, to promote value addition in manufacture of televisions, I propose to reduce the basic customs duty on parts of open cells of TV panels to 2.5%. Electrical. To rectify inversion of duty structure and encourage manufacturing of electric kitchen chimneys, the basic custom duty on electric kitchen chimney is being increased from 7.5% to 15%, and that on heat coils for these is proposed to be reduced from 20% to 15%. Chemicals and petrochemicals. Denatured ethyl alcohol is used in chemical industry. I propose to exempt basic customs duty on it. This will also support the ethanol blending program and facilitate an endeavor for energy transition. Basic customs duty is also being reduced on acid grade fluorospar from 5% to 2.5% to make the domestic fluorochemicals industry competitive. Further, the basic customs duty on crude glycerin for use in manufacture of epichlorohydrin is proposed to be reduced from 7.5% to 2.5%. Marine products. In the last financial year, marine products recorded the highest export growth, benefiting farmers in the coastal states of the country. To further enhance the export competitiveness of marine products, particularly shrimps, duty is being reduced on key inputs for domestic manufacture of shrimp feed. India is a global leader, as I said in Part A, in cutting and polishing of natural diamonds, contributing about 3/4 of the global turnover by value. With the depletion of deposits of natural diamonds, the industry is moving towards lab-grown diamonds, and it holds huge promise. To seize this opportunity, I propose to reduce the basic customs duty on seeds used in their manufacture. Customs duties on door or dore and bars of gold and platinum were increased earlier this fiscal. I propose to increase the duties on articles made therefrom to enhance the duty differential.
I also propose to increase the import duty on silver doors, bars and articles to align them with that on gold and platinum. To facilitate availability of raw materials for the steel sector, exemptions from basic custom duty on raw materials for manufacture of CRGO steel, ferrous scrap and nickel cathode is being continued. Similarly, the concessional BCD of 2.5% on copper scrap is also being continued to ensure the availability of raw materials for secondary copper producers who are mainly in the MSME sectors. Compounded rubber. The basic custom duty rate on compounded rubber is being increased from 10% to 25% or 30 kg, whichever is lower, at par with that of natural rubber other than latex, to curb circumvention of duty. Cigarettes. National calamity contingent duty on specified cigarettes was last revised 3 years ago. This is proposed to be revised upwards by about 16%. Direct taxes. I now come to my direct tax proposals. Honorable Speaker, these proposals aim to maintain continuity and stability of taxation, further simplify and rationalize various provisions to reduce the compliance burden, promote the entrepreneurial spirit and provide tax relief to citizens. It has been constant endeavor of the Income Tax Department to improve taxpayers' services by making compliance easy and smooth. Our taxpayers portal received a maximum of 72 lakh returns in a day, processed more than 6.5 crore returns this year. Average processing period reduced from 93 days in financial year 13-14 to 16 days only now. And 45% of the returns were processed within 24 hours. We intend to further improve this, roll out the next generation common IT return form for taxpayer convenience, and also plan to strengthen the grievance redressal mechanism. MSMEs and professionals. MSMEs are growth engines of our economy. Micro enterprises with turnover up to 2 crore of rupees and certain professionals with turnover of up to 50 lakh rupees can avail the benefit of presumptive taxation. I propose to provide enhanced limits of 3 crore and 75 lakh respectively to the taxpayers whose cash receipts are no more than 5%. Whose cash receipts are no more than 5%. Moreover, to support MSMEs in timely receipt of payments, I propose to allow deduction for expenditure incurred on payments made to them only when payment is actually made. Cooperation. Cooperation is a value to be cherished. In realizing our Prime Minister's goal for Sehkar Se Samriddhi and his resolve to connect the spirit of cooperation with the spirit of Amrit Kal, in addition to the measures proposed in Part A, I have a slew of proposals for the cooperation sector. First, new cooperatives that commence manufacturing activities till 2024, 31st March, shall get the benefit of a lower tax rate of 15%, as is presently available to new manufacturing companies. Secondly, I propose to provide an opportunity to sugar cooperatives to claim payments made to sugarcane farmers for the period prior to the assessment year 2016-17 as expenditure. This is expected to provide them a relief of almost 10,000 crores. Thirdly, I am providing a higher limit of 2 lakh per member for cash deposits to loans in cash by primary agricultural cooperative societies and primary cooperative agriculture and rural development banks. I repeat that. Thirdly, I am providing a higher limit of 2 lakh per member
for cash deposits to and loans in cash by primary agricultural cooperative societies and primary cooperative agricultural and rural development banks. Similarly, a higher limit of 3 crore for TDS on cash withdrawal is being provided to cooperative societies. Startups. Entrepreneurship is vital for a country's economic development. We have taken a number of measures for startups and they have borne results. India is now the third largest ecosystem for startups globally and ranks second in innovation quality among middle income countries. I propose to extend the date of incorporation for income tax benefits to startups from 31/3/2023 to 31/3/2024. I further propose to provide the benefit of carry forward of losses on change of shareholding of startups from 7 years of incorporation to 10 years. To reduce the pendency of appeals at commissioner level, I propose to deploy about 100 joint commissioners for disposal of small appeals. We shall also be more selective in taking up cases for scrutiny of returns already received this year. Better targeting of tax concessions. For better targeting of tax concessions and exemptions, I propose to cap deduction from capital gains on investment in residential house under Section 54 and Section 54F to 10 crores. Another proposal with similar intent is to limit income tax exemption from proceeds of insurance policies with very high value. Rationalization. Honorable Speaker, sir, there are a number of proposals relating to rationalization and simplification. Income of authorities, boards, and commissions set up by statutes of union or state for the purpose of housing, development of cities, towns, and villages, and regulating and developing an activity or matter is proposed to be exempted from income tax. Other major measures in this direction are removing the minimum threshold of 10,000 for TDS and clarifying taxability relating to online gaming, not treating conversion of gold into electronic gold receipts and vice versa as capital gains, reducing the TDS rate from 30% to 20% on taxable portion of EPF withdrawals in non-PAN cases, and taxation on income for market-linked debentures. Other major proposals in the finance bill relate to the following: extension of period of tax benefits to funds relocating to IFSC, GIFT City till 31/3/2025, decriminalization under Section 276A of the Income Tax Act, allowing carry forward of losses on strategic disinvestment, including that of IDBI Bank, and providing EEE status to Agnivir Fund. Personal income tax. Now I come to what everyone is waiting for. Personal income tax. I have 5 major announcements to make in this regard. These primarily benefit our hard-working middle class. The first one concerns rebate. Currently, those with income up to 5 lakh do not pay any income tax in both old and new regimes. I propose to increase the rebate limit to 7 lakhs in the
I propose to increase the rebate limit to 7 lakh in the new tax regime. Thus, persons in the new tax regime with income up to 7 lakhs will not have to pay any tax at all. The second proposal relates to middle-class individuals. I had introduced in the year 2020 the new personal income tax regime with 6 income slabs starting from 2.5 lakh. I propose to change the tax structure in this regime by reducing the number of slabs to 5 and increasing the tax exemption limit to 3 lakhs. The new tax rates are 0 to 3 lakh, nil. 3 to 6 lakhs, 5%. 6 to 9 lakhs, 10%. 9 to 12 lakh, 15%. 12 to 15 lakhs, 20%. And above 15 lakhs, 30%. This will provide major relief to all taxpayers in the new regime. An individual with an annual income of 9 lakhs will be required to pay only 45,000 rupees. This is only 5% of his or her income. It is a reduction of 25% on what he or she is required to pay now. That is 60,000. So in the place of 60,000, it is now only 45,000. Similarly, an individual with an income of 15 lakh rupees would be required to pay only 1.5 lakh or 10% of his income or her income, a reduction of 20% from the existing liability of 1,87,500 rupees. My third proposal is for the salaried class and the pensioners, including family pensioners, for whom I propose to extend the benefit of standard deduction to the new tax regime. Each salaried person with an income of 15.5 lakh rupees or more will thus stand to benefit by 52,500 rupees. My fourth announcement in personal income tax is regarding the highest tax rate, which in our country is 42.74%. This is among the highest in the world. I propose to reduce the highest surcharge. Rate from 37% to 25% in the new tax regime. This would result in reduction of the maximum rate. This would result in the reduction of the maximum tax rate to 39%. Lastly, the limit of 3 lakh rupees for tax exemption on leave encashment on retirement of non-government salaried employees was last fixed in the year 2002, when the highest basic pay in the government was only 30,000 rupees per month. In line with the increase in the government salaries, I am proposing to increase this limit to 25 lakh rupees. We are also making the new income tax regime as the default tax regime. However, citizens will continue to have the option to avail the benefit of the old tax regime. Apart from these, I am also making some other changes as given in the annexure. As a result of these proposals, revenue of about 38,000 crore to 37,000 crore in direct taxes and rupees 1,000 crore in indirect taxes will be foregone, while revenue of about 3,000 crore will be additionally mobilized. Thus, the total revenue foregone is about 35,000 crores annually. Honorable Speaker, sir, with these words, I commend the budget to this august House.
1 hour 25 minutes. Item number 1 माननीय आइटम नंबर 2 श्रीमती निर्मला ভালোবাসা থাক ভালো ভাষা হয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাদা কালো বস্ত্রে 60% পর্যন্ত ছাড় 1 থেকে 21 ফেব্রুয়ারি। সাহা টেক্সটাইল, বারাসাত, হিন্দুস্তান পার্ক, কাঁচরাপাড়া। দেখা যাক কোন নতুন খেলোয়াড় এলো।
বাজেট 2023, একটু আগেই বাজেট ভাষণ শেষ করেছেন নির্মলা সীতারামন, প্রায় 1.5 ঘন্টার বাজেট বক্তৃতা। এবং এই বক্তৃতার শেষে আমরা এই আলোচনাতে এসেছি বাজেটের যে বক্তব্য উঠে এলো, নির্মলা সীতারামন যে প্রস্তাব রাখলেন তা আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতিকে কোন দিকে নিয়ে যাবে। আম জনতা যা প্রতিদিন বাজার ঘাটে নাভিশ্বাস উঠছে মূল্যবৃদ্ধি, জিনিসের দামপত্র নিয়ে, তার কতটা সুবিধা হবে সেটাই আমরা বোঝার চেষ্টা করব আমাদের অতিথিদের কাছ থেকে। আমি প্রথমেই আলাপ করিয়ে দিই আমার অতিথিদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি লিপিকা ঘোষ, রয়েছেন তৃণমূলের কৃষাণু মিত্র, রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ কৃষাণু ভট্টাচার্য, রয়েছেন বিজেপির অভিষেক মান্না এবং রয়েছেন অধ্যাপক অর্থনীতি বিশেষজ্ঞ দেবশ্রী ভট্টাচার্য। বাজেট দিন আম জনতা যেটার দিকে তাকিয়ে থাকে বেসিক্যালি সেটা হচ্ছে অন্যান্য দুটো পোর্শন থাকে বাজেটের। প্রথম পোর্শন অ্যানেক্স এ, সেখানে ব্যয়ের হিসাবগুলো কি কি প্রকল্প আনছেন, নতুন কি কি প্রকল্প আসছে বা পুরনো প্রকল্পগুলোতে ব্যয় বরাদ্দ কতটা বাড়ছে তার একটা লেআউট অর্থমন্ত্রী পেশ করেন। তারপরে আসে পার্ট বি, সেই পার্ট বি হচ্ছে আয়ের জায়গা, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। এবং এই ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে মধ্যবিত্ত মানুষ কিন্তু তাকিয়ে থাকে যে আয়করে সে কতটা ছাড় পেতে চলেছে। আয়করে দীর্ঘদিন ধরে খুব একটা স্ল্যাবের চেঞ্জ হয়নি, মানুষ আশা নিয়ে আজকে বসেছিল যে এই আয়করের জায়গায় কিছু পরিবর্তন হতে পারে কিনা। কিছু কথা শুনিয়েছেন এবং সেটা আমাদের অর্থনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন এই প্যানেলে তাদের থেকে আরও পরিষ্কারভাবে বোঝবার চেষ্টা করব। নির্মলা সীতারামন তার ভাষণে বলেছেন যে এতদিন অবধি 5 লক্ষ টাকা অবধি কর ছাড় পাওয়া যেত, আয়করের ছাড় পাওয়া যেত, সেইটা বাড়িয়ে তিনি 7 লাখ করার প্রস্তাব দিয়েছেন। সরাসরি 3 লাখ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়, পুরোপুরি সেটা কর ছাড়, কোনো নীল 1 পয়সাও কর নেই, যেটা 2.5 অবধি ছিল, তারপরে স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল। 3 থেকে 6 লাখ অবধি 5% করের প্রস্তাব রেখেছেন। 6 থেকে 9 লক্ষ পর্যন্ত 10%, 9 থেকে 12 লক্ষ টাকা অবধি 15%, 12 থেকে 15 লক্ষ 20% এবং 15 লক্ষ টাকার ওপরে আয় করলে 30% কর ছাড়ের প্রস্তাব রেখেছেন নির্মলা সীতারামন তার আজকের বাজেট প্রস্তাবে। এই কর ছাড়ের জায়গাটাই, আয়করের ছাড়ের জায়গাটাই আমি আরেকটু পরিষ্কারভাবে বুঝে নিতে চাইব দেবশ্রী ভট্টাচার্য থেকে। দেবশ্রীবাবু, আমরা আগেও এই বাজেট পেশের আগে আমরা এখানে যে আলোচনা করছিলাম সেখানেও এটা নিয়ে আলোচনা করছিলাম যে আয়করের আয়করের ছাড়ের স্ল্যাবের বিশাল পরিবর্তন গত 2-3 বছরে হয়নি। সেই জায়গাটায় নির্মলা সীতারামন কি করেন তাকিয়ে থাকবে গোটা দেশ। আপনার বক্তব্য আয়কর ছাড় নিয়ে। দেখুন, একদম হতাশাজনক, একদম মানে আমি একদম টোটালি গট ডিসঅ্যাপয়েন্টেড। কারণ দেখুন, প্রথমত হচ্ছে যে বাস্তবের মাটিতে আমাদের মহামান্য যে সরকার বা তার অর্থমন্ত্রী মোটেই পানি। কারণ রিসেন্ট সার্ভেগুলো কি দেখা যাচ্ছে, রিসেন্ট সার্ভেগুলো দেখা যাচ্ছে নিউ ট্যাক্স রিজিমের থেকে লোকে অপটেড ফর ওল্ড ট্যাক্স রিজিম, অর্থাৎ আগে যে সিস্টেমটা ছিল সেই সম্বন্ধে একটি শব্দ ব্যবহার করলেন না। যেখানে কী কী মানুষ ছাড় পেত, নিউ ট্যাক্স রিজিমে কোনো ছাড় নেই, ছাড় থাকে না, এমনি যা যা ইনকাম তার উপর শুধু একটা স্ট্যান্ডার্ড ডিডাকশনটা নিউ ট্যাক্স রিজিমে বাড়িয়েছে একটু। কিন্তু যেটা বেশিরভাগ লোক যেটা বলা হচ্ছে 5 লক্ষ টাকা থেকে বেড়ে 7 লক্ষ টাকা, আমি বলছি এটা নিউ ট্যাক্স রিজিমে, পুরো গল্পটাই হচ্ছে নিউ ট্যাক্স রিজিমে। অথচ বেশিরভাগ লোক আমাদের দেশে অপটেড ফর ওল্ড ট্যাক্স রিজিম। তার কি সুফল কি না, লোকে তার এগেনস্টে ছাড় পায়। কি ছাড় পায় লোকে? তার এগেনস্টে ইনভেস্টমেন্টের উপর, ধরুন এলআইসিতে প্রিমিয়াম পে করছে, 80cc তে পাচ্ছে, বা হাউস বিল্ডিং লোন নিয়ে তার ইন্টারেস্টে সেকশন 24B তে পাচ্ছে, সেইগুলো কিন্তু কমপ্লিটলি ডিসকারেজ আন্ডার নিউ ট্যাক্স রিজিম। অর্থাৎ মানুষের ইনভেস্টমেন্ট, মানুষের ছোট ছোট ইনভেস্টমেন্ট, সেটাও যেমন সরকার এনকারেজ করলো না, তেমনি বেশিরভাগ লোক যে পদ্ধতিতে ট্যাক্স দিয়ে এসছে, বারবার রিসার্চ পেপার বেরোচ্ছে, তাদের দিকে কিন্তু সরকার একদিকে তাকালো না। কাদের দিকে তাকালো? হায়ার ইনকাম গ্রুপ, যারা সারচার্জ দেয় ইনকাম ট্যাক্সের উপর, তাদের সারচার্জটা কমিয়ে নিল। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আপনাকে দেখুন, যে আমি যেটা বলছিলাম যে ওল্ড ট্যাক্স রিজিমে যারা আছে, যাদের ট্যাক্স রেটটা হচ্ছে 20% and 30%, সেটা লাস্ট আপডেটেড হয়েছিল 2013 সালে। আজকে 2023 সাল, এই 10 বছরে যেটা যারা ইনকাম ট্যাক্স বা অর্থনীতি চর্চা করে জানে যে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স থাকে, সেই কস্ট ইনফ্লেশন ইন্ডেক্সটা 13 থেকে 23-এর মধ্যে 50% বেড়েছে।
অথচ সেই স্ল্যাবটা 2030-তে সেই 5 লাখ 10 লাখ 10 বছর ধরে চলে এলো, এর জন্য খুব বিশাল অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। এইটা মানুষ যে দেশের মানুষ বেশিরভাগ এই ট্যাক্সটা অপ্ট করছে, সেটাতেই কিন্তু অর্থমন্ত্রী অদ্ভুতভাবে সাইলেন্ট থেকে গেলেন, কমপ্লিটলি সাইলেন্ট। এবং যেটা নিয়ে বারবার বলছে, আমাদের দেশের প্রবল অর্থনৈতিক বৈষম্যকে কিছুটা মেরামত করার এক বড় একটা রাস্তা হচ্ছে কর্পোরেট স্ট্রাকচার। একটি শব্দ ব্যবহার করলেন না, ইন্ট্রোডাকশন অফ ওয়েলথ ট্যাক্স। বলা হচ্ছে 1% লোকে আছে, আমাদের জাতীয় সম্পত্তির 40% রয়েছে, বাকি লোয়ার 50% কাছে মাত্র 3%। এই যে বিশাল অসাম্য, এইটাকে দূরীকরণের জন্য ইন্ট্রোডাকশন অফ ওয়েলথ ট্যাক্স ভীষণভাবে জরুরি ছিল। অর্থমন্ত্রী রিমেইন সাইলেন্ট, ভেরি, মানে আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং যে এই ট্যাক্স স্ট্রাকচারটা কি করলেন। কিছু কি করলেন, হ্যাঁ কি করেছেন, যারা নিউ ট্যাক্স সিস্টেম, যে সংখ্যাটা খুব কম, যাদের কোনো লোন নেই, যারা কোনো ইনভেস্ট করার দরকার নেই, তারাই কিন্তু এই নিউ ট্যাক্স সিস্টেমটা ফলো করছে। ওল্ড ট্যাক্স সিস্টেমটা তারা ফলো করছে না। তাদের ক্ষেত্রে যে লিমিটটা 87A যে ট্যাক্স রিবেট আছে, সেটা মানে 7 লাখ অবধি গেলে ট্যাক্স দিতে হবে না, সে মানে 5 লাখ থেকে 7 লাখ। লোয়ার ইনকাম গ্রুপের কতটুকু লাভ হলো বলুন তো? আজকের যে মানে ইনফ্লেশন এই যে কতটুকু লাভ হলো বলুন তো? এছাড়া আর কোথাও কোনো রকম মানে কয়েক আলোকবর্ষর দূরত্বের মধ্যে কোনো আশা। আমি আসবো আপনার কাছে, আমি কৃষাণু বাবুর কাছে যাবো। কৃষাণু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, অর্থনৈতিক বিশেষজ্ঞ। ওভারঅল যে বাজেটের যেটা বলা হচ্ছিল যে মুদ্রাস্ফীতির জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার পাশাপাশি হচ্ছে আবার সামনের বছরে নির্বাচন রয়েছে, ভোট বাক্সের দিকেও তাকাতে হবে। এই দুটো জায়গাকে ব্যালেন্স করে এবং অতিমারির ধাক্কা, রুশ ইউক্রেন যুদ্ধ, যেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্মলা সীতারামনের আজকের এই বাজেট, আপনি ওপেনিং, আমরা এটা নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব একেবারে চুলচেরা, কিন্তু ওপেনিং কমেন্ট আপনি কি বলবেন, কেমন মনে হলো এই বাজেট? কেমন মানে, এটা ওই সত্যি কথা বলতে কি, ইনফ্লেশন রিডিউস করার মতো কোনো অ্যানাউন্সমেন্ট তো শুনলাম না, তোর প্রথম কথা। আর জব ক্রিয়েশন সম্বন্ধেও কিছু শোনা গেল না। আচ্ছা, এখানে দুটো জিনিস আমার ভালো লেগেছে। জব ক্রিয়েশন উনি বলেছেন একটা জায়গায়, কিন্তু কোনো স্পেসিফিক অ্যানাউন্সমেন্ট নেই। তিনি বলেছেন ইউথের জন্য, জবের জন্য এই সরকার দৃঢ় প্রতিজ্ঞ, তারা এগিয়ে নিয়ে যাবে, এই অবধি আছে। না, একেবারেই নয়। ব্যাপারটা হচ্ছে যে শুনুন, আমরা এবার বাজেট এক্সপেকটেশনে অনেক জায়গাতেই বলা ছিল যে 2.5 লাখ ট্যাক্সটা স্ল্যাবটাকে বাড়িয়ে 5 লাখ করা হবে, যেটাকে উনি করেছেন সেকশন 87। এটা কি ছিল? 87 এটা ছিল হচ্ছে আপ টু 5 লাখ পর্যন্ত আপনার যদি ইনকাম থাকে, সেই 5 লাখে আপনি একটা রিবেট পাবেন। 87 ইজ নাথিং বাট এ রিবেট ছিল। এবার প্রোভাইডেড আপনি যদি 5 লাখ 1 টাকা হয়ে যেত, তাহলে আপনাকে আবার ওই ওল্ড স্ল্যাবেই আপনাকে দিতে হতো। সেটাকে উনি 7 লাখ করেছেন। এটাতে কতটা কি বেনিফিট হবে সেটা না, বেনিফিট হবে, আমি অস্বীকার করবো না বেনিফিট হবে না তা নয়। উনি দুটো ভালো জিনিস করেছেন। একটা হচ্ছে স্টার্ট আপ, তাদের জন্য অনেক কিছু অ্যানাউন্সমেন্ট করেছে, অনেক অ্যানাউন্সমেন্ট রয়েছে। এমএসএমই সেক্টরের জন্য আছে 9000 কোটি টাকা একটা ক্রেডিট। আচ্ছা, আরেকটা কথা যেটা আমি শুরুতেই বোধহয় বলেছিলাম, যে আমাদের কাছের দেশ হংকং এবং সিঙ্গাপুরের ট্যাক্স রেট খুব কম, সেই জন্য উনি আমাদের এই হাইয়েস্ট যে ট্যাক্স রেটটা ছিল 42% ফরেন কোম্পানির ক্ষেত্রে, ওটাকে কমিয়ে, মানে সব থেকে ওখানে আপনার সারচার্জটা কমিয়ে উনি নামিয়েছেন 39%। সেটা দেখলাম ভালো করেছেন। স্ট্যান্ডার্ড ডিডাকশনের গল্প তো ওটা তো সেরকম কিছু। এবং আর যে দুটো জায়গায় কৃষ্ণবাবু মনে হলো, যেটা আমি আলোচনা করছিলাম বাজেটের পেশের আগে, যে কৃষি ঋণ নিয়ে সরকার একটু বিপাকে পড়ে গেছিল, কৃষকদের একটা রাগের মুখে পড়েছিল, পাঞ্জাবের ভোটে হারতে হয়েছিল। সেইখানে একটা কৃষি ঋণের লক্ষ্যমাত্রা 20 লক্ষ কোটি টাকা করা হয়েছে। এবং আবাস যোজনার ক্ষেত্রে এটাও একটা মানে রিয়েল এস্টেট সেক্টরকে একটা বুম দিতে পারে। আবাস যোজনায় 79,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। এটা বোধহয় এক্সাক্ট অঙ্কটা করে দেখতে হবে। প্রাথমিকভাবে যেটা আমার মনে হচ্ছে প্রায় 60% বরাদ্দ বৃদ্ধি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে। আপনার ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে 33% বাড়িয়েছেন উনি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ানোটা অবশ্যই দরকার ছিল, কারণ যেহেতু আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা খুব জরুরি, সেই খরচাটা উনি করেছেন। কিন্তু এই টাকাটা কিভাবে আসবে তার খুব একটা ওই ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনাকে আমি কি বললাম, গতবারের 22-23-এ যা ছিল তার রূপরেখাতে এরকম ছিল যে টোটাল টাকাটা আসবে 35% বরোয়িং অ্যান্ড আদার রিসিট থেকে। বাকি টাকাটা ছিল হচ্ছে ওই আপনার কি বলে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, কাস্টম ডিউটি, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তারপরে এবারে ওই বাকি এত যে টাকা অ্যানাউন্সমেন্ট করলেন, এই করবেন ওই করবেন সেই করবেন, ট্যুরিজম বাড়াবেন,
তারপরে ন্যাশনাল এডুকেশন পলিসি নতুন করে হবে। হ্যাঁ, ভালো জিনিসের মধ্যে আমি এটুকু বলতে পারি, উনি বলেছেন কেওয়াইসি প্রসেসটাকে সিম্পলিফাই করবেন এবং কিছু জায়গায় কাস্টম ডিউটিতে যাতে দেশের ভেতরে মোবাইল এবং এলইডি টিভি ম্যানুফ্যাকচারিংকে উৎসাহ দেওয়ার জন্য তার যে যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হয় সেখানেও কাস্টম ডিউটি কিন্তু তিনি কিছুটা হ্রাস করেছেন। ক্যাপিটাল আউটলে যেটা এবছর 33% বাড়ালো, গতবারের বাজেটে কত ছিল 35.4, তার থেকে কমেছে, কিন্তু অনেক কিছু কমিয়েছে। ওটা দেখে মনে হচ্ছে খুব, বাট মানে আপনার ভোট উপলক্ষে জনমোহিনী বাজেট কিছু এটা হয়নি, এটা মোটামুটি উনি মানে ওনার মতো করে একটা বাজেট করেছে। এটাকে দারুণ ভালো দারুণ খারাপ কিছু বলা যাবে না। আমার একার নয়, দেশটা এই কারণে আমি আমাদের রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা আছে তাদের কাছে যাওয়ার আগে আমি আরেকটু বোঝবার চেষ্টা করব কৃষ্ণবাবু এবং দেবশ্রীবাবুর কাছ থেকে, যে ভোটের আগের বছর নর্মালি জনমোহিনীর জায়গায় যাওয়া হয়, প্রতি গভর্নমেন্টই এটা ট্রাই করে। এবছর যেটা কৃষ্ণবাবু বলছেন যে সেভাবে জনমোহিনী কোনো ঘোষণা নেই, এটা কি কোষাগারের বাধ্যবাধকতার জন্য তিনি যেতে পারলেন? একদমই তাই, একদমই তাই। সম্ভবত না, কোষাগার যদি বলেন এবছর ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের ইনকাম প্রচুর হয়েছে। ডাইরেক্ট ট্যাক্স 23% বেশি হয়েছে গতবারের থেকে, ইনডাইরেক্ট ট্যাক্সও প্রচুর ইনকাম হয়েছে। কোষাগার যে খুব খারাপ অবস্থা আছে এমন তো নয়, ইন্ডিয়া যথেষ্ট স্টেবল ইকোনমি এখনো পর্যন্ত। মানে আপনার ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়াকে র্যাঙ্ক দিয়েছে, সবকিছু করেছে, যথেষ্ট ভালো অবস্থায় ইন্ডিয়া আছে। কোষাগারের জন্য বোধহয় নয়। দেবশ্রীবাবু? না, আমার মনে হয় না। কোষাগারের দিকে তাকানোর থেকে বড় কথা হচ্ছে যে শ্রেণীকে প্রোটেক্ট করার উদ্দেশ্য সেটা কিন্তু খুব নির্ভুলভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে হয়েছে। মানে সেই যে আলোচনাটা আমরা করছি সেটাই বলতে চাইছি। এই অক্সফাম রিপোর্ট আমি যেটা আগে আপনাকে বলছিলাম, বা রিসেন্টলি আপনার যে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট, যেগুলো তাদের যে প্রোটেক্ট করাটা একেবারে 16 আনার জায়গায় 18 আনা হয়েছে। লোয়ার ইনকাম গ্রুপের কথা ভাবা হয়নি, যেটা বলছে কর্মসংস্থান। আমি একটু আগে বলছিলাম যে প্রোডাকশন আপনার সেই সঙ্গে কি হবে, আপনার কর্মসংস্থান, একটা শব্দ উচ্চারণ করা হয়নি। বেশ, আমি কংগ্রেস প্রতিনিধি লিপিকা ঘোষের কাছে যাব। লিপিকা, আপনার কেমন লাগলো নির্মলা সীতারামনের এই বাজেট? এটা একেবারে হতাশাব্যঞ্জক একটা বাজেট। জব ক্রিয়েশনের কোনো কথা নেই। আপনি একটা জিনিস দেখুন, আপনি বিরোধী দলের প্রতিনিধি বলে কি সরকারের বাজেটকে আপনাকে হতাশাজনক বলতে হবে? নয়, আপনি একটা জিনিস দেখুন না, যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এটা মনমোহন সিং জির আমলে ছিল 9.3% ইন্টারেস্ট ছিল, সেটা 7.4। সেটা কি করলো, 15 লাখ থেকে বাড়িয়ে ম্যাক্সিমামটা 30 লাখ করেছে, কিন্তু 7.4% ইন্টারেস্ট কিন্তু বাড়লো না। মানুষের রোজগার নেই, টাকার দাম কমছে, সেখানে আমি একেবারেই নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের যে রোজগারে ট্যাক্সের ওটাকে ছাড় দিয়ে, আরে বাড়াতে তো হবে, যারা উচ্চ ইনকাম করে তাদের ট্যাক্সের ইয়েটা বাড়াতে হবে, তবে তো আমার ঘরে টাকা আসবে। আমি তাদেরকে ছাড় দিচ্ছি, কর্পোরেটকে ছাড় দিচ্ছি, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আমি ছাড় দিচ্ছি, আর সেখানে সাধারণ মানুষকে কি দিল, কি জিনিস দিল তাদের হাতে? সে তো ওই জনমোহিনী মোয়া টাইপের ধরিয়ে দেওয়া, সেটাও দিল না। মানে একটা কি, আমি ট্যাক্স কি করলো, 1 লাখ অব্দি, 3 লাখ অব্দি 0%। এই যে এটা দিয়ে আমার মনে হয় না মানুষের যে রোজগার, যারা সত্যিই যাদের অনেক রোজগার, যাদের প্রচুর রোজগার আছে, তাদের সেখান থেকে আমি শুধু বন্ড আর ডোনেশন দিয়ে লাভ করব, আমার ট্যাক্সের ইয়ে থেকে কি লাভ হলো, কি লাভ আসছে? তো সেইগুলো তো দেখতে হবে। ব্যাংকের ইন্টারেস্ট 8.1 বোধহয় এখন, না ব্যাংকের তো সেখানে আমার SCSS এর 7.4 কেন যাবে মানুষ ওখানে, কেন যাবে? তো এইগুলো তো দেখতে হবে। 5 লাখ অব্দি গ্যারান্টি দিচ্ছি ব্যাংকে আমি কেন হবে 5 লাখটা কেন হবে? সেখান থেকে বাড়ানো যেত না স্ল্যাবটাকে? একেবারে আমি কৃষাণুর কাছে যাবো। কৃষাণু, তোমার প্রথম প্রতিক্রিয়া আজকের বাজেট সম্পর্কে। রাজুদা, যারা এখানে ইকোনমিস্ট আছে, অর্থনীতিবিদ আছে, তারাই মানে নিজের মতো করে বলেও তারা নিরপেক্ষভাবে ব্যাখ্যা করে কিন্তু কোনো পজিটিভ সাইড কিন্তু তারা দেখাননি। তো সুতরাং আজকে লিপিকাদি বলুক বা আমি বলি, এটা তো প্রমাণিত যারা নিরপেক্ষ, যাদের কোনো রাজনৈতিক রং নেই, তারাও কিন্তু এই বাজেটের কোনো পজিটিভ সাইড দেখাতে পারছে না। এর মধ্যে আমি বলে রাখি, যেইগুলো দেশে ঘটেছে অলরেডি আমরা জানি, বেসরকারি পরিসংখ্যান আছে যে 5,60 লক্ষ মানুষ নতুন করে BPL তালিকায়, মানে বেকারত্বতে নতুনভাবে ঢুকে গেছে। মানে বেকারত্ব এই দেশে
বেড়েছে শুধুমাত্র বেকারত্ব নয়, যারা বিপিএল শ্রেণীভুক্ত মানে যারা হতদরিদ্র মানুষ তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 5,60,00,000 শুধুমাত্র এই সরকারের এই লাস্ট 1 বছরে। অপরদিকে আমরা দেখছি যারা প্রচণ্ড বিত্তবান, কিছুটা অনেকেও বলেছেন যে আমরা জানি ট্যাক্স ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা লোন নিয়ে চলে গেছেন, এ তো আমরা বারবার বলে আসছি, কিন্তু বিত্তশালীদের মধ্যে যারা হয়তো এই সরকারে অনেক টাকা ট্যাক্সও দিয়েছেন এতদিন অবধি, যারা ন্যায্যভাবে ব্যবসা করেছেন, তাদের পরিসংখ্যান দেখছি প্রত্যেক দিন 604 জন করে এরকম বিত্তশালী ভারতীয় তারা ভারতের নাগরিকত্ব ছেড়ে তারা অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করছেন, এবং তারা প্রচণ্ড হাই এন্ড সিটিজেন। তার মানে টু প্রোন দেখুন, একদিকে মানে যারা ন্যায্য ট্যাক্স দিচ্ছেন কিন্তু বিত্তশালী তারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, আর যারা বিত্তশালী ট্যাক্স ফাঁকি দিচ্ছিলেন, চুরি করছিলেন, ব্যাংক থেকে লোন নিয়ে কোটি কোটি টাকার লোন নিয়ে তারা পালিয়ে গেছেন, এবং দুটোর ব্যাপারে সরকারের কোনো নীতি নেই। অপরদিকে যারা হতদরিদ্র মানুষ নতুন করে বিপিএল এ ঢুকছেন, আগের এবং নতুন করে যারা ঢুকছেন তাদের নিয়ে সরকারের কোনো চিন্তা নেই। সরকার যে আজকে সবাই বললো এমপ্লয়মেন্ট জেনারেশন, কোনো ফোকাস নেই। আপনি যেগুলো বললেন যেগুলো বেড়েছে, কোনগুলো বেড়েছে বলুন? আবাস। আবাস হচ্ছে একটা, যেখানে আপনি যদি ইনফ্লেশনকে ক্যালকুলেট করেন যতটা আবাসে বাড়ানো হয়েছে ওটা তো ইনফ্লেশনই খেয়ে নেবে না, আবাসে কিছু বাড়ানো হয়নি। আজকে একটা বাড়ি যেটা 3 বছর আগে যা কষ্ট হতো একটা বাড়ি বানাতে, আজকে 3 বছর পর তার কস্টটা মার্কেটের রেট আপনি দেখতে পারেন যে কত অংশ বেড়ে গেছে। তো আবাসে বাজেট তো আপনাকে বেড়াতেই হবে, এর মধ্যে কি আছে? কিছুই নেই, ইনফ্লেশন ক্যালকুলেট বরঞ্চ কমানো হয়েছে। আরেকটা বলি, ট্যুরিজমটা কিসের ব্যবহার হয়? বিশেষ করে এই সরকারের আমলে দেখেছি ট্যুরিজমটা ম্যাক্সিমাম হচ্ছে বড় বড় পেপারে ফুল পেজ অ্যাড, বিমানবন্দরে অ্যাড, বাস স্টেশনে অ্যাড, বিভিন্ন বিশ্ব বাণিজ্য মেলাতে অ্যাড। এই অ্যাডের ক্ষেত্রে মোদির মুখ এবং মোদী সরকারের প্রচার, এটাই তো তারা করবেন। আগামী বছর ভোট, তাই ট্যুরিজমের এত বাজেট, তার মানে মোদী সরকার আমাদের করের টাকাতে, ভারতবর্ষের সরকারের টাকাতে তারা নিজেদের প্রচার করবেন নির্বাচনকে কেন্দ্র করে। এই মানসিকতাই তো আমরা বারবার দেখছি। এসএমএমই মানে মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজের, সেইখানে হ্যাঁ এমএসএমই, সেখানে আমরা দেখছি যে তারা বাড়িয়েছেন। তারপরে আমরা আজকে জানি যে মেজর কর্মসংস্থান বিশেষ করে আমাদের মতো রাজ্যতে, পশ্চিমবাংলাতে এই সেক্টরই ধরে রেখেছে। সেইখানে আমরা এই খাতে আরো বেশি ব্যয় আশা করেছিলাম। আবার এই যে ব্যয়টা তারা বাড়িয়েছেন সেটাও ন্যায্যভাবে বন্টন হবে কিনা, যে বিরোধী শাসিত রাজ্য এবং বিজেপি শাসিত রাজ্যের মধ্যে, এটাও কিন্তু আমরা জানি না। কারণ কেন্দ্র সরকারের গত 9 বছরের অভ্যেস কিন্তু খুবই খারাপ। আমরা দেখেছি যে মানরেগার টাকা সারা ভারতবর্ষে একটা রাজ্যের বাকি আছে 6,000 কোটি টাকা, পশ্চিমবাংলার বাকি আছে। এরপরে আছে ফার্ম সাবসিডি। দেখুন, এই যে ফার্ম বিলকে কেন্দ্র করে যেই সব ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রাইভেট সেক্টররা করেছিল, রেল লাইনের ধারে বড় বড় সব মাল্টি স্টোরেজ সব ফার্ম গোডাউনগুলো তৈরি করা হয়েছিল, যেগুলোকে রেল লাইন সংযুক্ত করা হয়েছিল, সেইগুলো আমরা জানি কৃষি বিল প্রত্যাহারের পর সেইগুলো আর তাদের হাতে সেইভাবে লাভজনক নয়। তাহলে এইগুলোতে কি তাদের সেই তেলা মাথায় তেল দেওয়া হবে? সেই যে বিত্তবান যারা পুঁজিপতি তাদের এই ইনভেস্টমেন্টটা কি সরকার আবার টেক ওভার করে নেবে এফসিআই মারফত? তাই জন্য ফার্ম বিলে এত ফার্ম সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করছে। দেখুন, মোদী সরকার হচ্ছে টোটালি একটা বেনিয়া সরকার। এরা নিজেদের এবং নিজের কমিউনিটির বাইরে ভারতবর্ষের সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের কথা এক চুলো ভাবেননি, এখনো ভাবছেন না। তো সুতরাং প্রত্যাশা করে লাভ নেই। বেশ আমি অভিষেক মান্নার কাছে যাব, বিজেপি প্রতিনিধি রয়েছেন আমার প্যানেলে। অভিষেক বাবু, বাইরের কথা জানি না, আমরা জানার চেষ্টা করব বাইরের কথাও, কিন্তু একদম বাজেট বক্তৃতার শেষেই আমরা এই প্যানেল ডিসকাশন শুরু করেছি। এখন অবধি যা কথা বললাম, আমার প্যানেলের অর্থনৈতিক বিশেষজ্ঞ, রাজনৈতিক প্রতিনিধি, কাউকেই কিন্তু এই বাজেট খুব একটা উচ্ছ্বসিত দূরের কথা, খুশিও করতে পারছে না বলে মনে হচ্ছে। আচ্ছা, এখানকার লোকেরা কেউ খুশি হচ্ছেন না, কিন্তু এই মুহূর্তে আমি সেন্সেক্স দেখছি 1078 পয়েন্ট এগিয়ে গেছে। ফাটকা তো। দ্বিতীয় কথা হলো যে মানে আমি খুশি যে এরা কেউ খুশি নয়, কারণ দিস প্রুভস যে উই আর নট প্লেইং টু দ্য গ্যালারি। একটা জিনিস ভেবে দেখুন, আমরা কিছু লিমিটেশন ক্রস করে এই মুহূর্তে রয়েছি। যেমন আমরা জানি কোভিড গেছে, আমরা দেখতে পাচ্ছি এখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আমরা দেখছি গ্লোবাল স্ট্যাগনেশন একটা আছে, চায়নাও কিন্তু স্লো ডাউন করেছে, কোভিড আফটার এফেক্টস রয়েছে। তারপরেও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিট কমেছে, জিডিপি গ্রোথ বেড়েছে, ফরেক্স বেড়েছে,
এগ্রিকালচারাল সেক্টরে গত বছরের থেকে আমরা ইমপ্রুভ করেছি, আমরা ইনফ্লেশন যদি সিপিআই দিক থেকে দেখেন হ্যাঁ আমাদের কমেছে, সার্ভিসেস আমাদের অনেকটা বেড়েছে, বলা যেতে পারে গ্লোবালি আমরা যতটা করি অতটা কেউ পারছে না, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেড়েছে। এগুলোর মূল কারণ হচ্ছে আমরা কিন্তু জনমোহিনী লোক দেখানো ভোটের জন্য কাজ করিনি, আমরা মোটের ওপর আমরা আমাদের পলিসিতে স্ট্রিক্ট রয়েছি, তার জন্য যা যা করার করছি। আমি তারপরেও এদের দু একটা কথা শুনছিলাম, আমার বেশ ভালো লাগছিল। আমি মাঝে একটা কথা বলি, অর্থনৈতিক বিশ্লেষণ তো আপনার থেকে নেবই। এই যে আপনি বলছেন যে জনমোহনীর জায়গায় যাননি, ক্রস করে লিমিট ক্রস করে হ্যান ত্যান, আমার মনে একটা প্রশ্ন জাগলো, আমি পরে কৃষাণু এবং লিপিকার কাছেও যাবো এই আলোচনাটা নিয়ে। অন্য গভর্নমেন্টের এই জনমোহিনী বাজেট লাগে, বিজেপির কি ভোটের জন্য বাজেট লাগে? বিজেপির তো সামনের বছর অযোধ্যায় রাম মন্দির হবে, ওগুলোই তো তার ভোট আনে, তাই নয় কি? আমি কোনো অন্যভাবে নিচ্ছি না, আমি কোনো মেরুকরণ গেরুয়াকরণের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ওই জয় শ্রীরাম বলে না আপনার ফিসক্যাল ডেফিসিট কমবে না, জিডিপি বাড়বে না, কিন্তু মানুষ তো সেটাই নেবে, জয় শ্রীরামটাই নেবে। আরে ডেটা কথা বলছে, ফিসক্যাল ডেফিসিট কে বোঝে দেশে? জয় শ্রীরাম বলে ম্যাটার করে তো। এখানে যেই দুই ভদ্রলোক রয়েছেন তারা ফিসক্যাল ডেফিসিট খায় না মাথায় দেয়, জনগণ জানে কি? আমার জানা নেই, কোনো জনগণ আমরা জানি। এবং বারবার করে একটা কথা আসছিল, আমি আসবো আপনার কাছে। দেবশ্রী বাবু সকাল থেকে একটা কথা বলছিলেন, আমার মনে হয় এই জায়গাতেও আলোচনাটা নিয়ে যাওয়া দরকার। ভারতবর্ষের লোকের অর্থনীতি সম্পর্কে অ্যাপ্রোচটা, এই যে হাঙ্গার ইন্ডেক্স নিয়ে কথা হচ্ছে দেবশ্রী বাবু, সেটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের, আমি পড়ে দেখেছি সেই রিপোর্ট, ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট আছে যে ভারত এত পিছিয়ে থাকা দেশ কেন, মানে এই পুষ্টি আনতানের ক্ষেত্রে, সেটা হচ্ছে আফ্রিকান বেশ কিছু কান্ট্রির থেকেও ভারতবর্ষ পিছিয়ে। সেখানে দেখা গেছে যে আফ্রিকান ওই কান্ট্রিতে এত মেলা নেই, অমুক কিছু নেই যে যেখানে আপনি ব্যয় করতে পারবেন। সে যদি 10 টাকা আয় করছে, 10 টাকা শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য ব্যয় করছে। এখানে কিন্তু একটা গণ্ডগ্রামেও বিনোদন এবং অন্য অনেক কিছুর এত পরিসর রয়েছে যে সেখানেও 2-4 টাকা ব্যয় হয়ে যায়, বাচ্চা কাচ্চারা টাকা চায়, মেলায় যাবো বাবা মার থেকে, সেই ব্যয়টা হয়। ফলে ভারতবর্ষের অর্থনীতি কিন্তু বিশ্লেষণটা একটু অন্যভাবেও আমার মনে হয় করা উচিত। এখানে যদি ট্রেনের টিকিট, রেলের ভাড়া দীর্ঘদিন ধরে বাড়েনি, লোকাল ট্রেনের দূরপাল্লার বেড়েছে, 1 টাকা 50 পয়সা বাড়লেও হই হই বেড়ে যায়, কিন্তু সেখানে আমরা সাধারণ মানুষরাও মোবাইলে একটা কলার টিউন প্রচুর লোক ইউজ করে, তার জন্য বোধহয় মাসে 30-40 টাকা খরচা হয়ে যায়। ফলে আমাদের ইকোনমিক অ্যাপ্রোচেও কিন্তু এই যেমন কৃষাণু বলছিল, আমি একেবারেই বিশ্বাস করি না, কলেজ জীবনে ইকোনমিক্স আমাকেও পড়তে হয়েছিল, যে ভারতবর্ষের শেয়ার মার্কেটের সঙ্গে ভারতবর্ষের অর্থনীতির কোনো সম্পর্ক আছে, যেটা কৃষাণু বলছিল ফাটকা। এখানে শেয়ার মার্কেট দিওয়ালির দিন বিকেলে কিছুক্ষণের জন্য খোলা হয়, লাফ লাফ দিয়ে বাড়ে সেখানে সেন্সেক্স। তো সেন্সেক্স কত সেই দিয়ে বোধহয় ভারতবর্ষের অর্থনীতির পরিমাপ করা যায় না, এটা অর্থনীতি বিশেষজ্ঞরাও স্বীকার করবেন। অভিষেক, আমি কোন জায়গা থেকে শুরু করব? আপনি ব্যাখ্যা করুন কেন বলছেন যে এইটা এই মুহূর্তে প্রপার বাজেট বলে আপনার মনে হয়েছে? তার কারণ এতগুলো বছর আমরা যেটা দেখেছি, উই আর এট পজিটিভ পয়েন্টস, এবং আমরা শুধু না, IMF বলুন বা অন্যান্য যেই সমস্ত সংস্থা আছে যারা এগুলোকে মনিটর করে, তারা বলছে উইল বি একটা গ্রোথ ফ্রম, মানে উইচ উইল বি রেঞ্জিং ফ্রম 6.1 to 7%। এটা তো খেলা কথা নয়, আমরা তো ওটা মেনটেন করেছি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, খারাপের সঙ্গে তুলনা করে নিজেকে খারাপ করবো না, কিন্তু এটাও তো বাস্তব। আপনার শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, ওদের এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা শোচনীয়, সেখানে আমরা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে আছি। এবং মাথায় রাখতে হবে, আপনি একটু আগে বলছিলেন যে পাবলিক কি বোঝে, পাবলিক তো এটা বোঝে যে বাড়ির বাইরে বেরোলে পুলিশ লাঠিপেটা করবে, আমি তাহলে খাবো কি? সেই সময় কিন্তু 85 কোটি মানুষকে খাবার প্রোভাইড করেছিল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা স্বীকার করতে হবে। ভ্যাকসিন যেটা, সেটাও প্রোভাইড করা হয়েছিল, উইচ ইজ মোর দ্যান 2.5 লাখ ক্রোর, সরি আই অ্যাপোলজাইজ, 250 কোটি ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়েছিল, এগুলো কিন্তু প্রোভাইড করেছে সরকার। তারপরেও কিন্তু আমাদের দেশ ডিটোরিয়েট করেনি। এটাকে আপনি কি বলবেন, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন, আমাকে সেটা জানান। আপনাকে বাইরে গিয়ে আপনার হাতের ঘড়িটা যদি আমি ছিনিয়ে নিই, পুলিশ যদি আমাকে ধরে, আপনি কি পুলিশকে খুব গ্লোরিফাই করবেন? না, এটা তার কাজ, রাইট। দেশের দুর্দিনে সরকার খাবার দিয়েছে, সেটা তার রাইট, সেটা না করাই ব্যাপার। লেট মি কমপ্লিট প্লিজ স্যার। স্যার, আপনি ইন্ডেক্সের কথা বলছিলেন, আপনি বলুন তো কোন ইন্ডেক্সে ভারত পিছিয়ে এগিয়ে আছে? হ্যাপিনেস রিপোর্ট কত র্যাঙ্কিং? 136 আউট অফ 146। আপনার হিউম্যান ফ্রিডম মারাত্মক, 150 আউট অফ 180। একদমই নেই সূচকগুলো আমি টেবিল চাপড়ে বলতে পারি, দেখুন আমার দেশ এগুলো আমার মতো মানে আত্মতৃপ্ত আর কি হবে, কিন্তু আমি টেবিল চাপড়ে বলছি এগিয়ে গেছে, কিন্তু আমার ইন্ডেক্স একের পর, আপনি অক্সফাম রিপোর্ট
2023 বলে দিয়েছে যে সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট ইন ইন্ডিয়া। বারবার করে রিপোর্টগুলো আসছে। আপনি বলতে পারেন বিদেশি শক্তির কাছে কিন্তু আমরা প্রাইস দিতে যাচ্ছি। সৌদি আরবিয়ার আমরা হাইয়েস্ট প্রাইস দিতে গেছি, প্যালেস্টাইন থেকে প্রাইস, তখন দেশি প্রশ্ন আসেনি। কিন্তু দেশি প্রশ্ন আসবে কি মেরিট ডিমেরিটে আসবে। এখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিরকম ভাবে বিদেশি লোক আমাদের দেশের উপর। আরেকটা ইস্যু আছে, জিডিপি যে ক্যালকুলেশনটা হয় সেই ক্যালকুলেশনটা অনেকভাবে করা হয়, এবং সেটাও জিডিপি বৃদ্ধির হারও বেসিক্যালি কিন্তু প্রকৃত অর্থনীতির চিত্র তুলে ধরে না। আমি একটু আসবো অভিষেক, আমি আপনার কাছে আসবো। আমি একটু লিপিকা এবং কৃষাণুর কাছে যাব। অভিষেক একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে তারা গ্যালারি প্লের জায়গায় যায়নি। কংগ্রেস 2008-এ ইউপিএ 2 গভর্নমেন্ট ফেরত এসেছিল, একটা বড় অবদান ছিল। 2008-এ তারা কৃষি ঋণ মকুবের কথা ঘোষণা করেছিল, তার জন্য কোষাগার লাটে গেলে লাটে যাবে। 2021-এ কৃষাণুর সরকার এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার, হ্যান ত্যান প্রচুর জিনিস তারা ঘোষণা করে দিল, কিছু মানুষের হাতে পয়সা গেল, কিন্তু কোষাগারের কি হাল তা কৃষাণুও ভালো করে জানে, অন্যান্যরাও ভালো করে জানে। আজকে ডিএর থেকে সরকারকে পালাতে হচ্ছে। গ্যালারি প্লে না করে একটা ব্যালেন্স বাজেট করার চেষ্টা করেছেন নির্মলা সীতারামন, বিজেপির দাবি। কি বলবেন লিপিকা? না ব্যালেন্স তো দেখুন, ভারতবর্ষে ম্যাক্সিমাম মানুষ হলো যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ। তাহলে সেই কর্পোরেট সেক্টরকে এত ছাড় দিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষের কোথায় জিনিসের দাম কমলো? মানুষ কিন্তু ওই যে বললাম না, জিডিপি ফিসক্যাল ওগুলো গায়ে দেয় না, মাথায় মাখে না, কি করে সেটা জানে না। মানুষ চায় যে একদম জিনিসপত্রের দাম কমবে, আমি একটু নিশ্চিন্তে বাঁচতে পারবো, আমার নাভিশ্বাস উঠবে না। কোথায় সেটা? কোথায়? কেন পেট্রোপণ্যের উপর জিএসটি কমানো গেল না? কোথায় জিনিসপত্র আপনার কি বলে অটোমোবাইল, পেট্রোপণ্যে তো জিএসটি নেই, সে তো সেন্ট্রাল এক্সাইজ তো কমানো যেত। আচ্ছা, মোবাইল, অটোমোবাইল, টিভি, খেলনা এগুলোর দাম কমালো। আচ্ছা একটা জিনিস বলুন তো, মানুষ কত রোজ টিভি কেনে? রোজ টিভি কেনে না, রোজ আমাদের অটোমোবাইলে জিনিসপত্রের দরকার। কিন্তু গ্রিন ইকোনমির দিকে একটা জোর দেওয়া হয়েছে, কিন্তু হাইড্রোজেন প্রোডাকশন, অন্যান্য দিকে যদি আমরা এটাকে ফিউচারিস্টিক দিক থেকে দেখি, বাজেট তো একটা বছরের জায়গা হয়, আবার 10 বছরের কথাও ভাবা যায়। হ্যাঁ কৃষাণু, আমরা যেই ব্যবসা কোনোদিন করব না, যেই ব্যবসাগুলো শুধু আদানি আর আম্বানি করবে সেইগুলোর দিকে ফোকাস হয়েছে, সেইগুলোতে ছাড় দেওয়া হবে, মুকুব দেওয়া হবে, টেকনোলজি। কিন্তু আমাদের তো গ্রিন এনার্জির কথা ভাবতে হবে। এই সরকার গ্রিন এনার্জি, গ্রিন গাড়িতে বললো, ব্যাটারি চালিত গাড়িতে যা সাবসিডি ছিল এত বছর কংগ্রেসের আমলে, তার আগে বা এখন এই সরকার যখন হ্যান্ডওভার নিয়েছিল, পুরনো গাড়ি বদলানোর ক্ষেত্রে নিয়ম এনেছে, সেটা কিন্তু আমি কয়েকটা ফ্যালাসি ধরার চেষ্টা করছি। একটা হলো যে 85 কোটি মানুষকে নাকি সরকার রেশন দিয়েছেন। পশ্চিমবাংলার নিরিখে বলতে পারি যে সারা জনগণের মানে আমাদের যা পপুলেশন সেটাতে কেন্দ্র সরকার দেয়নি, 40% মানুষকে অতিরিক্ত আমাদেরকে দিতে হয়েছে। আর এই সংখ্যাটা যা কম বেশি যা ধরে নিই, যে আজকে মোদিজি একসময় মনরেগাকে উপহাস করতেন, আজকে উনি 9 বছর সরকার চালানোর পর দেশের 136 কোটি মানুষের মধ্যে 85 কোটি মানুষকে উনাকে রেশন দিতে হচ্ছেন। তার মানে উনি অর্থনীতিটা 9 বছর কিভাবে চালিয়েছেন এটাই তার পরিসংখ্যান। যাই হোক, আরেকটা কথা বলি, ভ্যাকসিন তো দাদা বলেই দিলেন, রাজশ্রীদা, যে এটা করেনি। এবং রাজ্য সরকারগুলো যে ভ্যাকসিন দিয়েছে সেটা কেন্দ্র সরকার কিন্তু বিক্রি করেছে, ফ্রিতে দেয়নি। এবং আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট বলি, যে এখানে উদাহরণ দেওয়া হচ্ছিল শ্রীলঙ্কা, পাকিস্তান, তারা লোন ডেটতে পড়েছে, সেটা আমি আলোচনা করতে পারি, কিন্তু এখানে অপ্রাসঙ্গিক বলে মনে করি। বাংলাদেশ ফাস্টেস্ট গোয়িং ইকোনমি এই সেক্টরে, কিন্তু লার্জ ইকোনমি নয় বলে আমরা হয়তো সেটা ধর্তব্যের মধ্যে নিই না। আজকে তারা যেভাবে ফিসকাল ম্যানেজমেন্ট করেছে, যেভাবে জেনারিক ওষুধের মাধ্যমে সারা তাদের পপুলেশনকে তারা এই জনস্বাস্থ্যের মধ্যে এনেছেন, সেটা একটা মানে অত্যন্ত প্রশংসনীয় কাজ। এইগুলো আমাদের দেখে শেখা উচিত। শুধু মানে ওনারা তো দেখবেন না ওইসব দিকে। যাই হোক, আরেকটা জিনিস বলে রাখি, যে ওনারা বলছে কন্টিনিউটি আছে নাকি, এই পলিসি নাকি কন্টিনিউটি। আচ্ছা, আমরা গরিব মানুষের জন্য শুনেছিলাম উজ্জ্বলা গ্যাস যোজনা, মানে যারা এতদিন কাঠ কয়লাতে রান্না করতেন তাদেরকে নাকি এলপিজি দেওয়া হলো। কেন্দ্র সরকারের পরিসংখ্যান বলছেন তাদের মধ্যে
98% মানুষ পুনরায় এলপিজি সিলিন্ডারটা রিফিল করাননি, তারা সেটাকে সাইডে রেখে আবার কাঠকয়লাতে ফেরত গেছেন। তাহলে সেটা অর্থনীতি কোন জায়গায় গেল? আরেকটা গরিব মানুষের যোজনা, জনধন প্রকল্প, মানে যারা ব্যাংকিং সেক্টর থেকে আলাদা ছিলেন, অত্যন্ত প্রান্তিক গরিব মানুষ, শুনলে প্রথম 5 বছর মোদিজি খুব এইগুলো ঢাক পেটাতেন, উজ্জ্বলা, জনধন। হ্যাঁ, কি হলো সেই জনধন? সেখানে তাদের পরিসংখ্যান বলছে 90%-র বেশি মানুষ সেই অ্যাকাউন্ট অপারেট করে না, এবং এই অ্যাকাউন্টগুলো পরবর্তীকালে 2016 ডিসেম্বর মাসে কিভাবে ব্যবহার হয়েছে এটা আমরা সবাই আন্দাজ করতে পারি ডিমনিটাইজেশনের সময়। এখানে আরো কয়েকটা মজার ব্যাপার দেখে শুনলাম যে ভারতবর্ষ নাকি ম্যানুফ্যাকচারিং দিকে যাবে, এটা অনেকদিন ধরে শুনছি, আবার পুনরায় শুনলাম। শুধু চায়নার সাথে যদি কম্পেয়ার করি, ওনারা চায়নার সাথে কম্পেয়ার করতে খুব ভালোবাসেন, চায়নার সাথে আমাদের $125 বিলিয়ন মতো ট্রেড হয়, তার মধ্যে $100 বিলিয়ন প্লাস ট্রেডটা আমরা শুধু চায়না থেকে কিনি, মাত্র 17 না 18 বিলিয়ন ডলার আমরা চায়নাকে বেচি। তার মানে বুঝতে পারছেন কিরকম ম্যানুফ্যাকচারিং হাব তারা তৈরি করছেন, সবই চায়না থেকে আমদানি করা হচ্ছে। এবং একজনকে আমি বলতে শুনলাম যে ভাই ভারত নাকি কত 6 না 7% গ্রো করবে, এটা নাকি চায়না থেকে বেশি। আরে চায়নার জিডিপিটা $18 ট্রিলিয়ন দাঁড়িয়ে আছে, আমরা 5 ট্রিলিয়নের স্বপ্ন দেখি এখনো $3 ট্রিলিয়ন গন্ডিটা সেইভাবে পেরোতে পারিনি। এবং এই যদি আমরা 6% গ্রো করি আর চায়নায় 4% গ্রো করছে সেটাই থাকে, তাহলে সেই চায়নাকে ধরতে আমাদের 7 থেকে 70 বছর লাগবে। মানে যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর এ থেকে তথ্য নেয় তাদের খুব করুণ অবস্থা হবে, কিন্তু ডেলিভারি কিছু নেই। আরেকটা জাস্ট লাস্ট জিনিস বলে দিই রাজুদা, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে এখানে কয়েকটা সেক্টরের মধ্যে অন্যতম সেক্টর, আমরা কংগ্রেসকে অনেক সময় অনেক ব্যাপারে আমরা নিশ্চয়ই তার বিরোধিতা করি, রাজনৈতিকভাবে করি, তারা যেভাবে দেশ চালিয়েছেন অনেক জায়গায় বিরোধিতা আছে, তারাও হয়তো স্বীকার করবেন। একটু আগে কংগ্রেসের এক প্রবক্তার সাথে আমি অন্য একটি চ্যানেলে ছিলাম, তিনিও বললেন হ্যাঁ আমরা ভুলভ্রান্তি হয়েছে। কিন্তু ভারতবর্ষের একটা শিরদাঁড়া ছিল নবরত্ন কোম্পানি। আমরা জানতাম যে একটা কোর সেক্টরে বেশ কিছু কোম্পানি ছিল, নবরত্ন কোম্পানি বলা হতো, যেইগুলোর সাথে পৃথিবীর বিখ্যাত কোম্পানি। সেই নবরত্ন কোম্পানিগুলো যেই মোদিজি একটা সময় 2014 আগে বলতেন যে পাবলিক সেক্টরের এইসব ভালো ভালো কোম্পানিগুলোকে বেচে দেওয়াটা কখনো কোনো ভালো অর্থনীতির এক্সাম্পল হতে পারেন না, সেই মোদিজি এলআইসি বিক্রি করছেন, সবই বিক্রি। নবরত্ন আজকে ওএনজিসির মতো কোম্পানি ভাবুন, সেটা ঢুকছে, এবং তার যে কর্পোরেট সারপ্লাস ফান্ডটা কিভাবে ব্যবহার করছে। বাজপেয়ী জমানায় আমরা দেখেছি একটা নতুন মন্ত্র ক্রিয়েট হয়ে গেল, যেহেতু আপনি আমাদের কিছু লক্ষ্মীর ভান্ডার এবং এইগুলো নিয়ে বলেছেন, এবং কংগ্রেস গভর্নমেন্টের যেটা কৃষি যে ঋণ সেটা মুকুব করেছিল, আমি বলে রাখি আমরা গর্বের সাথে বলছি, তাতে আমরা ডিএ দেব না, আপনি 10টা শো করে আমাদের গাল দেবেন, আমরা সেই শোতে আসবো এবং মাথা পেতে করে আপনার কথাটা শুনবো। কেন কি আমরা তো এটাই বলছি যে সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট করে যাচ্ছে, তেলা মাথায় তেল দিচ্ছে। আমরা ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের কথা বলছি, যে সাধারণ মানুষ, মধ্যবিত্ত গরিব মানুষের পকেটে যাতে বেশি টাকা আসে, তাদের ঋণ মুকুব হোক, তাতে লক্ষ্মীর ভান্ডার হোক, তাতে স্বাস্থ্য সাথী হোক, তাতে সবুজ সাথী হোক, আমরা গর্বের সাথে করব, বারবার করব, এবং সাকসেসফুলি সেটা করিয়ে দেখাবো যে তার জন্য অর্থনীতি ভালো হয়, এবং বিজেপির অর্থনীতি যেভাবে তারা চালাচ্ছে ওটাতে মানুষের কংগ্রেস এবং তৃণমূলের প্রতিনিধি যে বক্তব্যগুলো রাখলো তার উত্তর আমি অভিষেকের থেকে নেব। কিন্তু অভিষেক, আপনার কাছে আসার আগে আমি একবার কৃষাণুবাবুর কাছে যাব। যে ডিমান্ড সাপ্লাইয়ের কথা কৃষাণু সঠিকভাবেই বলছিল, আমাকে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে মিসম্যাচ আমাদের দেশে এই মুহূর্তে চলছে অতিমারির পর থেকে, সেই সাপ্লাই ডিমান্ডের সাইডটাকে বুস্ট করার বলা হচ্ছিল যে ডিমান্ড সাইডে একটা ঝিমুনি, মার্কেটের ঝিমুনি রয়েছে। এই বাজেটের পর কি সেই ঝিমুনি ভাব থাকবে বলে আপনার মনে হয়? না না না, কোনো চান্সই নেই। ডিমান্ড সাপ্লাইয়ের ঝিমুনি তো বরাবরই ছিল। শুনুন, ইনফ্লেশনের মানে যে আপনি যে সকাল পরে শুরুতে যে বলছিল সকালে স্ট্যাগফ্লেশনের কনসেপ্টটা হচ্ছে ইনফ্লেশনের দু রকমের ইনফ্লেশন হয়, ডিমান্ড পুল আর কস্ট পুশ। এই ডিমান্ড পুল আর কস্ট পুশ যখন কম্বাইন করে তাকে বলে হচ্ছে স্ট্যাগফ্লেশন। তো স্ট্যাগফ্লেশন সেখানে তো সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বেশি। এটা তো একটা পার্টিকুলারলি একটা, এগুলোকে কাপ করার জন্য আমরা কী করি, মনিটারি পলিসি নিই, ফিসকাল ডেফিসিট নিই, ডিমান্ড। এগুলো কেন হয়? এগুলো হয় হচ্ছে নানা রকম কারণে। তাই যে মনিটারি পলিসির মধ্যে আমরা কী করি, ওপেন মার্কেট অপারেশন, তারপরে আপনার ব্যাংক রেট, সমস্ত অনেক কিছু চেঞ্জ করে ফিসকাল ডেফিসিটও একটা মেজার।
তা এখানে তো ইনফ্লেশন যেমন ছিল চলছে, আমার মতে এটা ইন ডিসগাইজ স্ট্যাগফ্লেশন। এখন এই মুহূর্তে ভারতবর্ষে যে পজিশন আছে স্ট্যাগফ্লেশন ইন ডিসগাইজ, মানে এবং এই বাজেটের পরে সেটা কাটার আপনি কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না? লক্ষণ দেখতে পাচ্ছি না। বেশ, আমি আসবো এই আলোচনাতে, আমরা আরো গভীরে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব নির্মলা সীতারামনের এই মোদি গভর্নমেন্ট 2.0, দ্বিতীয় মোদি গভর্নমেন্টের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ভারতবর্ষের অর্থনীতি একের পর এক, সেই জিএসটি, ডিমনিটাইজেশন, প্যান্ডেমিক সব কিছুর পরে যে অবস্থায়, যে শ্লথতায় ইকোনমি গিয়ে পৌঁছেছিল, সেখান থেকে এই বাজেট এই অর্থনীতিকে কতটা টেনে বার করে নিয়ে আসতে পারে সেটাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব একটা ছোট্ট বিরতির পর। যাওয়ার আগে কংগ্রেস এবং তৃণমূলের পক্ষ থেকে কিন্তু একাধিক সমালোচনা আপনিও শুনেছেন এই বাজেট সম্পর্কে, কি জবাব দেবেন? আমি একটা করে আসছি। প্রথম কথা আমি কৃষাণুদাকে দিয়ে শুরু করছি। রিনিউয়েবলের কথা হয়েছে, রিনিউয়েবলটা একটা মাস্ট, এটা লাগবে, এটা সার্ভাইভালের জন্য। এবার সেটাকে যদি আপনি আদানি আম্বানিতে পুশ করে দেন তাহলে তো আপনার ওই কি পোর্ট আছে, চাঁদপুর পোর্ট মনে হয়, চাঁদপুর পোর্টটাও তো আদানি হাতে, তাজপুর না, সরি আই অ্যাপোলজাইজ ফর দ্যাট। তো সেটাও তো করছে। মাস্ট বি দ্যাট কম্পিটেন্ট ভেবেছেন সিএম, বলবো পরে আমি, তুমি এতক্ষণ পেলে চারজনকে আমি হ্যাঁ, তো রিনিউয়েবলটা দরকার এবং এটা খুব ভেগ কনসেপ্ট যে শুধু বড় কর্পোরেটরাই করবে। আমি এরকম পরিচিত আমার বন্ধু বান্ধব রয়েছে যাদের স্মল স্কেল রয়েছে, যাদের মিডিয়াম স্কেল রয়েছে, যারা কিন্তু রিনিউয়েবলের উপরে এক্সটেন্সিভ কাজ করছে এবং সামনের দিনে মানে মেবি কামিং 6 months অর সো আরও ভালো কাজ করে এবং তার রেজাল্টও দেখা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে খাবারের কথা বলা হয়েছিল, যে আমি বললাম 85 কোটি মানুষকে খাদ্য সাপ্লাই করা হয়েছে, ওরা বলছে না আরে ভাই পশ্চিমবঙ্গের কথা যতটা কম বলা যায় ভালো, মানে চালচোর টালচোর, আমি এখানে এইসব কথা বলে পণ্ড করতে চাই না সভাটা, কিন্তু এগুলো সব শোনা গেছে। এবার আসছি এসএসআই ইউনিট, পশ্চিমবঙ্গ সরকারের ডেটাবেস বলছে 86 লক্ষ ইউনিট রয়েছে। কত এমপ্লয়মেন্ট জেনারেট করছে? 1 কোটি 33 লক্ষ থেকে 1 কোটি 36 লক্ষ, মানে কত দাঁড়াচ্ছে 1.4 পার ইউনিট। অর্থাৎ আমার মিসেস কাঁচা ঘুগনি রেডি করে দেবে, আমি আমার চায়ের দোকান ওই ঘুগনি ফুটিয়ে সঙ্গে পাউরুটি চা দিয়ে বিক্রি করব। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এসএসআই এর চিড়ি। আচ্ছা, মানরেগা আমি এখনো বলছি, মন থেকে বিশ্বাস করি, যখন একজন ব্যক্তির কোনো কাজ থাকে না, সে কাজ করতে পারছে না, তখন সে মনরেগাটা করে কোনোভাবে নিজেকে চালানোর চেষ্টা করে। পশ্চিমবঙ্গে যদি মনরেগার সংখ্যা সবচেয়ে বেশি থাকে, তার মানে এই স্টেটটা কিন্তু ভালোভাবে চলছে না। উজ্জ্বলা থেকে কেউ কনভার্ট হয়ে গেছে, মানে কয়লা মনে আমি জানি যা, মানে আপনি খুচরো মার্কেটে নিয়ে 13 টাকা করে কেজি পড়ছে, 1 কেজির বেশি লাগে পার ডে। আপনি যদি হিসাব করে দেখেন, 1 কেজি কেন 2-3 কেজি লেগে যায়। আপনি যদি হিসাব করে দেখেন একটা হাউস হোল্ড গ্যাসে যা খরচা করে তার থেকে কয়লায় বেশি খরচা করে। আচ্ছা, জনধন প্রকল্প আপনাদেরকে বলে রাখি, আগে একটা সিস্টেম ছিল যে কোনো ব্যাংকে, যেখানে আপনি একটা টাকা, বেশিরভাগ ব্যাংকে আমি বলবো, জনধন প্রকল্প যারা নিয়েছে তারা ছেড়ে দিয়েছে আমি শুনিনি। ভাই আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার, বিকজ এই মুহূর্তে প্রচুর ইউপিআই ট্রানজ্যাকশন হচ্ছে। আমি একটা জিরো অ্যাকাউন্ট বানিয়েছি, আমি পাগল, আমি ছেড়ে দেবো, আমি টাকা দিয়ে অ্যাকাউন্ট বানাতে যাবো, জিনিসটা হাস্যকর লাগছে না?
এরকমভাবে বেশ কটা কথা বললাম। আর ম্যানুফ্যাকচারিং কিন্তু লাস্ট ইয়ারও গ্রোথ হয়েছে। আমি একটু আগে আপনাদেরকে ডেটা দিয়েছিলাম যে 4.1% হয়েছে, ফার্দারও হবে। এগুলো কিন্তু আমাদের সাইডে রয়েছে, এগুলো যদি বলে মানে পুরোপুরি ইগনোর করে যায় এটা আমার কিছু বলার নেই। আর রিগার্ডিং কর্পোরেট আমি একটা কথা বলতে চাই, একটা সময় ছিল লাইসেন্স রাজ, আমরা দেখেছি এই লাইসেন্স রাজের কারণে কিন্তু রাও গভর্নমেন্ট মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়েছিল, তারপরে জিনিসগুলো খুলে যায়, লাইসেন্স রাজ কমে যায়। এবারে ব্যবসাটা চালাবে কে? ব্যবসায়ী তো আপনার এমপ্লয়মেন্ট জেনারেট করবে, সেটা কর্পোরেট করবে। সেখানে যদি স্কোপ করে দিয়ে এমপ্লয়মেন্ট জেনারেশন করা যেতে পারে, তাহলে এটাকে স্বাগত সকল পার্টি মানে বিয়ন্ড দ্য পার্টি লাইন্স জানানো উচিত বলে আমি ধারণা করি। একেবারে আমি দেবশ্রী বাবুর কাছে যাব। আমি দেবশ্রী দায়িত্ব একটা সার্বিক জায়গাটা বুঝতে চাইবো, সেটা হচ্ছে যে বিগত কয়েক বছর ধরে, ধরুন ওপেন মার্কেট ইকোনমি এদেশে ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে, গত শতাব্দীর 9-এর দশক থেকে আমরা দেখেছি যে সার্ভিস সেক্টর সেইটা কিন্তু বেশ কিছুটা বুম হয়েছে, সার্ভিস সেক্টরে প্রচুর জায়গা বেড়েছে। 9.1%। কিন্তু যে নির্মাণ ম্যানুফ্যাকচার যেখানে হচ্ছে, সেইখানে কিন্তু আজকে চায়নার যে এই একটা বলা যেতে পারে গ্লোবাল লিডিং প্লেয়ার হয়ে ওঠা, সেটা কিন্তু ম্যানুফ্যাকচারিং এর জন্য। ভারত কি এই ম্যানুফ্যাকচারিংকে উপেক্ষা করে শুধুমাত্র সার্ভিস সেক্টর মধ্যে দিয়ে চায়নাকে টক্কর দেওয়ার কথা ভাবতে পারে অর্থনৈতিকভাবে কখনো? আমি একটা কথা মাঝখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে চায়নার সঙ্গে ভারতের একটা বেসিক ডিফারেন্স হচ্ছে আমরা কিন্তু ডেমোক্রেটিক নেশন। পশ্চিমবঙ্গে ওরা রয়েছে কৃষাণু দ্বারা, কংগ্রেস কোনো কালে ছিলেন, আমরা এখন সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছি, এরকম মিক্স অ্যান্ড ম্যাচ চলছে। আমরা এরকম অনেক কাজ করতে পারি না যেটা চায়না করতে পারে। চায়না জোর করে বলে দেয় তুমি উঠবে না, তুমি কাজ করে যাও, 18 ঘন্টা করো, ওদের করতে হবে, তুমি একটার বেশি বাচ্চা নেবে না, করতে হবে। ঠিক আছে, এগুলো করতে পারি না, এই অ্যাডভান্টেজ গুলো ওদের রয়েছে। তো সুতরাং এইটাকে মাথায় রেখে আমাদের আমি দেবশ্রী কোনখান থেকে জিনিসটা জানতে চাইছি আপনার থেকে, সেটা হচ্ছে যে আমি শুনি যে জয়েন্ট এন্ট্রান্স দেয়, ইঞ্জিনিয়ারিং পড়তে ঢোকে, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ সিভিল ইঞ্জিনিয়ার, কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তারপরে শুনি তারা সকলে কি কাজ করছে আইটি ইন্ডাস্ট্রিতে। এমনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তাহলে এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তার কাজের জায়গাটা সেইটা কি ভারতবর্ষে অভাব? হ্যাঁ, দেখুন আমাদের যে জিডিপি নিয়ে কথা হচ্ছিল, আমি জিডিপির কনটেক্সটেই বলছি। জিডিপির যে 3টে কন্ট্রিবিউটরি মূল, একটা হচ্ছে আইটি সেক্টর, সার্ভিস সেক্টর, আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, একটা এগ্রিকালচার সেক্টর। তার মধ্যে নিশ্চয়ই ভীষণ বুস্ট হয়েছে আইটি সেক্টরে, একটা মেজর কন্ট্রিবিউটর, বোধহয় 49%। এগ্রিকালচারে তো বিরাট গ্রোথ রেট হওয়া সম্ভব না, তার একটা স্যাচুরেশন আছে। রাইট। এইবার হচ্ছে কি, আপনি আবার উল্টো দিকটা আরেকটা দেখুন, আইটি সেক্টরে গ্রোথ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখুন আপনি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নিয়ে খোঁজ দিয়ে দেখুন, এমনকি যাদবপুর, শিবপুরের মতো জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা আমার জানা অন্তত আছে যারা ক্লার্কের চাকরি অ্যাপ্লাই করছে। যাদবপুর, শিবপুর কেন করছে যে এই ম্যানুফ্যাকচারিং এর অভাবের জন্য ইন্ডাস্ট্রি নেই সারা ভারতবর্ষব্যাপী। ম্যানুফ্যাকচারিং কিন্তু ভীষণভাবে নেগলেক্টেড হয়েছে। আপনি দেখুন গত বছরের বাজেটে আমি স্পিচটা যেটা ছিল, আমাদের টার্গেট গ্রোথ রেট কত ছিল? 9.2% বলেছিলেন কিন্তু ফাইন্যান্স মিনিস্টার। সেইটা কোথায় দাঁড়ালো এবার? 6%। কতখানি বলুন টার্গেট থেকে কতখানি আছে? দেখুন গতবারের ফাইন্যান্স মিনিস্টার যে কথাটা বলেছিলেন ফসিল ফুয়েলটা উইথড্র করা হবে পাবলিক ট্রান্সপোর্ট থেকে, আজকে কিন্তু সাইলেন্ট, কারণ উনি করতে পারেন। আপনি দেখুন রিডাকশন অফ কার্বন এমিশন, আপনি যে এত গ্রিন ইকোনমির কথা বলছেন, গতবারে যা বলেছি আমি গতবারের কাগজটা নিয়ে এসেছি, সোলার ইলেকট্রিসিটিতে 19,500 crore ইনভেস্টমেন্ট, চুপ করে গেছেন। রিডাকশন ইন কার্বন এমিশন, চুপ করে রয়েছেন, না কিছু করতে পারেনি। বাজেট করলেন শুধু না, বাজেট ইজ অ্যান এস্টিমেশন। একদম। বাজেট মনিটরিং কোথায়? বাজেটের রেজাল্টেন্ট ফিগার আপনারাও মিডিয়াও কখনো আপনারা এটা করেন না, এই ডিবেটটা করেন না যে বাজেট তো করলো, তার মনিটরিং এবং ইমপ্লিমেন্টেশনটা কি দাঁড়ালো? একদম। দেখুন প্রতিটা লাইনে আমি বলতে পারি, যেখানে বলতে পারি যে টার্গেটগুলো ছিল তার মধ্যে বেশিরভাগ জায়গায় অসফল হয়েছে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটা তো ভীষণভাবে নেগলেক্টেড। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছাড়া আমাদের দেশের এত পপুলেটেড দেশ, যাদের কাছে শ্রমিক প্রচুর, বিদেশি কোম্পানিগুলো চিপ লেবারে, আপনি জানেন আপনার এই অঞ্চলেই যে এগুলো চলছে, কল সেন্টারগুলো কেন চলছে এখানে? চিপ লেবার আমাদের দেশে, এবং স্কিলড লেবার, আনস্কিলডও আছে। এদের ইউটিলাইজ করার জন্য যে একটা বড় ম্যানুফ্যাকচারিং দরকার, সেটার ভাবনার মধ্যেই নেই গভর্নমেন্টের।
ম্যানুফ্যাকচারিং মানে শুধু অর্থ নয়, সেটা আবার একটা জব ক্রিয়েশন করছে, ফলে এবং শুধু তাই নয়, মার্কেটে ওভারঅল ডিমান্ড একটা তৈরি করা জায়গা থাকে। আমি জাস্ট 30 সেকেন্ড নিচ্ছি আপনার কাছে। যা ভাবা হচ্ছে সেটা কর্পোরেটের হাত ধরে ভাবা হচ্ছে, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কেন হবে না? ডিএসপি হয়নি, এরকম প্রচুর জিনিস হয়নি আমাদের দেশে। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কিছু করার কথা ভাবনা মানে কয়েকশো যোজনের মধ্যে নেই একেবারে। কৃষণবাবু, আপনি কি কোনো দেখতে পাচ্ছেন যে এই বাজেটে যেটা ম্যানুফ্যাকচারিং এর জায়গাটা নিয়ে কথা হচ্ছিল, সার্ভিস সেক্টর তার একটা বৃদ্ধি হচ্ছে, স্বাভাবিক বৃদ্ধি, এগ্রিকালচারের গ্রোথ তার একটা লিমিটেশন রয়েছে, হঠাৎ করে যেখানে এত এই ফলন হয় সেই ফলন তো রাতারাতি বেড়ে যাবে না, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেই জায়গাটায় কি কোনো দিশা দেখতে পাচ্ছেন এবারের বাজেটের মধ্যে? কারণ কিছু কিছু জায়গায় আমি দেখছি কাস্টম ডিউটি রিডিউস করা হয়েছে, যেটা আগেও আমি বলছিলাম যে ভারতবর্ষের ভেতরে যাতে মোবাইল, এলইডি এইগুলোর উৎপাদন বাড়ে ভারতের মধ্যেই। না, কাস্টমস ডিউটির সাথে তো ম্যানুফ্যাকচারিং কোনো সম্পর্ক সে অর্থে কিছু নেই, কিন্তু ঘটনা হচ্ছে ওই যে বলছেন না, এই একটা ব্যাপারে ওনার সঙ্গে আমি ডিফার করবো, সেটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং করার পরে বেশিরভাগ ছেলেপুলেই এমবিএ করছে, কারণ এমবিএ করে তারা মানে পাতি সেলসম্যান হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে ওনার সঙ্গে আমি একমত এই পুরো ব্যাপারটাতে। কারণ একটা ইঞ্জিনিয়ার হওয়ার পরে তাকে যদি আবার এমবিএ করতে হয়, করে যদি সেলসম্যান হয়, তার মানে সে ঘুরে ফিরে তাকে সেই সার্ভিস সেক্টরেই জয়েন করতে হবে। সার্ভিস সেক্টরে জয়েন করেই তাকে বসে বসে হয় আইটি সেক্টরে, তাহলে অন্য কোনো সেক্টর। মেকানিক্যালের অবস্থাটা খুব মেকানিক্যাল অবস্থা হইতে বলছি, মেকানিক্যালকে আবার একটা এমবিএ করতে হচ্ছে, কি তারপর কি মার্কেটিংয়ে জয়েন করছে কেন? তার কারণ হচ্ছে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ নেই, এটা হচ্ছে অ্যান্সার। তো উনি যেটা ওই জন্য ওনার সঙ্গে বলছে আমি কোনো এই বাজেট কেন, এই বাজেট থেকে আগের বাজেট কোনো বাজেটই কোনো আশা হলেও দেখতে পাচ্ছি না এই রিগার্ডিং ম্যানুফ্যাকচারিং। বেশ অভিষেক, আপনার কি বক্তব্য? ম্যানুফ্যাকচারিং এ কিন্তু কোনো দিশা দেখাতে পারছে না, এবং ওটা ছাড়া কিন্তু আপনি আপনার ওপরে যে বড় প্লেয়াররা রয়েছে পঞ্চম অর্থনীতির, তাদের সঙ্গে কিভাবে টক্কর দেবেন? এক্সকিউজ মি, দেখুন একটা জিনিস তো আমাদের সকলকে মানতে হবে যে গত 10 বছরে, এটা আমার কথা না এবং এতে আমাদের সরকারের কোনো হাত ছিল না, টেকনোলজি কিন্তু মারাত্মক ইমপ্রুভ করেছে। মানে যেমন ধরুন আগে আমাদেরকে ব্যাংকে লাইন দিয়ে দাঁড়াতে হতো, এখন কিন্তু বাড়ির থেকেই আমরা অনেক রকমের মুভমেন্ট করতে পারছি, আমরা জিনিসপত্র আনাতে পারছি ইত্যাদি। তার জন্য দেখা গেছে যে একটা গ্যাপ এসে গেছে কোথাও। আর রিগার্ডিং ম্যানুফ্যাকচারিং, যেমন একটা কথা মাঝে খুব মার্কেটে উঠেছিল যে কোভিড সিচুয়েশনের পরে তো চায়নার থেকে প্রচুর ব্যবসা এদিক ওদিক চলে যাচ্ছে, ইন্ডিয়াতে কেন আসছে না, এই প্রশ্নটা উঠেছিল, তাই তো? এবার সেখানে আমার একটা কথা বলবার আছে যে কোম্পানিগুলো চায়নাতে ছিল এবং ইন্ডিয়াতে আসতে ইচ্ছুক ছিল, ওরা বলেছিল যে তোমরা ইম্পোর্ট ডিউটিটা আমাদের থেকে নিও না বা খুব সামান্য নাও, এতে সমস্যা কি, আমরা এটাকে রিজেক্ট করেছিলাম। সিম্পল কারণ হচ্ছে যে আমরা যদি ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে দিই বা নেগলিজিবল করে দিই, তাহলে যেটা সমস্যা হবে, ওরা কম পয়সায় আমাদের দেশেই মালগুলো বেচবে, বেচে ফায়দা তুলে বেরিয়ে যাবে, এবং আমাদের লোকেদের হয়তো অতটা দরকার ছিল না, কিন্তু তবুও জিনিসটা যেহেতু সস্তায় এতদিন পাইনি, এখন পাচ্ছি তাই কিনবো। তার জন্য আমরা কিন্তু এটা অ্যালাউ করিনি। আমরা তার জায়গায় বলেছিলাম তোমরা সব রকমের ট্যাক্স রিবেট পাবে এই দেশে ম্যানুফ্যাকচারিং করলে, বাট ইম্পোর্ট ডিউটি আমরা কমাবো না, রাজি থাকলে বলো, না হলে যাও। আমরা দেখলাম সাউথ এশিয়ান অন্যান্য দেশে গেছে। এখানে একটা ব্যাপার রয়েছে, ম্যানুফ্যাকচারিংয়ে যাই বলেন না কেন, আমি তো এখনও ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দেখতে পাচ্ছি 4.1%, এটা তো আপনারা ইগনোর করতে পারবেন না। গ্রিন এনার্জি তো একদিনে তৈরি হয়নি, কিন্তু ধীরে ধীরে এইটা একটা প্রসেস চলছে, এবং আমরা বারবার করে বলছি উই আর স্টিকিং অন টু গ্রিন এনার্জি। এবং তার জন্য মাঝে গাডকারিজি বলেছিলেন যে 26-এর পর থেকে হয়তো পেট্রোল পাওয়াই যাবে না, উই আর ফোকাসিং অন দ্যাট। ইনফ্যাক্ট গ্রিন এনার্জি যদি হয়, আমরা ইম্পোর্টেড ফসিল ফুয়েল দিয়ে তো ইম্পোর্টেড ফসিল ফুয়েলটা তো বন্ধ করে দেবো, তার মানে গ্রিন এনার্জি যেভাবে হোক এখানে জেনারেট করা হবে, বিভিন্নভাবে হবে, সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এটা মানতে হবে। আর আমি আবার একই কথা বলছি, ব্যবসা চালাতে গেলে, বড় ব্যবসা চালাতে গেলে গুন্ডা মাস্তান লাগবে না, সিন্ডিকেট লাগবে না, আপনার কর্পোরেট লাগবে, এটা কিছু করার নেই, এটাই ভবিতব্য। একটা কথা বলি, আপনার যদি সত্যি সত্যি এটা দরকার, এটা কোনো আপনি যেটা বললেন আপনার সাথে আমি অ্যাগ্রিড, তাহলে গত বছর উনি ট্রাই করলেন ফসিল ফুয়েলটাকে উইথড্র করা হবে, এবং সেটা বাজেট স্পিচ বললেন। আপনি জানেন পাবলিক ট্রান্সপোর্টে উইথড্র হয়নি মোটেও, ইন দ্য প্রসেস সেই কথাটাও কিন্তু বলেনি, অ্যাডিশনাল ফান্ডও করেনি। আপনি যে কথাটা বললেন কিন্তু আপনার অর্থমন্ত্রীর টার্গেটের সাথে কিন্তু ডিফার করছে। যদি এটাই প্রাইম টার্গেট হতো তাহলে তো উনি অ্যাডিশনাল ফান্ড আবার করতেন। উনি সাইলেন্ট রইলেন কেন? ফসিল ফুয়েল উইথড্র হবে পাবলিক ট্রান্সপোর্ট থেকে, একটা কথা বললেন না। কার্বন এমিশন সম্বন্ধে একটা কথা বললেন না কেন?
এখনো অবধি পুরো বাজেট পেপারটা তো হাতে আসেনি, ওটা একদম। দেখলে বলতো কিন্তু থাকবেই এতে ডিটেইলস, এই পুরো থাকতেই হবে, এটা পুরো বিজেপির বাজেট বাজেটের যখন যে হবে না। এটা বাজেট ভাষণ, বাজেট স্পিচ, বাজেটের ভেতরে অনেক ফাইনার পয়েন্টস থাকে, যেটা বাজেটের পুরো বাজেট যেটা পেশ হয়েছে অনুমান সংসদে, করছি না কি? সেই হ্যাঁ সেই অনুমান করছি না, এটা থাকবে। কাগজগুলো হাতে পেলে বোঝা হাতে যায়। পেলে বলতে যেমন পারবো। এই বিজেপি গভর্নমেন্ট, মোদী সরকার, তারা যেটা করেছে, আগে যেটা ছিল কংগ্রেস আমল অবধি, সেটা হচ্ছে রেল বাজেট আগের দিন পেশ হতো, পরের দিনকে এই জেনারেল বাজেট পেশ হতো। এখন রেল বাজেটকে এর ভেতরে ইনকর্পোরেট করে নেওয়া হয়েছে। কৃষাণু, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন রেলমন্ত্রী হিসেবে তিনি তার অভিজ্ঞতা রয়েছে। রেলের জন্য 2.04 লাখ কোটি টাকা টোটাল বরাদ্দের কথা বলেছেন। রেল নিয়ে, রেলের ওই পিঙ্ক বুক পেলে বাকি ফাইনাল পয়েন্টসগুলো বোঝা যাবে। একটা জিনিস দেখো কৃষাণু, এই ব্যাপারটা বোধহয় কোনো রাজনৈতিক দলও সেভাবে তুললো না। করোনার সময় বা করোনার পরে যখন ট্রেন খুললো, যাতে সিনিয়র সিটিজেনরা বেশি বাড়ির বাইরে না বেরোন, সেই জন্য সিনিয়র সিটিজেনদের যে ছাড় ছিল রেলের দূরপাল্লার যাত্রায়, সেটা সেই সময় এই যুক্তি দিয়ে রেল তুলে দিয়েছিল। তারপর থেকে কিন্তু আজ অবধি তুলে দিয়েছে, এবং বিরোধী রাজনৈতিক দলরা কিন্তু কেউ এটা নিয়ে কোনো কথাবার্তা বলছে না। প্রথম কথা বলে রাখি, শুধু তো এই জায়গায় নয়, বিরোধী দলের কথা বলছে না, এটাকে আমি নিশ্চয়ই নস্যাৎ করছি, কেন কি এই নিয়ে বারবার বলা হচ্ছে। বলতে দিচ্ছে কোথায়? তারা তো আমাদের বলার সময়টা তো পার্লামেন্টটাকে অ্যাডজর্ন করে বসে থাকেন, বা পার্লামেন্টটাকে সেদিন ওভার করে দিচ্ছেন। যাই হোক, এখন যেটা বিষয় হলো যে রেল বাজেট, আমি বলে রাখি যে আমরা দেখেছি গতবারেও রেল বাজেটে এক একটা প্রকল্পতে, পশ্চিমবাংলার প্রকল্পতে 1000 টাকা করে তারা বরাদ্দ করেছিলেন। মানে এর থেকে বড় মানে যোগ, এর থেকে বড় একটা রাজ্যের সাথে যোগ আর এর থেকে বড় হতে পারে না। যে কোনো, আমরা দেখেছি রেলের প্রত্যেকটি প্রজেক্ট একটা সময় এই বুলেট ট্রেন, এই ট্রেন, ওই ট্রেন, অনেক কিছু তারা বলেছিলেন। এখন অভিষেক একটু আগে একটা কথা আমার উত্তরে বলল জনধন নিয়ে, ও বলছিল, বোধহয় ভুলে গেছে আমি কি বলেছি। আমি বলেছি জনধনে যেই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল, কেন্দ্র সরকার বলছে তার 90% অ্যাকাউন্ট আনঅপারেটেড, সেটা ডরম্যান্ট হয়ে পড়ে আছে। তার মানে যেই মানুষগুলো ওই অ্যাকাউন্টে খোলা হয়েছিল, তাদের সেই অর্থনৈতিক সংস্থানটা নেই যে অ্যাকাউন্ট অপারেট করবে। একইভাবে আমি উজ্জ্বলা যোজনার কথা বলেছিলাম, যে যেই মানুষগুলোকে কাঠকয়লা থেকে বিরত করার জন্যে তাদেরকে এলপিজি কানেকশান দেওয়া হয়েছিল ফ্রিতে, কিন্তু পরবর্তী মানে যে রিফিল করা গ্যাসটার জন্য তাকে পয়সা দিয়ে কিনতে হবে, এমন তারা দাম করেছেন, এবং মানুষের অর্থনৈতিক উন্নতি হয়নি। তাই সেখানে 98% লোক পুনরায় রিফিল করেননি, তারা কাঠকয়লাতেই ফেরত গেছেন। এখানে কি বলবেন? এবং আমি তো এই তালিকাটা আরও লম্বা, আমি তো বলতে পারি যে স্মার্ট সিটির কি হলো, 100 স্মার্ট সিটি, মনে আছে 100 স্মার্ট সিটি? আজকে দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর, সেটার কি অবস্থান আছে, তাতে কি হচ্ছে? তো বিশাল বলা হয়েছিল যে যেটা চায়না পাকিস্তানে করছে, সিপ্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, তার পাল্টা আমরা এখানে করছিলাম দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর। সেটার কি হলো? তাই সেটার অগ্রগতি কি আছে? সেখানে কি ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে? এই যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে বন্ধাটা তো প্রকট হয়ে যাচ্ছে। আর অভিষেক একটা কথা বলতে, ইম্পোর্ট ডিউটির সাথে চায়না থেকে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো ইম্পোর্ট ডিউটির সাথে কি, ইম্পোর্ট ডিউটির সাথে তো কোনো মিলই নেই। মানে এখানে যারা ম্যানুফ্যাকচারিং করবে তারা আবার ইম্পোর্ট করতে যাবে কেন? ইম্পোর্ট ডিউটি কমানোর দাবিটা কি করে রাখবেন? এটার যুক্তিটা আমি ঠিক বুঝতে পারলাম না। আর বলে রাখি যে একটা কথাও বললো তাজপুর পোর্ট কথাতে, আমরা তো এই কথাই বলছি যে এক শ্রেণীর ব্যবসা, বিশেষ করে যেগুলো বৃহৎ পুঁজির ব্যবসা, যেগুলো মডার্ন টেকনোলজির ব্যবসা, বিদেশ থেকে টেকনোলজি ট্রান্সফারের ব্যবসা, সেইগুলো একটা বা দুটো ইন্ডাস্ট্রিয়াল বিজনেস হাউস তারা মুঠিগত করে রেখেছে। তার জন্যও সেই সব ব্যবসা রাজ্যতে আনতে গেলে গেহলতকেও সেই বিজনেস হাউসের কাছেই যেতে হয়, কেরালার বাম সরকারকেও তাদেরকেই ডাকতে হয় অনিচ্ছা সত্ত্বেও, এবং পশ্চিমবাংলাকেও তাদেরকেই ডাকতে হয়। এবং এখানে বলে রাখি, এই কানেক্টিভিটি প্রজেক্ট ইতিমধ্যেই হংকং এবং চায়না থেকে তিনটে প্রজেক্ট আমাদের কাছে এসেছিল, কিন্তু এনওসি দেয়নি কেন্দ্র সরকার। তো আমরা যদি এটা গ্লোবাল টেন্ডারিং করি, সেটা আবার দেবে না। আমাকে এই মুহূর্তে একটা বিরতি নিতেই হবে। আমি বিরতির পর এই আলোচনাতেই থাকবো যে এই নির্মলা সীতারামনের এই বাজেট আগামী দিনে দেশের অর্থনীতিকে কোন দিশা দেখাতে পারবে, আদৌ কোনো দিশা দেখাতে পারবে কি না। একটা ছোট্ট বিরতি। ভালো
পর ফিরে এলাম 23-এর বাজেটে। এই কিছুক্ষণ আগেই 1.5 ঘন্টার বাজেট স্পিচ শেষ করেছেন নির্মলা সীতারামন। কেমন হলো এই বাজেট সেটাই আমরা বিশ্লেষণ করার কাটাছেড়া করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেসের নতুন প্রতিনিধি সন্দীপা চক্রবর্তী। আমি সরাসরি সন্দীপার কাছেই যাব। সন্দীপা, কেমন লাগলো নির্মলা সীতারামনের এই পঞ্চম বাজেট এবং মোদির সরকারের, দ্বিতীয় মোদি সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট? ফলে তো মনে করা হচ্ছিল যে নর্মাল যে স্টাইল থাকে যে ভোটের বছরের আগের পূর্ণাঙ্গ বাজেটে একটা জনমোহিনী জায়গায় যাওয়া, মানুষকে কাছে টানার একটা প্রচেষ্টা, ভোট ব্যাংকের কথা মাথায় রেখে, তো সেই পুরো পরিপ্রেক্ষিতে দেখলে আপনার বাজেট কেমন লাগলো? না দেখুন, আমাকে যদি আপনি বলেন বিরোধিতা করতে, বা বিজেপি যদি ভাবে যে আমি যেহেতু জাতীয় কংগ্রেসের প্রতিনিধি বা মুখপাত্র হয়ে এখানে এসেছি আমি সম্পূর্ণ বিরোধিতা করব, যে না, বিরোধিতা করতে হবে বলেই বিরোধিতা করব না। কিন্তু একটা পয়েন্ট খুব ভালো করেছে যে নতুন রেজিমের, ওল্ড রেজিমের কথা বলছিলেন, নতুন রেজিমে যে 7 লাখ অবধি জিরো ট্যাক্স, সেটা সেই পয়েন্টটা মধ্যবিত্ত, যেহেতু আমিও একজন মধ্যবিত্ত, তো মধ্যবিত্ত জ্বালাটা আমি জানি না নির্মলা সীতারামন যে বোঝেন কিনা, কেননা উনি তো পেঁয়াজ রসুন কিছুই খান না, এগুলোর দাম তরতর করে বেড়ে যাচ্ছে। তো অ্যাজ এ মধ্যবিত্ত আমি কিন্তু বুঝি সেই জ্বালাটা, এবং একজন সরকারি চাকুরের বা ধরুন একজন মাস্টারমশাইয়ের মেয়ে হিসেবেও যে এইটুকু অবধি যে কর ছাড়টা দেওয়া হলো সেটা সত্যি খুব ভালো করেছে। কিন্তু বাদ বাকি যেগুলো করেছে এবার সেটা করেছে নিউ রেজিমে। মানে আমার বাবা যখন চাকরি করতেন বা আমার বাবা পেনশনার, উনি কিন্তু এই ট্যাক্স লেভের এই যে সুবিধাটা উনি কিন্তু পাবেন না এবার, মানে আপাতত দেখে মনে হচ্ছে আর কি। তো নতুন যারা চাকরি পাবে তাদের ক্ষেত্রে সেটা হবে, খুব ভালো কথা। এবার নতুন যারা চাকরি পাবে তাদের ক্ষেত্রে যে হবে, আমি আপনাকে একটা পরিসংখ্যান বলছি। 2014 থেকে 2022 এই 8 বছরে টোটাল আপনার, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে বছরে 2 কোটি চাকরির সংস্থান করা হবে, চাকরি দেওয়া হবে, সেখানে এই 8 বছরে 2 কোটি জব অ্যাপ্লিকেশন জমা পড়েছে। সেখান থেকে চাকরি হয়েছে, 8 বছরে চাকরি হয়েছে মাত্র 7,22,000 জনের। তো এই যে 7 লক্ষ অবধি যে ট্যাক্স মকুব করা হলো, স্ল্যাবটা করা হলো, সেখানে 8 বছরে যেখানে মাত্র 7,22,000 জনের চাকরি হয়েছে, তার মানে দেশে তো চাকরি নেই, রোজগার নেই। তাহলে তারা সেই 7 লক্ষ অবধি যে ট্যাক্সটা মকুব করা হবে, সেই শ্রেণীটা কোথায়? সেই শ্রেণীটাকেও তো উৎপন্ন করতে হবে, সেই শ্রেণীটারও একটা প্রোডাকশনের প্রয়োজন। সেই প্রোডাকশন ক্যাপাসিটি কোথায়? সেই প্রোডাকশনটা কোথায়? চাকরি তো কেউ পায়নি, এক। দ্বিতীয় কথা হচ্ছে, পুরো বাজেটটা শুনলাম আমি, এবং আমরা সবাই শুনলাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা প্যাসিভ বাজেট বলা হয়, মানে প্যাসিভ বাজেট আমরা দেখেছি আর কি, যে হবে, করবে, মানে আশা আছে, দিশা নেই। মানে দিশাহীন বাজেট তো তাই, বাজেট তো ফিউচারের জন্য না, 100 বার ফিউচারের জন্য। এবার ধরুন এই যে 7 লাখ অবধি যে রেজিমের কথাটা বলা হলো, কি বলেছে? কিছু বলেছে? কিছুই তো বলেনি। পরবর্তীকালে জানা গেল যে নিউ রেজিমের জন্য, হ্যাঁ। তো সেখানে এই যে প্রত্যেকটা জিনিসের উপর যে এইটা করব, ওইটা করব, কৃষির ওপরেও যে কথাটা বলা হলো, সেই ইনফ্রাস্ট্রাকচারটা কি তৈরি করেছে, সেই ব্লু প্রিন্টটা কি তৈরি করেছে, সেটাকে কি, মানে সেটা নিয়ে কি চর্চা করা হয়েছে? মানে দেখুন, একটা বাজেট প্যাসিভ ভয়েসে হতে পারে না। একটা কনস্ট্রাকটিভ বাজেট মানে যে হ্যাঁ, আমি এই খাতে এই জিনিসটা বরাদ্দ করছি, সেটা আমরা গুটি কয়েক হাতে গোনা 4-5টা সেক্টরে দেখলাম। আবাস যোজনায় করেছে, গুটি কয়েকটা সেক্টরে দেখলাম, বাদ বাকি দেখিনি। এবার এই গুটি কয়েকটা সেক্টর যেগুলো দেখলাম, সেটাও কি ওই আসাম এবং পশ্চিম বাংলার জন্য যে 1,000 কোটি টাকা চা শিল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল, তারপরে সেটার আর কোনো দেখা নেই, সেরকম ভাবে কি উবে যাবে? মানে পিসি সরকারের ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে। 4 নম্বর কথা হচ্ছে, আমি গতকালকে, আমরা আশা করি আমরা যারা রাজনৈতিকভাবে একটু সচেতন বা নাগরিক হিসেবে সচেতন, দেশ এবং দশের খবরাখবর রাখি, আমরা আশা করি সবাই একটা খবর আমরা গতকালকে দেখেছি, যে আমি বলবো যদি আপনারা একটু ক্যামেরাটাকে জুম করতে পারেন আর কি। এখানে লেখা আছে স্পষ্টভাবে যে পিএমও থেকে হাইকোর্টকে জানানো হয়েছে পিএম কেয়ার ফান্ড ইজ নট এ গভর্নমেন্ট ফান্ড। তো আজকের দিনে বাজেটে পিএম কেয়ার, এবং এটার অডিট অবধি হয়নি, অডিট অবধি করা যাবে না।
তো সেখানে দাঁড়িয়ে পিএম কেয়ার ফান্ডের টাকাটার অ্যালোকেশন কোথায় হয়েছে, কি হয়েছে এবং কিভাবে পিএম কেয়ার ফান্ডকে ইউজ করা হয়েছে বা ভবিষ্যতে ইউজ করা হবে, যেটা নিয়ে আমরা কোনো রকম কোনো আরটিআইও নাকি করতে পারবো না। এখন অবধি বাজেটে কিন্তু, আজকের বাজেটে কিন্তু আমরা পিএম কেয়ার ফান্ড, অত বড় একটা ফান্ড যেখানে দেশের প্রত্যেকটা সেক্টরের যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, তারা তাদের একদিনের স্যালারি দিয়েছেন। সে মেডিকেল ফ্র্যাটার্নিটি হোক, সে আর্মি ফ্র্যাটার্নিটি হোক, সে হেলথ মানে কি বলে এডুকেশন ফ্র্যাটার্নিটি হোক, যে কোনো ফ্র্যাটার্নিটি থেকে যারা যারা সরকারি চাকুরে, তারা কিন্তু এই পিএম কেয়ার ফান্ডে তাদের 100 দিনে একদিনের স্যালারি, মাসের একদিনের স্যালারি বাধ্যতামূলক দিতে হয়েছে। এই জিনিসটা নিয়ে কোন রকম কোন বাজেটে আলোচনা করা হলো না কেন? আমাদের এটাই প্রশ্ন। তার মানে ইট ইজ আ সায়েন্টিফিক স্ক্যাম হ্যাজ বিন গিভেন টু ইন্ডিয়া বাই মোদি গভর্নমেন্ট। বেশ, আমি কৃষাণুবাবুর কাছে একবার যাব। কৃষাণুবাবু, সন্দীপাও নিউ রেজিম ওল্ড রেজিমের কথা বলছিল। আমি শুরুতে দেবশ্রীবাবুর থেকে ব্যাখ্যাটা নিচ্ছিলাম ইনকাম ট্যাক্সের। আমার মনে হলো যে আরেকবার যারা পরে হয়তো যোগ দিয়েছেন এই আলোচনায়, দর্শকরা দেখছেন, তাদের যদি একটু একদম পরিষ্কার ভাষায় আপনি বাংলায় পরিষ্কার সহজভাবে বুঝিয়ে দেন এই ওল্ড রেজিম নিউ রেজিম কে কত ছাড় পাবে, এটা যদি একটু সরলভাবে বুঝিয়ে দেন দর্শকদের। ওল্ড রেজিম মানেটা কি? আগে মানে যেটা ছিল সেটা হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত যাদের ইনকাম ছিল, 2.5 লাখ টাকা তো এমনি এক্সামশন, কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত যাদের ইনকাম ছিল তাদের একটা পার্টিকুলার সেকশন 87A অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, তাতে একটা রিবেট দেওয়া হতো। এটিসিও আছে না ম্যাডাম, একটু বলে নি। 80C হচ্ছে আপনার সেকশন 80C টু 82 হচ্ছে ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম। আগে গ্রস টোটাল ইনকামটা তো ক্যালকুলেট হবে, তারপর তো ওটা আসবে। এন্ড দিস ইজ ডিডাকশন ফ্রম ট্যাক্স লায়াবিলিটি। এটা হচ্ছে রিবেট, ওটা হচ্ছে ডিডাকশন, এটা হচ্ছে রিবেট। 87 এটা কিন্তু রিবেট, দুটোই মাইনাস। আপনি রিবেটের কথাটা বলছেন। রিবেট এটা বলে যে 87 এ যেটা ছিল 5 লাখ পর্যন্ত, দ্যাট 87 5 লাখটা বেড়ে হলো 7 লাখ। অর্থাৎ রিবেটটা থাকবে হচ্ছে 7 লাখ পর্যন্ত। 87 এটা আপনি পাবেন 7 লাখ পর্যন্ত। এবার আগের নিয়ম ছিল 5 লাখ ছেড়ে যদি আপনি 1 টাকাও বাড়ান তাহলে আপনাকে 2.5 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে। এই ওল্ড রেজিম নিউ রেজিমের কি কথাটা বলা হচ্ছে, কে কোথায় ওল্ড রেজিমে যোগ দেবে? রাজুবাবু জাস্ট রিভিউ রিপোর্ট বলছে বেশিরভাগ লোক অপটেড ফর, আপনি জানেন, অপটেড ফর ওল্ড রেজিম। হ্যাঁ, এটাই তো আমি বললাম। না, এই অপশনটা একদম সোজাভাবে আপনি এটা বোঝান, যারা অনেকটাই বোঝেন এটা, এইটা কিভাবে অপ্ট করবে একটা লোক ওল্ড রেজিম নিউ রেজিম? দুটো ক্যালকুলেট করে আপনাকে দেখতে হবে যে কোনটাতে আপনার বেনিফিট হচ্ছে। দেখা যায় সব বেশিরভাগ লোকেরই দেখেছে বেনিফিটটা হচ্ছে ওল্ড রেজিমে, সবাই ওল্ড রেজিমে ক্যালকুলেশনটা করে। সেটা কিন্তু ধরুন যাদের আমার মতো যারা চাকরিজীবী, যাদের সরাসরি টিডিএস কাটা হচ্ছে, সেখানে তো কোম্পানি ইনকাম ট্যাক্সটা কেটে আমাকে মাইনা দিচ্ছে প্রত্যেক ক্ষেত্রে, তারা কিভাবে রেজিম চুজ করছে? আমাকে একটু এলাও করুন, এক মিনিট। ব্যবসায়ী স্যালারি বলে নয়, ইনকাম টোটাল ইনকাম মানে ব্যবসায়ী হতে পারে, স্যালারি না। আমি ব্যবসায় পরে আসছি, আমি বলছি একেবারে চাকরিজীবী যারা হাতে মাস গেলে মাইনে পায়, ইনকাম ট্যাক্স কেটে কোম্পানি তাদের টাকা দেয়, তার ক্ষেত্রে টিডিএস, সেই টিডিএস কিভাবে ক্যালকুলেট হবে? আমি একটু ব্যাখ্যা করি। বলুন। টিডিএস এর সাথে আলাদা জিনিস। টিডিএস তো আপনি ইনকাম করছেন, টিডিএস মানে ট্যাক্স, আপনি ট্যাক্স না দিয়ে আপনার কোম্পানি আপনার থেকে কেটে ইনকাম ট্যাক্স জমা দিচ্ছে। সেটা কমবে, এই 5 লাখের না 7 লাখের গল্পে আসবে, 0 3 না 2.5। স্যার অ্যালাউ মি টু, একদম আমি পরিষ্কার করে স্যার এইটা হচ্ছে টিডিএস কাটছে অ্যাজ পার টিডিএস রুল, যা রুল আছে সেই রকম কাটছে। এবার আপনি যখন ট্যাক্স রিটার্নটা যাবেন তখন আপনার কাছে অপশনটা হচ্ছে আপনি ওল্ড রিজিমে তারাই যাবে যাদের লোন আছে, হাউস বিল্ডিং লোন আছে, যাদের ইনভেস্টমেন্ট আছে, ধরুন মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া আছে, এই লোকগুলো ওল্ড রিজিমে যাবে। 24B 80D 80C যাদের রিভিউ গুলোতে দেখা যাচ্ছে, রিসার্চ রিপোর্টে বেশিরভাগ লোক, আমি নিজেও সবাই করেছে, ফলে বেশিরভাগ লোক যারা ট্যাক্স দিচ্ছে বা যারা লোন নিয়েছে তাদের দিকে কিন্তু সরকার একবারও তাকালো না। নিউ রিজিম অপ্ট করছে কারা? যাদের কোনো লোন টোন নেই, মানে অল্প সংখ্যক লোক দেশের, তাদের জন্য কিছুটা বললো। এইটা হচ্ছে একটা ফাঁকিবাজির কথা, এটা হচ্ছে একদম ওই তাহলে দেশের বেশিরভাগ মানুষের জন্য যদি সরকার না ভাবে
কম সংখ্যক লোক ট্যাক্স দিচ্ছে, তার সামান্য বাড়লো। কত বাড়লো? 2 লাখ। উনি ঠিকই বলেছেন কৃষাণ বাবু, 7 লাখ এক হলেই আবার অ্যাজ পার ওই স্ল্যাব অনুযায়ী ট্যাক্সেবল। আচ্ছা ম্যাডাম, এটা আমি আপনার কথা একটা খালি বলছি, এটা আপনি বলছেন পিএম কেয়ারসের অডিট হবে না, সিএজি কে দিয়ে অডিট হবে না, কিন্তু ইট উইল বি অডিটেড বাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বলাই তো আছে। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি নিজেও তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট থেকে অডিট, চার্টার্ড অ্যাকাউন্টটা কি ভারত সরকারের তরফ থেকে? Institute of Chartered Accountants of India is under Ministry of Corporate But Affairs. how come this is not a government? পিডব্লিউসি এর মতো তাদের প্রশ্ন চিহ্ন পড়ে গেছিল তাদের উপরে বিভিন্ন চিট ফান্ড। PWC কেন? প্রশ্নচিহ্ন অনেকেরই পড়ে থাকে। ওইটা না, আমরা তো চাইছি যে এটা সরকারি কর্মচারীদের থেকে নেওয়া হয়েছে, তো সরকারি কর্মচারীদের থেকে তাদেরকে যে টাকাটা নেওয়া হয়েছে তার খতিয়ান দেবেন না কেন্দ্র সরকার? যেখানে অশোক স্তম্ভ ব্যবহার করা হয়েছে, অশোক স্তম্ভ ব্যবহার করা হয়েছে, সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক নেওয়া হয়েছে, করবে না? যে ফান্ডের সঙ্গে পিএম শব্দটা জড়িত রয়েছে, আমি আবার বলছি আরে তো প্রাইভেট দিয়ে হবে না, থার্ড পার্টি দিয়ে হবে কেন? করবে না। এটা রাজ্য বিভিন্ন সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারীদের অশোক স্তম্ভ ব্যবহার করে প্রধানমন্ত্রী দপ্তর থেকে নির্দেশের মারফত এই টাকাটা কাটা হয়েছে। এই যে দেখেন, আপনি দেখেন আপনি বলছেন যে সেখানে আপনি আমি অশোক স্তম্ভ ব্যবহার করতে পারবো কোনো কিছু একটা এনজিও খুলে? পারবো না তো। কি করতে পারবেন না? অশোক স্তম্ভ এইভাবে ব্যবহার করতে পারবো? তাহলে এখানে তো অশোক স্তম্ভ ব্যবহার করে মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে মন কি বাত করে দেশের প্রত্যেকটা মানুষ থেকে সেই অ্যাকাউন্টে টাকা নিয়ে করেছে। আমি কৃষাণুর কাছে যাই। তৃণমূলের কৃষাণু, আমরা বারবার আমাদের যেটা নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট, একাধিকবার তুমি সেখানে অংশ নিয়েছো, অনেকবার আলোচনা হয়েছে যে আগামী 24-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে, সে লিড করতে পারবে কিনা, জোট বাঁধতে পারবে কিনা। আজকে বাজেটের দিনে যেহেতু বাজেটের এইটা আলোচনা হচ্ছিল যে সামনের বছর নির্বাচন, শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেইখানে ভোট ব্যাংকের দিকে কতটা নজর থাকবে মোদী সরকারের, নির্মলা সীতারামনের মাধ্যমে তিনি কি কি ঘোষণা করাবে এই সরকার যাতে ভোট টানা যায়। কিন্তু যেটা একটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সেই রকম কোনো কিছু কে নিয়ে যাওয়া ফ্ল্যাগশিপ, আমি খারাপ ভালোর দিকে যাচ্ছি না, সেই খারাপ ভালোর কথা আমি বলছি না, কিন্তু বিরাট করে আত্মপ্রচার করার মতো কিন্তু কোনো কম্পোনেন্ট নেই এই বাজেটে। ফলত যারা তোমরা রাজনৈতিক বিরোধী, আর তোমাদের কি মনে হচ্ছে যে তারা তাদের প্রচারটা বিজেপি যে আমি এই দেখো এই প্যাকেজ নিয়ে এসেছি, এই আমি টাকা দিয়েছি, এই আমি লোন দিয়েছি, এই প্রচারের জায়গায় সে যেতে পারবে না এই বাজেটে, তাহলে তার প্রচারের সুর একটা অন্য কোথাও সে বাঁধবে। আর নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা সিজন পলিটিশিয়ান, সেইটাকে কি করে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিরোধীরা বিরোধিতা করবে? আমার নেত্রী বলেছেন এবার মানুষের জোট হবে, ঠিক আছে, সুতরাং ওইটা ঠিক আছে ভোটের সময় বলবো, কিন্তু আজকে যেটা আপনি খুবই প্রাসঙ্গিকভাবে বললেন যে কোনো আপনি দেখুন আজ থেকে 25 বছর আগে আপনি কিভাবে সাংবাদিক হিসেবে বাজেটকে কিভাবে দেখতেন আর রাজনৈতিক দলরা কিভাবে বাজেটকে দেখতো, সেই রাজনীতি আর সেই যুগটাকে মাথায় থেকে ঝেড়ে ফেলুন। 9 বছরে যে নতুন রাজনীতি ভারতবর্ষের বুকে হয়েছে, যেটা অনেকটা সুদীপা বলার চেষ্টা করলো যে এখন তার বাজেট লাগে না। আমি তো একটা উদাহরণ আপনাকে দেখালাম যে ট্যুরিজম সেক্টরে ইনভেস্টমেন্ট, এটা কি হবে? এটা হবে মোদির ছবি দেওয়া বড় বড় অ্যাড, প্রত্যেকটি হিন্দি, বাংলা, ইংরেজি, উর্দু, মালায়ালাম, তামিল, তেলেগু, পাঞ্জাবি সব কাগজে বড় বড় করে আসবে, জুড়ি জুড়ি মিথ্যে কথা সহ মোদির ছবি যে আমরা এই করেছি। কেন বলছি? যে এই যে বলা হলো এত প্যাকেজ যে 2-3টে সেক্টরে বেড়েছে, আবার কি প্যাকেজ দেওয়া হবে, মনে আছে কোভিডের সময় 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, সে বিশাল প্যাকেজ দিয়ে নাকি বিশ্বেতে নাম্বার 1 প্যাকেজ, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের জন্য দেশের মানুষের জন্য কত ভাবে, সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার ভাবে না, আমেরিকার রাষ্ট্রপতি ভাবে না, তো এই গালগপ্পগুলো দেবে। এবং এক শ্রেণীর মিডিয়া আছে যাকে আমরা গদি মিডিয়া বলে থাকি, আপনাকে বলছি না, গদি মিডিয়া বলে থাকি, তারা সেটাকে ঢাক পেটাবে। আর অনেকেও আজকে দেখলাম কোটটাই পরে, তার আপনাকে বলছি না, অনেকেও দেখলাম যে দাঁড়িয়ে আপনি বসে আছেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে স্টুডিওর মধ্যে এইসব বলছে, অলরেডি ঢাক পেটাতে শুরু করে দিয়েছে। তো এইটা তারা, আমরা তো জানি যে এখন মডাস অপারেন্ডেটা চেনে গেছে, বাজেটে আলাদা করে কিছু বলতে পারেন, কারণ কি বাজেটের অতিরিক্ত, বাজেটের বাইরে গিয়ে যখন ইচ্ছা পেট্রোলের দাম বাড়িয়ে দেবেন, যখন ইচ্ছা জিএসটি বাড়িয়ে দেবেন। এখন তো বাজেটের প্রয়োজনীয়তা নেই, বাজেটটাকে তো উপহাস হিসেবে ব্যবহার করছে। রেল বাজেট তো তুলেই দিয়েছে, আপনার মনে আছে সুরেশ প্রভু, সম্ভবত উনি বোধহয় লাস্ট রেল বাজেট পেশ করেছিলেন, সেই সুরেশ প্রভু লাস্ট বাজেটে বলেছিলেন যে আগামী দিন কেন আমরা রেলের ভাড়া বাড়ালাম, কেন আমরা এই ভাড়াগুলো কোনোটাই কমালাম না,
তার কারণ হচ্ছে আমরা নতুন তথ্য প্রযুক্তি আনাবো, অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য নতুন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেমস আনাবো। মনে আছে গালগপ্পগুলো আজ থেকে প্রায় 8-9 বছর হয়ে গেল, সেইগুলো একটাও হলো না। পুনরায় এই যে 2.5 লক্ষ কোটি টাকা যে রেলওয়েতে বাজেট হবে, সেখানে দেখবেন প্রত্যেকটি স্টেশনে প্রধানমন্ত্রী দাঁত বাত করা ছবি দেখবেন, তাতে তারা আবার ঢাকঢোল পেটাবেন। বিমানবন্দরে হয়েছেন, এই সবগুলোই তারা দেখবেন এবং অলরেডি ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। এখানে আরেকটা আমি তো বললাম ফার্ম সাবসিডিতে এই যে যারা কিছু কিছু শিল্পপতিদেরকে বড় বড় যে গোডাউন তারা বানিয়েছেন রেল লাইনের ধারে, সেটাকে রেল লাইন দিয়ে সংযুক্তিকরণ হয়েছিল, সেইগুলো তারা আর ব্যবহার করতে পারছেন না, কেন কি ফার্ম বিলটা প্রত্যাহার করতে হয়েছে মানুষের চাপে। তো সেইগুলো পুনরায় এফসিআই তাদেরকে যেরকম ভাবে ওএনজিসি কে রুগ্ন করেছেন, আবার এফসিআই কে দিয়ে রুগ্ন করে ওইগুলোকে পুনরায় কিনে নেবেন এবং ওই তেলা মাথায় তেল দেবেন। আবার লাস্টে বলে রাখি যে আজকে অনেকগুলো মজার জিনিস ঘটলো, যে আজকে মন কি বাতের কথা সুদীপা বললো, যে আমরা তো জানি মন কি বাত করে প্রধানমন্ত্রী কত জিনিস ওয়ান ওয়ে, আমরা তো 2 ওয়ে কমিউনিকেশনে চলে গেছি, ডেমোক্রেসিটাকে গ্রাসরুটে নিয়ে গেছেন আমাদের, যে আমরা আজকে সুরক্ষা কবচ, দিদির দুধ, মানুষের দুয়ারে যাচ্ছি, মানুষ বকছে, মানুষ অভাব বলছে, চেঁচাচ্ছে, আমরা শুনছি এবং সেটাকে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে সুরাহা করছি। আমরা ডেমোক্রেসিতে তাদের থেকে অনেক এগিয়ে আছি। এবং এর একটা উদাহরণ দিই, আজকে তার হেলথ সেক্টরকে মনে পড়ছে। এই দেশে এত কোভিড গেল, এত কিছু গেল, এই দেশে টোটাল হেলথ বাজেট কেন্দ্রীয় সরকারে গত বছরে ছিল 86,000 crore কেন্দ্র সরকারে। আমরা একটা অঙ্গরাজ্য, আমাদের হেলথ বাজেট ছিল 16,576 কোটি টাকা। একটা অঙ্গরাজ্য দেশের টোটাল হেলথ বাজেটের কত পার্সেন্ট আমরা করে দেখিয়েছি যে হেলথ বাজেটটা কিভাবে হওয়া উচিত, স্বাস্থ্য সাথীর মতো ইউনিভার্সাল হেলথ কেয়ার এনেছি। সুতরাং আমাদেরটা কপি করতেও হবে না, অন্যান্য রাজ্যরা করেছে। কিন্তু এখানে হেলথ সেক্টর থেকে আমরা দেখেছি গঙ্গা দিয়ে লাশ ভেসে যেতে, তখন প্রধানমন্ত্রীর ছবি নেই। কেন্দ্র সরকার বলছে যে পরিযায়ী শ্রমিকদের 85% হিন্দি বলায় রাজ্য থেকে, এবং তার ম্যাক্সিমাম বিজেপি শাসিত। আচ্ছা দেখুন, আমি কৃষ্ণদা যখন কথা বলছিলেন, কিছু কথা বলছিলেন, ভালো লাগছিল শুনতে, তৃণমূলের গুণগান করছিলেন, ভালো লাগছিল, ওদিকে বিজেপির প্রতিনিধি হাসছিলেন। এবার আমি হাসছিলাম আপনি কাশুন আর হাসুন একই ব্যাপারে একই জিনিস দেখাচ্ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা বলতে চাই, যেটা কিষাণুদা জানি না কেন বললেন না, যে বিজেপি ঢাকঢোল পিটিয়ে বলে যে আমরা তো 80 কোটি মানুষকে বলেছি, 80 কোটি মানুষকে রেশন দিয়েছি। হ্যাঁ, 80-85 কোটি মানুষ, মানে আপনারা বিজেপি স্বীকার করে নিচ্ছে যে এই দেশে এখনো 80 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে। হ্যাঁ, বিজেপি সেটা স্বীকার করে নিচ্ছে তাহলে প্রকারান্তরে। এক, দ্বিতীয় কথা হচ্ছে গ্রামীণ অর্থনীতি নিয়ে যখন আমরা কথা বলছি, দেখুন আমাদের যে বেসিক নিডগুলো আছে, অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থানের মধ্যে অন্যের কথা যদি বলি, সে অন্যের মধ্যে কিন্তু আটাটাও আসে। গত 1 বছরে 40% আটার দাম বৃদ্ধি পেয়েছে। সর্ষের তেল কোথায় ছিল আর আজকে কোথায়, আলুর দাম কোথায় ছিল আজকে কোথায়। এক, তৃতীয় কথা হচ্ছে যে বিজেপির লোকেরা ঢাকঢোল পিটে আবার গর্ব করে বলছে হ্যাঁ ভারত তো আমদানিটা বেশি করছে, রপ্তানি কম করছে। আরে তার মানে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা সাংঘাতিক ভালো, মানে আমি আমদানি করছি তো আমার অর্থনৈতিক ব্যবস্থা ভালো, আর আমি রপ্তানি করতে পারছি না, আমি তার মানে আমার অর্থনৈতিক অবস্থা, মানে আমি বুঝতে পারছি না। মানে কিন্তু যখন আমদানি রপ্তানির কথাই উঠলো, তখন এটা আমাদের কথা না, কংগ্রেসের কথা না, রিজার্ভ ব্যাংকের কথা, যে মুদ্রাস্ফীতির কথা। মুদ্রাস্ফীতি কিন্তু এই চলতি বছরে কিন্তু 6.8 নেমে আসবে। ঠিক আছে, যেখানে বলা হচ্ছিল যে এটাকে কমানো হবে, মুদ্রাস্ফীতিটাকে কমানো হবে 6.8, তার থেকেও বাড়তে পারে। রিজার্ভ ব্যাংক বলছে আপাতত দেখা যাচ্ছে 6.8, এটা আরো বাড়তে পারে। এবং স্থায়ী মূলধন, আমি লাস্ট পয়েন্ট বলে শেষ করছি, স্থায়ী মূলধন 2003 থেকে 2008 যেখানে 35% ছিল, সেটা বিকাশের যুগে, বিকাশ বলবো না বললে রাগ করবে, বিকাশদার যুগে 2021 থেকে 2022 30%, এবং সমীক্ষা বলছে এই বছরে সেটা কমে 29% 28%-এও যাচ্ছে। স্থায়ী মূলধনের কথা বলছি। এবং জাস্ট আমি একটু ক্লোজ করে দিচ্ছি, আমাদের দেশের 50% মানুষের হাতে মাত্র দেশের 3% সম্পত্তি, এই 50%ই কিন্তু 64% জিএসটিটা পে করছে দেশের। বাদ বাকি 10%-এর কাছে
যে বাকি অ্যামাউন্টটা বাকি না না, আপনি এতগুলো বললেন বটে, আপনি এতগুলো বললেন বটে, কিন্তু এই যে 3%-এর হাতে এত সম্পত্তি হ্যান ত্যান, এর পিছনে কংগ্রেসের কি অবদান নেই? কংগ্রেসের তো অবদান আছে। বিজেপি তো 8 বছর এসছে ক্ষমতায়, 8 বছরই তো দেশের অর্থনীতির এই অবস্থা করে দিয়েছে। আমি যখন তার আগে কি সমবিন্যাস ছিল? তার আগেও ইকুয়েশনটা তো একই ছিল। কংগ্রেস জমানাতে যদিও বাকি অভিযোগগুলো আপনার আমি মানলাম, কিন্তু কংগ্রেস জমানাতেও তো এই ব্যাপারটাই ছিল যে ওই 1%-এর হাতে পুরো সম্পত্তি। আপনিও জানেন ভারত একটি মিশ্র অর্থনীতির দেশ, এবং কংগ্রেসের জমানাতেই মানরেগা শুরু করতে হয়েছিল, কারণ কংগ্রেস জানতো এই পরিমাণ লোক তাদের হাতে কাজ নেই। কংগ্রেসের অবদান এটাই যে একটা সুন্দর স্বাস্থ্য কিন্তু একটা রিসেশন যখন 2009-8 এসেছিল তখনও কিন্তু সেটাকে আটকানো সন্দীপা, আমাদের আর একদম সময় নেই, আমরা শেষের দিকে পৌঁছেছি। আমি অভিষেকের থেকে আপনাদের যে অভিযোগগুলো ছিল একটা মন্তব্য নেব। অনেক ধন্যবাদ দিদি ভাই। প্রথম কথা হচ্ছে হেলথ সেক্টর। এটা ঘটনা যে ভারত সরকার 150 কোটি মানুষের জন্য অ্যালট করেছিল 83 না 86 হাজার কোটি টাকা, এবং পশ্চিমবঙ্গ সরকার 16,570 কোটি টাকা। তারপরেও দেখুন বিড়ম্বনার ব্যাপার কি, নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগলো, ওনাকে গ্রিন করিডোর করে কলকাতা আনতে হলো। অভিষেক ব্যানার্জির চোখের অপারেশন করতে হচ্ছে কখনো দুবাই কখনো ইউএস। এখান থেকেই বোঝা যায় যে 16,000 কোটি টাকা যাই আছে না কেন জলে গেছে, মানে একটা ধারণা প্রাথমিক করে নেওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আপনার ওই রেল অ্যাক্সিডেন্ট। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি 2018 সাল থেকে, আমি টার্মিনোলজিটা ভুলে যাচ্ছি, আমি এক্সপেক্ট করিনি কোয়েশ্চেনটা আসবে, থেকে আপনার আজকে অবধি রেলওয়ে এরারে একটাও মৃত্যু হয়নি, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। না হয়নি, কি বলছে এটা? হয়নি না বলছি, তো ডেটা দেখাতে পারবে না। ছোট বড় আচ্ছা দাঁড়াও, আরো দাঁড়াও দাদা, তোমরা এতক্ষণ বললে রেলওয়ে অ্যাক্সিডেন্ট মানে কোনো আপনার টেকনিক্যাল এররের জন্য কারোর মৃত্যু হয়ে যাচ্ছে, তারপরটাই যাচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে মোদির ছবি, ট্যুরিজমটা দরকার। একটু আগে কৃষ্ণদাকে যখন আমি রিনিউয়েবল এনার্জির কথা বললাম তখন আদানি আম্বানি চলে এলো। আচ্ছা, এইবারে হচ্ছে মানে ট্যুরিজম মানে মোদির ছবি মানে এটা কি, মানে বীরভূমে আপনার বকটুইতে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেছে, ওখানে বড় করে মানে বাংলার বাঘের হাসি মুখ, বীরভূমের বীরের হাসি মুখ দেখতে পাচ্ছি, ওটার সঙ্গে গুলিয়ে ফেলছে। দাদা একটু ভুল করছো। আচ্ছা, এরপরে এটা কে বলেছে সন্দীপাদি যে ইম্পোর্ট বেশি এক্সপোর্ট কম, তার মানে আমরা রিচ? কে বলেছে এসব কথা? আমরা তো এসব কথা বলি না, আপনি যাই না আপনি কার সঙ্গে কথা বলেন ইত্যাদি ইত্যাদি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটা, 85 কোটি মানুষকে আমরা যে খাবার খাইয়েছি, আমরা খাবার খাওয়াইনি, সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওই ক্রাইসিস মোমেন্টে প্রোভাইড করেছিল, আপনি ওটাকে বিকৃত করে বললেন যে তার মানে এরকম গরিব রয়েছে। কথাটা তা নয়, কথাটা হলো এমন একটা সময়, এমন একটা মুহূর্ত ছিল তখন আপনি আমি যে কেউ রাস্তাঘাটে বেরোতে পারছিলাম না। ওই সিচুয়েশনটা অনেক গভর্নমেন্ট হ্যান্ডেল করতে পারেনি, ওরা ফেল করে গেছে। তথাপিও যা যা রেকর্ড দেখা যাচ্ছে সেখানে কিন্তু ওটা হয়েছে। শ্রমিকদের ট্রেনের ভাড়া দাও, তাদেরকে হাঁটতে বাধ্য করেছো, কিছু তো করোনি। করোনা এক্সপ্রেসটা কে বলেছে? আরে বাবা, করোনা এক্সপ্রেসটা কে বলেছে? আরে বাবা, তোমরা চালিয়েছো তো, তোমরা নিজেদের মানুষকে তুমি করোনা মানে নিয়েছো, করোনা একটা ঢালাগা আমাদের রাজ্যে আমরা রেশন দিয়েছি না। আমরা একেবারে কথা বলছি, দেশে কোভিড চলে গেছে, দেশে কখানা রাহুল গান্ধীকে চিঠি দিয়েছিল কোভিডের জন্য হাঁটা বাতিল করো, প্রধানমন্ত্রী নিজে দুদিন পরে দিল্লিতে রোড শো করলো। মানে এই আমি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আলোচনাটা। কিষাণ বিজেপি খুব বলে যে নাকি 5th জিডিপির হারে নাকি আমরা বিশ্বতে 5th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছি। আরে 10-এ ছিলাম, 5-এ এনেছি। স্বাধীনতার প্রত্যেকের কাছে একবার যেতে চাইবো, একেবারে লাস্ট কমেন্ট। আমি পরিষ্কার একটা হিসাবে যাচ্ছি, কোনো কথা নয়, যেভাবে একটা মার্কিং দেওয়া হয়। আমি শুরু করব দেবর্ষীকে দিয়ে, দেবর্ষী বাবুর কাছে। 10-এ যদি আপনাকে মার্কস দিতে হয়, আপনি কত দেবেন এই বাজেট? তার আগে 30 সেকেন্ড সময় দ্রুত। ইনফ্লেশন রেটে 6% রেটটাকে টলারেন্স বলা হয়,
কিন্তু আমরা এটাকে গ্লোরিফাই করছি, 6.58টাকে গ্লোরিফাই করছি, কিন্তু টলারেন্স লেভেল মাচ অ্যাবভ 5%, 6% তো নয়, 5%। আমরা 6%টাকে ম্যাক্সিমাম টলারেন্স লেভেল আমরা বলি, ম্যাক্সিমাম টলারেন্স লেভেল। ফলে তার এগেইনস্টে গভর্নমেন্টের কোনো স্টেপ আমি দেখলাম না। কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়া সত্ত্বেও ইন্টারেস্টের সাথে একটা ইনভার্স রিলেশনশিপ আছে। ইন্টারেস্ট বাড়লে ইনফ্লেশন কমে, ইনফ্লেশন কমছে না, কি করছে? ইকোনমি স্লো হচ্ছে। ইকোনমি স্লোটা হবে, তার মানে ওই স্ট্যাগফ্লেশন যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, এটা এই বাজেটটা, এবার আপনার কথা আমি নাটশেলে বলে দিচ্ছি, এই বাজেটটা ভারতবর্ষের আপামর জনসাধারণ, যারা জনতা জনার্দন, যাদের ভোটে জিতে এসে সরকার করা হয়, তাদের কোনো রকম কোনো কিছু সুরাহার কোনো দিশা আমি অন্তত দেখতে পেলাম। 10-এ আপনি কত দেবেন? 10-এ আমি 2-এর বেশি দিতে পারবো না। 2 কেন দেবো তাও বলতে পারি যে ওই দেখলাম যে ওই রেলওয়ে ক্রেডিট গ্যারান্টি কিছু স্কিম এমএসএমইতে আছে, এটা ভালো। রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার কি করবে জানি না। পিটিভিটি যে ভালনারেবল ট্রাইবদের জন্য 15,000 কোটি টাকা, এর জন্য আমি মেরেকে দিতে পারি। আমি একটা লাইনে যদি বলতে চাই তাহলে আমি এটাই বলবো যে 10-এ কত সরাসরি আমার কাছে আপনি কি এক্সপেক্ট করেন আমি 10-এর থেকে কম দিতে পারি? আমি অর্থনৈতিক বিশেষজ্ঞ কৃষাণু ভট্টাচার্যকে জিজ্ঞাসা করবো। 10-এ 3.5 মানে কৃষাণু না, আমি তো 10-এ 10 দেবো, কিন্তু নেগেটিভে দেবো, মানে -10 দেবো। কারণ কি এতে মানুষের সুরাহা তো হলোই না, উল্টে মানে সর্বশান্ত হয়ে যাবে গরিব সাধারণ মধ্যবিত্ত মানুষ। এবং এটাই আমরা দেখলাম যে আজকে সোশ্যাল নেট, সোশ্যাল সিকিউরিটি বলতে সে আজকে ঋণ মুকুব করে কংগ্রেস করে থাকুক বা লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথীর মাধ্যমে আমরা করে থাকি, সেইগুলোকে একদম পদদলিত করে দিল। আমরা অঙ্গরাজ্য হিসেবে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য টিকে থাকবে, 2-3টে অন্যান্য কংগ্রেস সাথী আবার একেবারে সবাই নেই। সব শেষ করে সন্দীপা 10-এ কত? দেখুন, আমাদের কাছে অত সময় নেই এরকম একটা ফালতু বাজেট নিয়ে নাম্বারিং করার, অত সময় আমাদের কাছে নেই। কিন্তু একটা কথা বলবো যে বিজেপি এই কি বলে এই পিএম কেয়ার ফান্ড দিয়ে আশা করেছিলাম এটাকে একটা জুমলাবাজির পর্যায়ে না নিয়ে গিয়ে অন্তত অক্সিজেনের ব্যবস্থা করবে কোভিডের পরে যা সিচুয়েশন আমরা দেখেছি, বা কিছু জেনোম ইনস্টিটিউট করবে, জেনোম সেন্টার করবে, সেগুলোও করেনি। সেগুলোর এলোকেশনও নেই তো, সেগুলো এলোকেশন নেই। করতে পারতো, প্রত্যেকটা রাজ্যে অন্তত 3টে করে করতে পারতো, নেই, কিছু করেনি। আর এইসব নাম্বারিং ফাম্বারিং আমরা বিশ্বাস করি না। যদি সত্যি জনমুখী বাজেট হতো তাহলে সত্যি আমরা নাম্বারিং কেন আমরা নিজেরা ঢালাও প্রশংসা করতাম। বেশ, এই মুহূর্তে আমাকে আলোচনার এখানেই ইতি টানতে হচ্ছে, কারণ এই মুহূর্তে আমার কাছে আর সময় নেই। আমরা আবার আজ রাত 8টায় ফিরবো। আজ পোস্ট এডিট 9টা থেকে 10টার বদলে 8টার থেকে শুরু হবে, যেখানে আমরা আবার এই বাজেটের আরও গভীরতার সঙ্গে, কারণ ফাইনাল প্রিন্টগুলো এখন আসতে শুরু করবে ধীরে ধীরে, কোথায় কত বরাদ্দ হচ্ছে, কোন খাতে কোন মন্ত্রকের জন্য, সেই হিসেবগুলো আমরা 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 হাতে হাতে পাবো, এবং সেইগুলোকে নিয়ে আমরা পর্যালোচনা করব রাত্রি 8টার থেকে। আপনারা কিন্তু নজর রাখবেন নিউজ টাইমে। এই মুহূর্তে বীরভূমে প্রশাসনিক সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব বীরভূমে। আমি এখনো মনে করি দেখাবার জন্য নয়, ছবি তোলার জন্য নয়, রিক্সাওয়ালারা আমাদের জীবন ধারণ করে, হকাররা করে, যারা দোকানদাররা করে, চাষিরা করে, মা বোনেরা ঘরে বসে করে, মা বোনেরা তাঁত করে, মা বোনেরা কাজ করে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা খেটে করে, আশার মেয়েরা করে, ICDS এর মেয়েরা করে, টিচাররা শিক্ষা দেয়। কোথায় আপনারা থাকেন? কোথায় থাকেন? এখানে তো একটা উইপোকা কামড়ালেও বিজেপির নেতারা সেন্ট্রাল টিম পাঠিয়ে দেয়। জিজ্ঞেস করুন উত্তরপ্রদেশে কটা পাঠিয়েছেন। আমাদের তৃণমূল কংগ্রেস করলেই সবাই চোর, সবাইকে জেলে ভরে দাও। আর নিজেরা যারা বসে আছো ডাকাত সর্দার, কটা ডাকাত সর্দারকে বের করেছো? উন্নয়তে যারা ধর্ষণ করেছে তাদের তোমরা পেরোলে ছেড়ে দিয়েছো। এই তো তোমাদের কাজ। 100 দিনের কাজের টাকা দাও না। আপনারা যে বাড়ি বাড়ি করেন, মনে রাখবেন আমাদের টাকা ওরা তুলে নিয়ে যায়। নিয়মটা কি? কেন্দ্র রাজ্য মিলে করবে, রাজ্যের টাকা কেন্দ্রের কাছে জমা পড়বে, সেই টাকা থেকে রাজ্যের টাকা ফিরিয়ে দেওয়া হবে। যেমন আপনি যখন একটা জায়গায় কাজ করেন, আপনি 1 মাস কাজ করেন, তারপরে আপনার মাইনের টাকা পান।
সেই রকম মনে রাখবেন, আমার টাকাটা আমি জমা করছি, সেই টাকাটা ওরা আমাদের ফিরিয়ে দেবে, সেই টাকা দেয় না। আমি আগে এরকম গভর্নমেন্ট দেখিনি, কথায় কথায় ডিএমদের ডেকে মিটিং করছে, এসপিদের ডেকে মিটিং করছে, পুলিশকে বিজেপির চুনোপুটিগুলো, যেগুলো পুকুরে সাঁতার করতে পারে না, পুকুরে চুনোপুটি মাছ সাঁতার কাটে, তারা পুকুরে সাঁতার কাটতে পারে না, গ্রাম কি জানে না, গ্রামের মাটি কি জানে না, গ্রামের মানুষ কি জানে না, গ্রামের যে পুকুরের একটা করে নাম আছে তাও জানে না। তাদের মুখে বড় বড় কথা, সবাইকে ইনকাম ট্যাক্স ধরছে, সবাইকে ইডি ধরাচ্ছে, যাকে পাচ্ছে সিবিআই ধরাচ্ছে, আর যদি টিকটিকিও আপনার ঘরে ঢোকে তাহলে আবার এনআইএ ঢুকে যাচ্ছে। তাদের কাজ কি দেশের সিকিউরিটি রক্ষা করা? তা তো করছে না। দেশের সিকিউরিটি রক্ষা হওয়া উচিত আজকে আমি মনে করি। আমি এই কাজে তাদের সমর্থন জানাই, কিন্তু মনে রাখবেন, সত্যিকারের যে চোর ডাকাত হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি আছে, আমি কাল শুনেছি সারা ভারতবর্ষ জুড়ে রেড হয়েছে। কেন? টাকা নেই বুঝি? লোকের পকেট মারি করতে হবে? লুঠেরা যারা হয় জানবেন, পকেট মারেরা, পকেট মেরে পকেট ভর্তি করে। কেন্দ্রীয় ভাণ্ডারে টাকা নেই, 8%-এর জায়গায় আগামী বছর 6% এসে দাঁড়াবে। জিডিপি অনেক বড় বড় কথা বলেছিল, সেদিকে লক্ষ্য নেই। কি করে বাড়ানো যায়, কি করে লোককে ভালোবাসা যায়, কি করে প্রবলেমগুলো সলভ করা যায়। শুধু টিভিতে বক্তৃতা, চিঠি পাঠানো, ফটো পাঠানো, সব নাকি ওনারা করেছেন। আমরা কি জলে ভেসে এসেছি? জিজ্ঞেস করুন, সবই যদি ওনারা করে থাকেন তাহলে কেন বাংলা থেকে ইনকাম ট্যাক্সের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র? জিএসটিতে আপনারা একটা শাড়ি কিনতে গেলেও ট্যাক্স দিতে হয়, সেই টাকাটা কে নিয়ে যায়? সমস্ত কেন্দ্র নিয়ে যায়। আগে রাজ্য ট্যাক্স দিত, রাজ্য ট্যাক্স তুলতো, এখন রাজ্য ট্যাক্স তোলে না, সব টাকাটা জিএসটির মাধ্যমে চলে যায়, অথচ আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না। মনে রাখবেন, একটা প্রকল্প আইসিডিএস, আমি যেমন বলি, আগে নিয়ম ছিল কেন্দ্র দেবে 90%, রাজ্য দেবে 10%। আপনারা কি জানেন আইসিডিএস চলে দেওয়ার জন্য এরা এখন 60-40 করে দিয়েছে। অনেকে ভেবেছিলেন হয়তো বন্ধ হয়ে যাবে, আমরা বলেছি না, এই মেয়েরা আমার অনেক কাজ করে, বন্ধর প্রশ্ন নয়, তারা যাতে আগামী দিন আরও ভালো থাকে তার ব্যবস্থা আমাদের করতে হবে, তার কারণ ওটা আমাদের দায়বদ্ধতা। আশার মেয়েরা 1,500 টাকা করে পেত, হঠাৎ একদিন সব বন্ধ, তারপর আমরা তাদের মাইনে দিতে শুরু করে 1 টাকা এবং হেলথের কাজে লাগাই, যার জন্য তারা আজকে আমাদের অনেক কাজও করে এবং তারা এগিয়েও যায়। লক্ষ্মীর ভাণ্ডার করা হয়েছে কেন? লক্ষ্মীরা যাতে, লক্ষ্মীর ভাণ্ডারটা কেড়ে নিয়েছে বিজেপির সরকার, সেই জন্যই লক্ষ্মীর ভাণ্ডারটা মা বোনকে দিয়েছি। মাগো, ওটা সযত্নে আগলে রাখো, ওটা থেকে তোমার ঘরে অনেক টাকা আসবে আগামী দিন। বাংলা একমাত্র জায়গা বিনা পয়সায় চিকিৎসা, মায়ের নামে স্বাস্থ্যসাথী কার্ড, সরকারি হাসপাতালগুলো বিনা পয়সায় চিকিৎসা। কোথায় পাবেন বিনা পয়সা? আচ্ছা, আর একটা বড় কেলেঙ্কারি করে ফেলেছে কেন্দ্রীয় সরকার আজকে বাজেটে, ফুড সাবসিডিও কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে আগামী দিন গরিব লোক যাতে রেশন না পায়, ওখান থেকেও টাকাটা মেরে দেবে। আমরা বিনা পয়সায় রেশন দিই কি দিই না? আমরা বিনা পয়সায় রেশন দিই কি দিই না? সেটাও আমরা যে টাকা পাই বলছে সব টাকা বন্ধ। আমি বলি, আর কত বন্ধ করবে? বন্ধ করতে করতে একদিন নিজেরাই বন্ধ হয়ে যাবে, একদিন নিজেরাই স্তব্ধ হয়ে যাবে। যে যে রাজ্যে বিজেপি সরকার নেই, প্রত্যেকটা রাজ্যকে অবহেলিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, শোষিত করা হচ্ছে। সাউথ ইন্ডিয়ায় কিছু রাজ্য আছে,
তারা অন্যভাবে ইনকাম করে, তাদের কোনো অসুবিধে হয় না। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে গোয়ায় ক্যাসিনো আছে, আমি তো বাংলায় করতে পারি না, বাংলার সংস্কৃতিটা অন্য। অনেক জায়গায় প্রচুর এক্সাইজের দোকান আছে তামিলনাড়ুতে, অথবা অন্ধ্রপ্রদেশে, অথবা কর্ণাটকায়, ওরা বড় অংশের টাকা ইনকাম করতে পারে, কিন্তু আমরা তো করতে পারি না বন্ধু। আমাদের খুব ভেবে চিন্তে কাজ করতে হয়। কিন্তু আপনারা বলুন, এই যে আমরা একটা সিদ্ধান্ত, গরিব মানুষ যারা চাষ করে বা বাড়িতে আমরা একটা রিল্যাক্সেশনও দিই বিদ্যুতে, কত টাকা? 100 ইউনিট 3 মাসে হাসির আলো প্রোগ্রামে ফ্রি। এমনকি বিদ্যুতের যাদের দাম পড়ে আছে তাদের জন্য আমরা বলেছি তোমরা যতটা পারবে দিতে শুরু করো। 75 ইউনিট আছে। আমি আবার আপনাদের বলি, আমাদের কৃষকদের জমি মিউটেশন করতে গেলে এখন আর টাকা লাগে না, কৃষি জমি বিনা পয়সায় করে দেওয়া হয়। কৃষক ভাতা আছে, কৃষকরা বছরে 10,000 টাকা করে আমাদের গভর্নমেন্ট থেকে পায়, পশ্চিমবঙ্গ সরকারের থেকে। আর যার 1 কাঠা জমিও আছে, ক্ষেত মজদুর, তারাও কিন্তু ভাগ চাষি, তারাও কিন্তু 4,000 টাকা করে পায়। ক্লাস 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল, সবুজ সাথী, স্কলারশিপ ছাড়াও ক্লাস 12-এ উঠলেই বিনা পয়সায় স্মার্টফোন। ছাত্রছাত্রীরা যাতে ভালো করে পড়াশুনো করতে পারে, বিদেশেও যেতে পারে, পড়াশুনো করে ফিরে আসতে পারে, 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড। আর কোথাও দেখাতে পারবেন? এত কিছু করবার পরেও কুৎসাকারী দল, হটকারী দল, কুৎসাকারী চুনোপুটি নেতারা, যারা জীবনে কোনোদিন খুদমুটো খেয়ে মানুষ হয়নি, খুদকুটো খেয়ে লাট সাহেবের চালে রাজ সাহেবের মতো মানুষ হয়েছেন, তারা আজকে সমালোচনা করে কার? না তো যারা কাজ করে তাদের। আমরা বলি নিজের আয়নায় নিজেদের মুখ দেখো, জবাব চাই। 100 দিনের কাজের টাকা দিতে হবে, আমাদের পাওনা দিতে হবে। কি মা বোনেরা, দিতে হবে কি দিতে হবে না? আমরা ভিক্ষে চাই না, এটা আমাদের পাওনা টাকা। এনআরসি করতে আমরা দেব না। মনে রাখবেন, আমাদের এখানে সবাই নাগরিক। মিথ্যে কথা বলা হয়, কুৎসা রটনা করা হয়, চরিত্র হনন করা হয়। আমাদের দুয়ারে সরকারের মাধ্যমে আমরা প্রচুর লোককে সাহায্য দিয়েছি। আগামী দিনও যদি কারো মনে হয় আমি এটা পেতাম কিন্তু পেলাম না, আমাদের দিদির দূতরাও যাচ্ছে আপনাদের বাড়ি বাড়ি। যদি কারো কোনো সমস্যা থাকে, সবটা তো হয়তো আমার দ্বারা সম্ভব নয়, টাকা পয়সাও লাগবে, সব টাকাটাই খরচা করতে হচ্ছে নিজেদের। তারপরে তো বামফ্রন্ট একটা ঋণের ভাণ্ডার দিয়ে গেছে, সেই ঋণ ভাণ্ডারের ঋণও শোধ করতে হচ্ছে। করে আমার এই সব সামাজিক সংস্কার, বাচ্চা জন্মালেই একটা গাছ, স্কুলে গেলেই তার পড়ার ড্রেস, জুতো থেকে শুরু করে সব কিছু, পড়াশুনো করলেই স্কলারশিপ, বড় হলেই আইটিআই, যে একটা পলিটেকনিক আইটিআই আছে, ট্রেনিং দিয়ে স্কিলের চাকরি করে দেওয়া। 2 লক্ষ শিল্পী আমার বাউল, কেউ ধামসামাদল, কেউ ছৌ, কেউ ভাওয়াইয়া। আজকে বলুন তো, তারা ট্রেনে বসে বসে হকারি করে বেড়াতো, গান গেয়ে গিয়ে তাদের দিনগুলো চলে যেত।
তারাও আজকে 1000 টাকা করে লোকপ্রসার শিল্পী, আমার 2 লক্ষ আছে বাংলায়, এবং তাদের দিয়ে আমরা গভর্নমেন্টের কাজও করি। আমি মনে করি বীরভূমের তীর্থকেন্দ্রগুলো জুড়ে, সতীপীঠগুলো জুড়ে, ট্যুরিজম ডিপার্টমেন্টের আমি চিফ সেক্রেটারিকে বলবো একদিন কথা বলে ডিএমকে ডেকে নিয়ে স্টেট একটা সেট আপ করতে, এবং আমরা তারাপীঠেও হেলিকপ্টার নামার ব্যবস্থা করে দিয়েছি, হেলিপ্যাড করে দিয়েছি, হোটেল করে দিয়েছি, ইরিগেশন করে দিয়েছি, যা যা আছে সব করে দিয়েছি। এখন দরকার কর্মসৃষ্টি করবার জন্য দেউচা পাঁচমি। আগামী 2 বছরের মধ্যে যখন এটা কমপ্লিট হয়ে যাবে না, তখন দেখবেন বীরভূমে জ্বলেছে আলো, শান্তিনিকেতনে থাক শিক্ষার আলো, দেউচা পাঁচমিতে থাকুক কর্মসংস্থানের আলো। যে দেউচা পাঁচমি সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা নগরী হবে, এবং যে কয়লা নগরীর শিল্পে আপনাদের সবার জীবন কেটে যাবে, বিদ্যুতের দাম কমে যাবে। আজকে যে বিদ্যুতের টাকা দেন আপনারা, 100 বছর বাংলায় বিদ্যুতের কোনো প্রবলেম থাকবে না। আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব, এই প্রজেক্টগুলো নিয়ে যারা মাঝে মাঝে কলকাতা থেকে আর বাইরে থেকে লোক নিয়ে এসে স্থানীয় মানুষকে অপমান করেন, লাঞ্ছনা করেন, মিথ্যে কথা বলেন, কুৎসা করেন, প্লিজ দয়া করে আপনারা বেকারদের স্বার্থে, মানুষের স্বার্থে মনে রাখবেন, আমি কিন্তু ফোর্সফুলি কোনো জমি নিই না, এটা আমার টার্গেট নয়। সিঙ্গুর আন্দোলন, জমি বাঁচাওয়ের আন্দোলন আমিই করেছিলাম। আমরা নেগোসিয়েট করি, আমরা চাকরি দিই, আমরা কম্পেনসেশন দিই, এবং দেখেছেন আপনারা অনেকে চাকরি পেয়েছে যাদের হাইট শর্টও আছে, সেটা পর্যন্ত আমরা রিল্যাক্সেশন করেছি আমাদের ক্যাবিনেটে করে তাদের চাকরি দিয়েছি। শুধু কনস্টেবল নয়, হোমগার্ড আছে, কনস্টেবল আছে, যাদের কোয়ালিফিকেশন আছে তারা গ্রুপ ডিতেও পেয়েছে। আর যার কিচ্ছু নেই, হয়তো 18 বছর বয়সও হয়নি, মেয়েরাও অনেকে আছে বাড়িতে কাজ করেন, তাদের 10,000 টাকা করে সহায়ক ভাতা পর্যন্ত আমরা দিচ্ছি। সুতরাং আমরা যেটা করতে পারি অন্যরা কেউ করতে পারে না। আমি বীরভূমের মানুষকে কথা বলতে এসেছি, মনে রাখবেন, আমার 2-1 জন নেতাকে জেলে পুরে রাখলেও ইলেকশনের সময় তো ঘর থেকে বেরোতে দেন না। মানুষ তো ভোটটা দেয়, ভোট দেয় কিন্তু মানুষ। এবার থেকে বীরভূম জেলা যতদিন সে অ্যাবসেন্ট থাকবে, আমার 2-1 জন নেতা আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব, এবং ফিরাদ হাকিম ববি আমাকে সাহায্য করবে। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চোখ রাখবো। विश्वकर्माओं की मेहनत और सृजन को देश इस बजट में पहली बार अनेक प्रोत्साहन योजना लेकर के आया है। ऐसे लोगों के लिए ट्रेनिंग, टेक्नोलॉजी, क्रेडिट और मार्केट सपोर्ट की व्यवस्था की गई है। पीएम विश्वकर्मा कौशल सम्मान यानी पीएम विकास करोड़ों विश्वकर्माओं के जीवन में बहुत बड़ा बदलाव लाएगा। साथियों, शहरी महिलाओं से लेकर गांव में रहने वाली महिलाएं हो, कारोबार रोजगार में व्यस्त महिलाएं हो या घर काम में व्यस्त महिलाएं हो, उनके जीवन को आसान बनाने के लिए बीते वर्षों में सरकार ने अनेकविध कदम उठाए हैं। जल जीवन मिशन हो, उज्ज्वला योजना हो, पीएम आवास योजना हो, ऐसे अनेक कदम, इन सबको बहुत बड़ी ताकत के साथ आगे बढ़ाया जाएगा। उसके साथ साथ महिला सेल्फ हेल्प ग्रुप एक बहुत बड़ा सामर्थ्यवान क्षेत्र आज भारत में बहुत बड़ी जगह अपने हाथ एक्वायर कर चुका है। उनको अगर थोड़ा सा बल मिल जाए तो मिरेकल कर सकते हैं, और इसलिए वुमेन सेल्फ हेल्प ग्रुप उनके सर्वांगीण के विकास के लिए
नई पहल इस बजट में एक नया आयाम जोड़ेगी। महिलाओं के लिए एक विशेष बचत योजना भी शुरू की जा रही है और जनधन अकाउंट के बाद ये विशेष बचत योजना सामान्य परिवार की गृहिणी माताओं बहनों को बहुत बड़ी ताकत देने वाली है। ये बजट सहकारिता को ग्रामीण अर्थव्यवस्था के विकास की दूरी बनाएगा। सरकार ने कोऑपरेटिव सेक्टर में दुनिया की सबसे बड़ी अन्न भंडारण योजना बनाई है, स्टोरेज कैपेसिटी। बजट में नए प्राइमरी कोऑपरेटिव्स बनाने के लिए एक महत्वाकांक्षी योजना का भी ऐलान हुआ है। इससे खेती के साथ साथ दूध और मछली उत्पादन के क्षेत्र का विस्तार होगा। किसानों, पशुपालकों और मछुआरों को अपने उत्पाद की बेहतर कीमत मिलेगी। साथियों, अब हमें डिजिटल पेमेंट्स की सफलता को एग्रीकल्चर सेक्टर में दोहराना है। इसलिए इस बजट में हम डिजिटल एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर की एक बहुत बड़ी योजना लेकर आए हैं। आज दुनिया इंटरनेशनल मिलेट ईयर मना रही है। भारत में मिलेट्स के अनेक प्रकार हैं, अनेक नाम है। आज जब मिलेट्स घर घर में पहुंच रहा है, पूरी दुनिया में पॉपुलर हो रहा है, तो उसका सर्वाधिक लाभ भारत के छोटे किसानों के नसीब में है और इसलिए आवश्यक है कि नए तरीके से उसको आगे ले जाया जाए। इसकी एक नई पहचान, विशेष पहचान आवश्यक है। इसलिए अब इस सुपर फूड को श्री अन्न की नई पहचान दी गई है। उसके प्रोत्साहन के लिए भी अनेकविध योजनाएं बनाई गई हैं। श्री अन्न को दी गई प्राथमिकता से देश के छोटे किसानों, हमारे आदिवासी भाई बहन जो किसानी करते हैं, उनको आर्थिक संबल मिलेगा और देशवासियों को एक स्वस्थ जीवन मिलेगा। साथियों, ये बजट सस्टेनेबल फ्यूचर के लिए ग्रीन ग्रोथ, ग्रीन इकोनॉमी, ग्रीन एनर्जी, ग्रीन इंफ्रास्ट्रक्चर और ग्रीन जॉब्स को एक अभूतपूर्व विस्तार देगा। बजट में हमने टेक्नोलॉजी और न्यू इकोनॉमी पर बहुत अधिक बल दिया है। एस्पिरेशनल भारत आज रोड, रेल, मेट्रो, पोर्ट, वाटरवेज, हर क्षेत्र में आधुनिक इंफ्रास्ट्रक्चर चाहता है। नेक्स्ट जनरेशन इंफ्रास्ट्रक्चर चाहिए। 2014 की तुलना में इंफ्रास्ट्रक्चर में निवेश पर 400% से ज्यादा की वृद्धि की गई है। इस बार इंफ्रास्ट्रक्चर पर 10 लाख करोड़ रुपए का अभूतपूर्व इन्वेस्टमेंट भारत के विकास को नई ऊर्जा और तेज गति देगा। ये निवेश युवाओं के लिए रोजगार के नए अवसर पैदा करेगा, एक बहुत बड़ी आबादी को आय के नए अवसर उपलब्ध कराएगा। इस बजट में ईज ऑफ डूइंग बिजनेस के साथ साथ हमारे उद्योगों के लिए क्रेडिट सपोर्ट और रिफॉर्म्स के अभियान को आगे बढ़ाया गया है। एमएसएमईज के लिए 2 लाख करोड़ रुपए के अतिरिक्त ऋण की गारंटी की व्यवस्था की गई है। अब प्रिजम्पटिव टैक्स की लिमिट बढ़ने से एमएसएमईज को ग्रो करने में मदद मिलेगी। बड़ी कंपनियां द्वारा एमएसएमईज को समय पर पेमेंट मिले, इसके लिए नई व्यवस्था बनाई गई है। साथियों, बहुत तेजी से बदलते भारत में मध्यम वर्ग, विकास हो या व्यवस्था हो, साहस हो या संकल्प लेने का सामर्थ्य हो,
जीवन के हर क्षेत्र में आज भारत का मध्यम वर्ग एक प्रमुख धारा बना हुआ है। समृद्ध और विकसित भारत के सपनों को पूरा करने के लिए मध्यम वर्ग एक बहुत बड़ी ताकत है। जैसे भारत की युवा शक्ति ये भारत का विशेष सामर्थ्य है, वैसे ही बढ़ता हुआ भारत का मध्यम वर्ग भी एक बहुत बड़ी शक्ति है। मध्यम वर्ग को सशक्त बनाने के लिए हमारी सरकार ने बीते वर्षों में अनेकों निर्णय लिए और ईज ऑफ लिविंग को सुनिश्चित किया है। हमने टैक्स रेट को कम किया है, साथ ही प्रोसेस को सिंप्लीफाई, ट्रांसपेरेंट और फास्ट किया है। हमेशा मध्यम वर्ग के साथ खड़ी रहने वाली हमारी सरकार ने मध्यम वर्ग को टैक्स में बड़ी राहत दी है। इस सर्वस्पर्शी और विकसित भारत के निर्माण को गति देने वाले बजट के लिए मैं फिर एक बार निर्मला जी और उनकी पूरी टीम को बहुत बहुत बधाई देता हूं और देशवासियों को भी बहुत बधाई के साथ साथ मैं आह्वान करता हूं, आइए अब नया बजट आपके सामने है, नए संकल्पों को लेकर के चल पड़े। 2047 में समृद्ध भारत, समर्थ भारत, हर प्रकार से संपन्न भारत हम बना के रहेंगे। आइए इस यात्रा को हम आगे बढ़ाएं। बहुत बहुत धन्यवाद। So there it is. You heard the Prime Minister. প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখ রাখবো। কি সুন্দর খেলা, এই খেলায় মনে রাখবেন ছাত্র যৌবনের সাথ আমি চাই। যদি আপনাদের কখনো এরা লড়াই করে বলে কেন ওই চাকরিটা হচ্ছে, আরে ভুল তো সবারই থাকতে পারে ভাই। একদিন মায়েরা রান্না করছেন, কোনোদিন কিছু একটু নুন বেশি হতে পারে। 365 দিনই যে ঠিক হবে তার তো কোনো মানে নেই। 364 দিন মায়েরা নুন ঠিক দিল, একদিন একটু নুন বেশি হলে তুমি বলবে তোমার রান্নাটা বড্ড খারাপ? মনে রেখো, যে কাজ করে সেই ভুল করে, ভুল করলে ভুল সংশোধন করা উচিত। অ্যান্ড রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করার অধিকার, এটা সুভাষচন্দ্র বোস বলে গিয়েছেন। ভুল করলে তুমি ভুলে সংশোধন করার সুযোগ দাও, কিন্তু তুমি চাকরি বন্ধ করতে পারো না। বিজেপি তুমি চাকরি বন্ধ করছো কেন? তুমি নিজেও দেবে না, কাউকে দিতেও দেবে না। এই জিনিস চিরকাল চলতে পারে না। তোমাদের কথা শুনে আমরা চলি না, আমরা মানুষের কথা শুনি। মা, মাদার, আম্মা, এটা আমার স্লোগান। মাটি, এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি আমার ভালোবাসা, এ মাটি দুয়ার ইস্তা, এ মাটি আমার মনের সকাল, এ মাটি আপনাদের বিকেল, এ মাটি আমার সবুজ ঘাসে, এ মাটি শুধু হাসে। মনে রাখবেন, মাটি নিয়ে আমার অনেক কবিতা আছে, আমি আমার কবিতা থেকে বললাম না।
আমি নিজে ছন্দে ছন্দে যেটুকু বানাতে পারি আমি বানিয়ে বানিয়েই বলি। কাজেই আপনাদের সকলকে বলবো, ছাত্রছাত্রীরা আমার সাথে আছেন? কোথায় ছাত্রছাত্রীরা? চেম্বার্স নিশ্চয়ই আছেন, সবার বাড়িতে রেড করছে। ছাত্রছাত্রীরা কোথায়? ছাত্রছাত্রীরা আমার সাথে আছেন, বাংলার সাথে আছেন, লড়াই করতে প্রস্তুত আছেন। মনে রাখবেন, এ লড়াই উন্নয়নের লড়াই। লড়াইয়ের আর এক নাম জীবন। জীবন কখনো থেমে থাকে না, জীবন এগিয়ে চলে, এগিয়ে চলার নামই জীবন। তাই নজরুল গেয়েছিলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লাক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। এইসবগুলো আমাদের জীবনের স্বপ্ন, আমাদের দর্শন, আমাদের চিন্তা, আমাদের আশা, আমাদের ভাবনা, সর্বধর্ম সমন্বয়। সবাই আমরা একসাথে। গরিব লোকদের বিরুদ্ধে বাজেট, অ্যান্টি পিপুল বাজেটকে আমি ধিক্কার জানাই এবং ধিক্কার জানাই ওদের চিন্তাধারায়। এ বাজেটে কোনো আলো নেই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার, শুধু অন্ধকার, শুধু মিথ্যে কথা, শুধু মিথ্যে কথা, শুধু মিথ্যে কথা, শুধু ভাওতা, শুধু ভাওতা, শুধু ভাওতা, শুধু লোক দেখানো, শুধু লোভ দেখানো আর অপপ্রচার ইলেকশনের জন্য। তাছাড়া আর কিচ্ছু নেই, এটুকু মনে রাখবেন। আমরা যা বলি করি। ইলেকশনের আগে আমি বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, 3 মাসের মধ্যে করে দিয়েছি। ইলেকশনের আগে বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। কৃষক বন্ধুদের 10,000 টাকা করে দেবো, দিয়েছি। স্মার্ট কার্ড করব স্টুডেন্টদের জন্য 10 লাখ টাকা করে দিয়েছি। জয় জহর পেনশন, জয় বাংলা পেনশন, বিধবা ভাতা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আগামী দিন সব বিধবারাই ভাতা পাবেন আস্তে আস্তে। 60 বছর বয়স হয়ে গেলে ট্রাইবেলরা যখন 60 বছর বয়স হয়ে যাবে তখন বার্ধক্য ভাতা পাবেন। এবং লক্ষ্মীর ভাতাও যারা পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার, চিন্তা করবেন না। আস্তে আস্তে লক্ষ্মীর ভাণ্ডারটাকে যত্ন করে বলুন, মা গো আমার ঘরে লক্ষ্মী এসো, আমার ঘরে আম্মা এসো, আমার ঘরে মা এসো, আমার ঘরে বিদ্যাবতী এসো। আমার ভালোবাসা থাক।
আপনারা দেখছেন নিউজ টাইম, আপনাদের সঙ্গে আমি পম্পি। বীরভূমে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি চোখ রাখবো। আপনারাই গাইবেন, কেউ ভুলভাল গাইবেন না, এবং আগে মাইকটা যাক, এখন শুরু করবেন না, আমি বলে দেবো স্টার্ট। আগে মাইকটা যাক, হ্যান্ড মাইক আছে, ছাত্রছাত্রীদের দাও মাইকটা, যারা রোজ গান গায়, যারা রোজ জাতীয় সঙ্গীত করে, দাও। এবার রেডি? অনেকে না বলেই শুরু করে দেয়, সুতরাং আমি বলছি রেডি থাকুন, ঠিক আছে? আমি ধরিয়ে দিচ্ছি, বাদ বাকিটা আপনারা গাইবেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে গেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে চতুর্থবার ইডি দপ্তরের শান্তনু কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে ফের হুগলির যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। আমাদের ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। শান্তনু বন্দ্যোপাধ্যায় ফের ইডি দপ্তরে হাজিরা দিলেন, তাকে মূলত কি কি জিজ্ঞাসা করা হচ্ছে, কোন কোন তথ্য জানতে চাইছেন ইডি আধিকারিকরা? দেখো, তোমার জানাবো, কিছুক্ষণ আগে ইডি দপ্তরে এসে হাজিরা দিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। একাধিক নাম জড়ায় এই শিক্ষক দুর্নীতি মামলা। তার একটি নাম হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়, এবং এই শান্তনু বন্দ্যোপাধ্যায় হচ্ছেন কুন্তল ঘোষের ঘনিষ্ঠ, এবং কুন্তল ঘোষের ঘনিষ্ঠ হওয়ার তার কাছেও টাকা গেছে এমনটাই ইডি আধিকারিকরা জানতে পারছেন। এবং তার বাড়ি থেকে যে অ্যাডমিট কার্ড এবং যে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়ার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো পাওয়া গেছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বারবার তার নাম উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তাকে বারবার ইডি আধিকারিকরা জিজ্ঞাসা করছেন, যেহেতু গুরুত্বপূর্ণ তার তথ্য নেওয়ার জন্য আজ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন ইডি আধিকারিকরা। এবং গত 3 দিন ধরে যে শান্তনু বন্দ্যোপাধ্যায় আসছেন ইডি দপ্তর, সে ঠিক নথি দিচ্ছেন না, এমনটাই ইডি পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং ইডি থেকে জানা যাচ্ছে কি আজ যে এসছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, সেখানে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছেন। সেই নিয়ে আজ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকরা, এবং একাধিক প্রশ্ন তালিকা তৈরি করেছেন, যার মধ্যে এই কুন্তল ঘোষের যে কাছে যে টাকা কোটি কোটি টাকা পাওয়া গেছে, যে উৎসে যে ডায়েরিতে লেখা ছিল, সেই ডায়েরি নিয়েও জিজ্ঞাসাবাদ, একাধিক তথ্য ইতিমধ্যে ইডি আধিকারিকদের হাতে পৌঁছে গেছে। ধন্যবাদ সন্তোষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। ব্যাংশাল আদালতে তোলা হয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সহ আরো 19 জনকেও তোলা হয়েছে। ধর্মতলায় পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ হয় আইএসএফ কর্মীদের, সেখানেই গ্রেফতার করা হয় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 19 জনকে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, কি আপডেট রয়েছে? পম্পি, তোমাকে প্রথমেই বলবো, ধর্মতলায় পুলিশের সঙ্গে সংঘর্ষিত আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী সহ মোট 20 জনকে আজ পুলিশি হেফাজতে থেকে শেষ হয়ে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ধৃত এক নাবালককে, অর্থাৎ নাবালক এক আইএসএফ কর্মীকে ইতিমধ্যেই জামিন খারিজ হয়ে গিয়েছিল, তাকে হোমে পাঠানোর নির্দেশও দিয়েছিল আদালত। পরবর্তীতে তার জামিন হয়। এবং পাশাপাশি তোমাকে বলবো যে নওশাদ সিদ্দিকী যখন পুলিশের হেফাজতে আছে, তখনই এই ঘটনায় আরেকজনকে, যিনি আমতার বাসিন্দা, তাকে হেস্টিংস থানার তরফ থেকে গ্রেফতার করা হয়। এবং তারপরে আরেকজনকেও, মুর্শিদাবাদের বাসিন্দা, তাকেও গ্রেফতার করেন হেস্টিংস থানার পুলিশ। অর্থাৎ এই দুজন সহ হয়েছে মোট 20 জনকে আজকে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে। কলকাতার যে মূল প্রাণকেন্দ্র ধর্মতলায় যেভাবে অশান্তির সৃষ্টি করা হয়েছে এবং পুলিশের ওপর যেভাবে অত্যাচার করেছেন আইএসএফ কর্মীরা, সেই সমস্ত ধারার সহযোগে, বিশেষ করে পুলিশের ওপর অত্যাচার করার জন্য এবং খুনের চেষ্টা মামলা রুজু করা হয়েছে এই সমস্ত আইএসএফ কর্মী সহ নওশাদ সিদ্দিকীকে। আজ তাদেরকে এই পুলিশি হেফাজত বাড়ানোর আবেদন জানানো হতে পারে। ইতিমধ্যে কিছুক্ষণ পরে শুনানি শুরু হতে পারে। ধন্যবাদ সুপ্রীতি। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। গড়বেতার এই ঘটনা, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। একশো দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। গড়বেতায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা। 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলা হচ্ছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। 100 দিনের কাজের টাকা তারা পাননি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকমল ঘোষ। গ্রামবাসীদের কি অভিযোগ? দেখো, গ্রামবাসীরা আজকে যখন সেন্ট্রাল টিম আসে, অর্থাৎ তোমাকে যেটা বলে রাখি যে কেন্দ্রীয় যে প্রতিনিধি দল বিভিন্ন পঞ্চায়েতে তারা পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখার জন্যই কিন্তু এই টিমটি মূলত এসেছে, যেটা ন্যাশনাল লেভেল মনিটরিং টিম বলা হচ্ছে যে টিমটিকে। সেই টিমের প্রতিনিধি সদস্যরা যখন আজকে গড়বেতা 3 নম্বর ব্লকের শঙ্করকাটা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ তারা শুকনাতড় গ্রামে যান, সেখানে গ্রামবাসীরা তাদেরকে ঘিরে ধরেন। গ্রামবাসীরা বিশেষত মহিলারাই তাদেরকে ঘিরে ধরেন এবং মহিলাদের দাবি যে 100 দিনের কাজের টাকা কেন বকেয়া রয়েছে, এখনো তারা কাজ করে কেন টাকা পাননি, এবং পাশাপাশি যে আবাস যোজনায় যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকাতে অনেক মানুষ বাদ রয়ে গেছেন যাদের সত্যিকারের পাওয়ার যোগ্য ছিল। এই সমস্ত নানান কেন্দ্রীয় বঞ্চনার নানান দাবি নিয়েই কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। বেশ খানিকক্ষণ ধরে এই বিক্ষোভ চলে, গ্রামবাসীরা ঘেরাও করে রাখেন এই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। তারপর পুলিশ যায়, চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ গিয়ে সেখান থেকে তাদেরকে গ্রামবাসীদেরকে হটিয়ে দেন এবং তারপরে তারা আবার নতুন করে আরো একটি পাশের গ্রামে তারা এই মুহূর্তে তারা তদন্ত করছেন বা সেই পরিদর্শন করছেন, সেই গ্রামের মানুষের সঙ্গে তারা কথা বলছেন, তাদের নানান অভিযোগও তারা শুনছেন বিভিন্ন পঞ্চায়েতের কাজকর্মের। ধন্যবাদ সুকমল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি সুকমল ঘোষ। গ্রামবাসীদের কি অভিযোগ শোনাবো। কেন ঘিরেছিলেন? 100 দিনের কাজের পয়সার জন্য সব ভাড়া কেটেছি, বাড়ি পর্যন্ত না, খেতে পর্যন্ত পাইনি। তার জন্য আমরা ঘেরেছি, চাল বন্ধ করে দিয়েছে, তার জন্য ঘেরেছি আমরা। আপনাদের তো টাকা দেবে বলেই নাকি এসছে? না, টাকা তো কিনে বলেন, আমরা তো বাংলা কথা বুঝতে পারিনি, হিন্দি কথা বুঝতে পারিনি, আমরা বাংলা ভাষা বুঝতে পারিনি, ভাষা বুঝতে পারি এখনো টাকা পাননি? না, 100 দিনের পয়সা কিনে পাইনি। আসানসোলের সিসিটিভিতে ধরা পড়লো হাড় হিম করা ছবি। সাইকেল আরোহীকে ধাক্কা মারে গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, হাড় হিম করা ভিডিও ফুটেজ সামনে এসেছে। আসানসোলের গোপালপুরের এই মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হয়েছে সাইকেল আরোহীর। সিসিটিভিতে ধরা পড়লো হাড় হিম করা সেই ভিডিও ফুটেজ। সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ব্যুরো চিফ বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, আমরা দেখতে পাচ্ছি সেই সিসিটিভি ফুটেজ, হাড় হিম করা সেই ছবি আমরা দেখাচ্ছি। এরপরে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই যে গাড়িটিতে ধাক্কা লেগেছিল সেই গাড়িটি আটক করা হয়েছে এবং গাড়িটি যিনি চালাচ্ছিলেন তাকেও আটক করা হয়েছে। যদিও আমরা যেটা দেখতে পাচ্ছি রাস্তায়, গোপালপুরের যে রাস্তায় এই মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যাবেলা, সেটা হলো যে গোপালপুরের এই জায়গায় জিটি রোড, এবং তিনি যখন বাইক নিয়ে আসছিলেন সেই সময়ে হঠাৎ করে তিনি তার রাস্তার পাশে সেটিকে দাঁড় করান এবং তারপরেই তিনি হঠাৎ ঘুরে যান, রাস্তাটা ক্রস করে অন্য পারে যেতে চান। সেই সময় রাস্তা ধরে আসছিল একটি দ্রুত গতিতে আসা একটি গাড়ি, তাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে কয়েক ফুট উচ্চতায় তিনি উঠে গিয়ে মাটিতে রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয় যারা বাসিন্দা, যারা প্রত্যক্ষদর্শী, তারা ছুটে যান, তাকে সেখান থেকে তোলেন এবং উদ্ধার করা হয়। স্থানীয় থানার পুলিশ অর্থাৎ আসানসোল দক্ষিণ থানার পুলিশকে পুরো বিষয়টি তারা জানান। পুলিশ আসে, গুরুতর জখম অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলাকালীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই এই যে পুরো ঘটনা, এই ঘটনায় একটা চাঞ্চল্য ছড়ায় এবং পরবর্তীতে আমরা দেখি ওই রাস্তার পাশেই একটি সিসিটিভি ফুটেজে এই পুরো দুর্ঘটনার যে মুহূর্ত, সেই মুহূর্ত ক্যামেরা বন্দী হয়েছে এবং তারপরেই উঠে আসে এই হাড় হিম করা একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছিল। বিশ্বজিৎ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের দক্ষিণবঙ্গের ব্যুরো চিফ বিশ্বজিৎ ঘোষ। হরিদেবপুরে মডেলকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠছে তার বন্ধুর বিরুদ্ধেই। আরো জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, কি অভিযোগ উঠছে? জানিয়ে রাখবো, বাংলা সিরিয়ালের জগতের সাথে যুক্ত অতীশ ভট্টাচার্যের বিরুদ্ধে তার প্রেমিকা বসিরহাটের প্রিয়াঙ্কা বসু, পেশায় মডেল, গতকালকে হরিদেবপুর থানায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ
অতীশ বসুকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে কিছুক্ষণ আগেই। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে 6 মাসের সম্পর্ক ছিল অতীশ এবং প্রিয়াঙ্কার, এবং যেটা জানা যাচ্ছে প্রিয়াঙ্কার বক্তব্য যে 6 মাসের মধ্যে কিন্তু তাকে বারবার লাথি ঘুষি এমনকি কামড় দেওয়ার মতো ঘটনা অতীশ ঘটিয়েছে। এবং জানিয়ে রাখবো যে গতকালকেও কিন্তু এরকমই ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু বাধ্য হয়ে প্রিয়াঙ্কা হরিদেবপুর থানায় অভিযোগ জানায় এবং অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো অতীশের বিরুদ্ধে 341, 323, 328, 354, 354 বি, 506, 509 আইপিসি সেকশনে কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং আদালত ইতিমধ্যে তোলা হয়েছে। আদালত কি রায় দেয় সেই দিকেই নজর থাকবে। ধন্যবাদ অভিষেক। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলাম আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। কলকাতা হাইকোর্ট। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলা শুনানিতে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এই পর্যবেক্ষণ। তিনি বলেন, তিনি কে? কিম জং উন উত্তর কোরিয়ার শাসক বলে জানি, তাকেই কি বলা হয়েছে নাকি মজা ছিল? কয়লা ভাইপোকে, তার পরিচয় কি? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলা শুনানিতে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের পর্যবেক্ষণ। যে টুইটের কথা বলা হচ্ছে সেখানে কয়লা ভাইপোর কথা বলা হয়েছে। ইনি কে? মামলাকারী টুইটে তো কারোর নাম ব্যবহার করেননি। বিচারপতি ভট্টাচার্য বলেন, লেডি কিম, তিনি কে? কিম জং উন উত্তর কোরিয়ার শাসক বলে জানি, তাকেই কি বলা হয়েছে নাকি মজা ছিল? গত বছর 13ই নভেম্বর শুভেন্দুর করা কিছু টুইটকে কেন্দ্র করেই তাকে শোকজ নোটিশ পাঠায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন। তাকে 3 বার নোটিশ পাঠানো হয়। কমিশনের এই নোটিশ খারিজের আবেদন হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আজ এই মামলার শুনানিতে শুভেন্দুর আইনজীবী সওয়াল করেন, শিল্পা দাস নামে এক মহিলা কমিশনে অভিযোগ করেন, তার ভিত্তিতেই নোটিশ পাঠায় কমিশন। বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, যিনি অভিযোগ করেছেন তার সঙ্গে এই টুইটের কি সম্পর্ক রয়েছে? তার কি কোনো ক্ষতি বা স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে?
বাজেটে মধ্যবিত্তদের জন্য সুখবর। বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের ঊর্ধ্বসীমা 5 লক্ষ থেকে বেড়ে হলো 7 লক্ষ, কমলো আয়করের হারও। আয়করের সর্বোচ্চ সীমাতেও ছাড় নির্মলা সীতারামনের। প্রত্যক্ষ পরোক্ষ কর বাবদ সরকারের রাজস্ব কমবে 35,000 কোটি টাকা। Now I come to what everyone is waiting for. Personal income tax. I have 5 major announcements to make in this regard. These primarily benefit our hard-working middle class. The first one concerns rebate. Currently, those with income up to 5 lakh do not pay any income tax in both old and new regimes. I propose to increase the rebate limit to 7 lakhs in the I propose to increase the rebate limit to 7 lakh in the new tax regime. Thus, persons in the new tax regime with income up to 7 lakhs will not have to pay any tax at all. The second proposal relates to middle class individuals. I had introduced in the year 2020 the new personal income tax regime with 6 income slabs starting from 2.5 lakh. I propose to change the tax structure in this regime by reducing the number of slabs to 5 and increasing the tax exemption limit to 3 lakhs. The new tax rates are 0 to 3 lakh, nil. 3 to 6 lakhs, 5%. 6 to 9 lakhs, 10%. 9 to 12 lakh, 15%. 12 to 15 lakhs, 20%. And above 15 lakhs, 30%. This will provide major relief to all taxpayers in the new regime. An individual with an annual income of 9 lakhs will be required to pay only 45,000 rupees. This is only 5% of his or her income. It is a reduction of 25% on what he or she is required to pay now. That is 60,000. So in the place of 60,000, it is now only 45,000. Similarly, an individual with an income of 15 lakh rupees would be required to pay only 1.5 lakh or 10% of his income or her income, a reduction of 20% from the existing liability of 1,87,500 rupees. বাজেটে আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার। কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, মুদ্রাস্ফীতি হয়েছে, আয়করে ছাড় দিয়ে লাভ নেই। বাজেটে এক শ্রেণীর লাভ, দরিদ্ররা বঞ্চিত। কেন্দ্রের বাজেট গরিব বিরোধী। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। কেন্দ্রীয় সরকার নাকি আজকে একটা বাজেট করেছেন। বাজেট না অন্য কিছু? মুখে বলা হচ্ছে যে দারুণ নাকি বাজেট হয়েছে। কি দারুণ? 3.7 crore আনএমপ্লয়মেন্ট আর বেকার। একটা কথা বেকারদের জন্য বলা নেই। চাকরি বাকরি যা ছিল তাও প্রায় উঠিয়ে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরগুলো ডিসইনভেস্টমেন্ট করে বিক্রি করে দেওয়া হচ্ছে। 2 নম্বর, 100 দিনের কাজের টাকা আগের বছরে 60 করে কমিয়ে দিয়েছিল, আর এবারে ড্রাস্টিক কাট করে দিয়েছে। ড্রাস্টিক কাট মানে 100 দিনের কাজ আর আপনারা ওদের কাছ থেকে পাবেন না।
যারা 100 দিনের কাজ করেছে তাদের মাইনে পর্যন্ত এখনো দেয়নি। আমাদের টাকা তোমরা আটকে রাখো কি করে? ইজ ইট নট এ ক্রিমিনাল অফেন্স? কনস্টিটিউশনে বলা আছে 100 দিনের কাজ করলে সময় মতো টাকা দিতে হবে। এটা অবলিগেটরি, এটা কম্পালসারি। ইট ইজ নট অপশনাল, ইট ইজ কনস্টিটিউশনাল। দেয়নি। ওনারা নাকি অনেক গ্যাসের দাম কমিয়ে দিয়েছেন। গ্যাস বেলুন জানেন? গ্যাস বেলুন, গ্যাস বেলুনের মতো গ্যাসের দাম কমিয়েছে। কিরকম? ছিল 70 টাকা, করলেন 120, 110 টাকা। এখন কত করে দাম? 110 টাকা, 1110। সুজলা কি যেন একটা, উজালা না আজালা কি একটা করেছিল, পাচ্ছেন আপনারা বিনা পয়সায় গ্যাস উজালায়? যাদের দিয়েছিল ভোটের আগে না। এই বাজেট নট ফিউচারিস্টিক, এটা হচ্ছে টোটাল অপরচুনিস্টিক এ বাজেট। এতে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে। টোটাল অ্যান্টি পুয়ার বাজেট। বাজেটে মহিলাদের জন্য ক্ষুদ্র সঞ্চয়ে নতুন প্রকল্প সেভিংস সার্ভিস স্কিম চালু। 2 বছরের প্রকল্পে মিলবে 7.5% হারে সুদ। সর্বোচ্চ জমা রাখা যাবে 2 লক্ষ টাকা। কি বলেছেন নির্মলা সীতারামন, শুনবো। आजादी का अमृत महोत्सव महिला सम्मान बचत पत्र। For commemorating Azadi ka Amrit Mahotsav, a one-time new small savings scheme, Mahila Samman Savings Patra or Savings Certificate, Mahila Samman Savings Certificate will be made available for a 2-year period up to March 2025. This will offer deposit facility up to 2 lakh in the name of a woman or girls for a tenure of 2 years at fixed interest rate of 7.5% with partial withdrawal option. প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে বড় সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। টাকা রাখার ঊর্ধ্বসীমা 15 লক্ষ টাকা থেকে বেড়ে হলো 30 লক্ষ টাকা। কি বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, শুনবো। The maximum deposit limit for senior citizens savings scheme will be enhanced from 15 lakh to 30 lakhs of rupees. The maximum deposit limit for monthly income account scheme will be enhanced from 4.5 lakh to 9 lakh for single account and from 9 lakh to 15 lakh for joint account. প্রধানমন্ত্রী প্রণাম প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী প্রণাম প্রকল্পের ঘোষণা করলেন। নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। 10,000 কোটি টাকা বরাদ্দ করা হবে এই প্রকল্পে। PM Program for Restoration, Awareness, Nourishment and Amelioration of Mother Earth, PM Pranam, will be launched to incentivize states and union territories to promote alternative fertilizers and balanced use of chemical fertilizers. এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।